আসসালামু আলাইকুম এভরিওয়ান। 26-এর পরীক্ষা খুবই সন্নিকটে। সো এই সময় তোমাদের জন্য সিকিউ আর এমসিকিউ প্র্যাকটিস করা ছাড়া আসলে খুব বেশি ইফেক্টিভ কিছু করার নেই। তুমি এখন চাইলেও ধরে ধরে বইয়ের সব লাইন পড়তে পারবে না। সো অবশ্যই তুমি এখন যেটা করবা সেটা হচ্ছে সিকিউ সলভ করবা বেশি বেশি, এমসিকিউ বেশি বেশি সলভ করবা, বেশি বেশি এক্সাম দিবা, নিজের কোথায় কোথায় ফল্ট আছে ওগুলো খুঁজে বের করবা, ওগুলোর উপর কাজ করবা। সো এছাড়া আর এই সময় এসে তোমার জন্য ইফেক্টিভ কিছু হতে পারে না। সো এই ধারাবাহিকতাটা বজায় রাখার জন্য আমরা এডজেনি থেকে অলরেডি ফিজিক্স অ্যান্ড বায়োলজি কোশ্চেন দিয়ে ফেলছে, এমসিকিউ সলভ, আর এখন হচ্ছে গিয়ে তোমরা কেমিস্ট্রিটা পাচ্ছ। তো শুরুতে আমি একটু বলে নিই যে অনেকেই হচ্ছে গিয়ে জাস্ট কী করবা, স্লাইডটা দেখার জন্য হচ্ছে গিয়ে ক্লাসে ঢুকবা অথবা শুধুমাত্র টেনে টেনে দেখবা। এখন কাদের ক্ষেত্রে কী করা উচিত? তোমার যদি সব কিছু ভালো মতো পড়া থাকে তুমি আসলে এই স্লাইডগুলো দেখলেই এনাফ। বাট তোমার যদি আসলে সব কিছু আগে ভালো পড়া না থাকে অথবা তুমি অ্যাক্টিভ রিকল করতে পারতেছো না এতদিন কী কী পড়ছিলা, তাহলে আমি বলবো তুমি ক্লাসটা টেনে টেনে হইলেও দেখবা। কেন দেখবা? কারণ হচ্ছে তুমি যদি ক্লাসটা না দেখো তাহলে তুমি অনেক এক্সপ্লেনেশন মিস করবা। দেখো, তুমি শুধু এটার অ্যান্সার দেখার জন্য কিন্তু এই ক্লাস দেখার তোমার প্রয়োজন নেই। তুমি একটা টেস্ট পেপার খুঁজলেই হয়ে যাচ্ছে। তুমি একটা টেস্ট পেপার খুলবা, সেখানে অসংখ্য এমসিকিউ আছে, ইভেন এগুলোই আছে, এখানে বোর্ডের এমসিকিউ আছে, বিভিন্ন রিনাউন্ড কলেজের এমসিকিউ আছে। সো এগুলো যেহেতু তুমি অলরেডি টেস্ট পেপারে পাচ্ছই, এখানে কেন তোমার করা লাগবে? এখানে তুমি এজন্যই করবা যে সিমিলার টাইপের যদি একটা কোশ্চেন আসে সেটা তুমি আগে না দেখে থাকলেও কেমন অ্যাপ্রোচ করবা, কিংবা একটা এমসিকিউর যে আমরা অ্যান্সারটা লিখতেছি ওটার পিছনে ইনহেরেন্ট রিজনটা কি সেটা জানার জন্য তুমি এই ক্লাসগুলো করবা। ওকে, সো আমার সাজেশন হচ্ছে পারলে টেনে টেনে দেখে ফেলো, যদি সমস্যা থাকে, সমস্যা না থাকলে তুমি হচ্ছে গিয়ে জাস্ট টেস্ট পেপার থেকে সলভ করো। ওকে, সো আমি পরিচয়টা দিই, আমি শাহরিয়ার আলম ইমন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে পড়ছি। সো এর জেনিতে আসি হচ্ছে আমি কেমিস্ট্রির সাথে। তো আমরা আজকে প্রথমে আমাদের রসায়নের প্রথম পত্রের যে তৃতীয় অধ্যায়, মূলের পর্যায়িত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এই অধ্যায়ের এমসিকিউগুলো বোর্ডের এবং কলেজের দুইটাই আছে, তোমরা আমার সাথে কন্টিনিউ করো, আমরা শুরু করি। সো প্রথম প্রশ্ন, নিচের কোনটি উভধর্মী অক্সাইড? আচ্ছা, তোমাদের কাছে মনে হতে পারে ভাইয়া অক্সাইড থেকে কেন শুরু হয়েছে? অ্যাকচুয়ালি এখানে বোর্ড প্রেফারেন্সে দেওয়া হয়েছে, তো মানে লাস্ট ইয়ারগুলোতে বোর্ডে আমরা ঢাকা বোর্ড 25-24 সব বোর্ডই আছে, 25-24 এভাবে আসলে সিকোয়েন্স করা আছে। তো এই জন্য এগুলো খুবই র্যান্ডম, অ্যান্ড আই হোপ এই শেষ সময় এসে র্যান্ডমাইজড কোশ্চেন নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকার উচিত না। সো এই জন্য র্যান্ডম দেখে ভয় পাওয়ার কিছু নেই, এখানে সিরিয়াল টপিক ওয়াইজ নেই, কিন্তু হচ্ছে সবগুলো কোশ্চেনই আছে। ওকে, আচ্ছা, সো প্রথম প্রশ্ন আমাদের, নিচের কোনটি উভধর্মী অক্সাইড? উভধর্মী কারা? যারা অ্যাসিড বেস দুইটার সাথে রিয়াকশন দিতে পারে ওরা হবে উভধর্মী। ওকে, সো এখানে খেয়াল করো, সালফার ট্রাইঅক্সাইড আছে যেখানে সালফার হচ্ছে একটা অধাতব মৌল, এবং সালফার ট্রাইঅক্সাইডটাকে তুমি যদি রিয়াকশন দাও পানির সাথে তাহলে ও হচ্ছে অ্যাসিড প্রডিউস করে। ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, এই দুইটাতেই হচ্ছে গিয়ে কেন্দ্রীয় যে পরমাণুটা আছে বা আমাদের যে ধাতব পরমাণু সেটা হচ্ছে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম, তার মানে এরা হবে ধাতব অক্সাইড। সো এরা পানির সাথে যখন বিক্রিয়া দিবে এরা আসলে বেস তৈরি করবে, ক্ষার। কিন্তু জিঙ্ক অক্সাইড যে, ও আসলে দুই টাইপের রিয়াকশানই দিতে পারবে এবং অ্যাসিড হিসেবে রোল প্লে করতে পারবে, বেস হিসেবে রোল প্লে করতে পারবে। ওকে, সো এখানে উভধর্মী অক্সাইড হবে আমাদের জিঙ্ক অক্সাইড। আচ্ছা, এরপরে কোশ্চেন, উদ্দীপকের কোন মৌলটি রঙিন যৌগ গঠন করে? ডি ব্লক এলিমেন্টসগুলো হচ্ছে রঙিন যৌগ গঠন করে, স্পেসিফিক্যালি ডি ব্লকের সবগুলো না, যেগুলো হচ্ছে অবস্থান্তর। সো যখন রঙিন যৌগের কোশ্চেন আসবে তখন তোমার দেখতে হবে এই যৌগগুলোর মধ্যে, মৌলগুলোর মধ্যে অবস্থান্তর মৌলকে, ওই অবস্থান্তর মৌল যে যৌগটা গঠন করবে সেটা হবে রঙিন যৌগ। তো এখানে খেয়াল করো, ফার্স্টে হচ্ছে গিয়ে এ আছে যেটা হাইড্রোজেন, শ্রেণী 3, আর এটা হচ্ছে গ্রুপটা হচ্ছে 4। সো 4 নম্বর গ্রুপের প্রথমে কে আসে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। তার মানে গ্রুপ 1 এবং পর্যায় 4, এই ক্ষেত্রে প্রথমে আসবে হচ্ছে তোমার পটাশিয়াম। গ্রুপ 3 দেখো 2-এ আসে হচ্ছে পটাশিয়ামের পর ক্যালসিয়াম, তারপর আসে স্ক্যান্ডিনিয়াম, সো এটা হবে স্ক্যান্ডিনিয়াম। তারপর 7-এ কে আসে? একটু হিসাব করে দেখো, গ্রুপ যদি 7 হয় তাহলে তার শেষে ইলেকট্রন আছে টোটাল 7টা, 18-র সাথে 7 মানে হচ্ছে এটা 25। সো যেই পরমাণুর পারমাণবিক সংখ্যা 25 বা ইলেকট্রন 25 এটা আসলে ওকে মিন করতেছে, অ্যান্ড 25 কার? ম্যাঙ্গানিজ। সো 7-এ হবে ম্যাঙ্গানিজ। আচ্ছা, এরপর হচ্ছে 12-তে আসে আসলে জিঙ্ক। এটা হচ্ছে আমাদের 30 নম্বর এলিমেন্ট। 18-র সাথে তুমি 12 যোগ করো তাহলে হচ্ছে 30 হয়। 18 কেন বলতেছি? গ্রুপ 4-এর আগে গ্রুপ 3 যেখানে শেষ হয়েছে সেখানে 18টি ইলেকট্রন ছিল। ওকে, সো এরপর আমি আবার 1 থেকে 12 পর্যন্ত হিসেব করে এটা বের করছি। আচ্ছা, এবার খেয়াল করো যেগুলোর মধ্যে আসলে কোনটা অবস্থান্তর মূল্য। সো এগুলোর মধ্যে অবস্থান্তর মূল্য হচ্ছে ম্যাঙ্গানিজ। জিঙ্ক কিন্তু ডি ব্লক এলিমেন্ট হইলেও অবস্থান্তর না। কেন না? কারণ জিঙ্কের তো ডি অরবিটাল ফুলফিল থাকে। অবস্থান্তর হচ্ছে তারা যাদের ডি অরবিটাল 1 থেকে 9 পর্যন্ত ইলেকট্রন থাকবে। আচ্ছা, তাহলে আমাদের এখানে ওয়াই হচ্ছে আমাদের অবস্থান্তর মূল্য, সো সে হচ্ছে রঙিন যৌগ গঠন করবে। আচ্ছা, এরপর বলছে উদ্দীপক অনুসারে নিচের কোনটি সঠিক? এ প্লাসের চৌম্বক ধর্ম নেই। এ প্লাস মানে হচ্ছে আমাদের পটাশিয়াম প্লাস। দেখো, পটাশিয়াম প্লাসের কিন্তু 18টা ইলেকট্রন এবং সবগুলাই ফিল্ড, তাই না? সো ওর কিন্তু কোনো আলাদাভাবে মানে তুমি এখানে অযুগ্ম ইলেকট্রন পাচ্ছ না। অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা যদি 1টা বা 2টা থাকে তাহলে ওটাকে আমরা কি বলি? প্যারাচম্বক বলি। যদি হচ্ছে অনেক বেশি থাকে, ইউজুয়ালি 5টার মতো থাকে, তাহলে সেটাকে আমরা বলি ফেরোচম্বক। যদিও ফেরোচম্বকটা স্পেসিফিক্যালি 3টা সাবস্টেন্সের জন্য ফিক্সড। আর যদি কোনো হচ্ছে ফ্রি ইলেকট্রন এরকম না থাকে, মানে অযুগ্ম ইলেকট্রন না থাকে, তাহলে সেগুলোকে আমরা বলি ডায়াচম্বক। ওরা অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্রে বিকশিত হয়। তো এখানে আসলে পটাশিয়াম প্লাসটা চৌম্বক ক্ষেত্রে বিকশিত হবে, ডায়াচম্বকীয়, সোর আসলে চৌম্বক ধর্ম নাই। জিঙ্ক 2+ দিয়ে গঠিত যৌগ বর্ণহীন, এটা সত্য।
কারণ জিঙ্ক 2 প্লাস জেড 2 প্লাস মানে হচ্ছে জিঙ্ক 2 প্লাস। সো জিঙ্ক 2 প্লাসের কম্পাউন্ডের ডি অরবিটালটা অ্যাকচুয়ালি ফুলফিল্ড, সো এখানে আসলে তুমি কোনো কালার পাবা না। ওয়াই মৌল পরিবর্তনশীল জারণ মান প্রদর্শন করে। ওয়াই মৌল মানে হচ্ছে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজের জারণ মান অনেকগুলো হতে পারে। তোমরা যে আয়ন ইলেকট্রন মেথডে দেখছো না যে +7 থেকে +2 কনভার্ট হয়, চ্যাপ্টার 3 সেকেন্ড পেপার, যদি মনে থাকে ভালো, না থাকলেও সমস্যা নেই, পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের ক্ষেত্রে এটা হইতো। আচ্ছা, সো এখানে আমাদের কারেক্ট হচ্ছে 2 আর 3। প্রথমটা আসলে চৌম্বক ধর্মনী, আচ্ছা চৌম্বক ধর্মনী এটা তো কারেক্টই, সরি 3টাই হবে কারণ ওটা ডায়াম্যাগনেটিক। এরপর হচ্ছে BF4 - আয়নে কেন্দ্রীয় পরমাণু সংকরণ কোনটি? এই সংকরণগুলো বের করার সহজ ওয়ে হচ্ছে তুমি ফর্মুলা ইউজ করবা, H = ½ V + M - C + A। সো এই ফর্মুলায় কি অ্যাকচুয়ালি কি এটা তোমরা অলরেডি জানো। V মানে হচ্ছে এখানে যে সেন্ট্রাল অ্যাটমটা আছে তার ভ্যালেন্স ইলেকট্রন নাম্বার, M মানে হচ্ছে তার সাথে মনোভ্যালেন্ট কতগুলো অ্যাটম কানেক্টেড আছে, মানে হচ্ছে একযোজী পরমাণু কতগুলো কানেক্টেড। -C মানে হচ্ছে এটা যদি ক্যাটায়ন হয় ওভারঅল, তাহলে তুমি হচ্ছে ক্যাটায়নের যে চার্জটা আছে সেটা মাইনাস করে দিবা, আর যদি অ্যানায়ন হয় তাহলে অ্যানায়নের চার্জটা প্লাস করে দিবা। সো আমরা এখন BF4 - এর জন্য যদি লিখি তাহলে দেখো এখানে বোরন হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, বোরনের কেন্দ্রীয় পরমাণু, বোরন কেন্দ্রীয় পরমাণু এবং তার হচ্ছে শেষেলি ইলেকট্রন সংখ্যা 3। সো আমি এখানে নিব V = 3। M হচ্ছে ফ্লোরিন, এখানে মনোভ্যালেন্ট, ফ্লোরিন কিন্তু একযোজী পরমাণু, তো একযোজী পরমাণুর সংখ্যা হচ্ছে 4। আর এটা ওভারঅল হচ্ছে একটা অ্যানায়ন, তাই তুমি করবা +1 এবং ওই অ্যানায়নের চার্জ কিন্তু -1। সো -1 হওয়ার কারণে আমি প্লাসে ফর্মুলা অনুযায়ী +1 বসাইলাম। তাহলে এখানে দেখো আলটিমেটলি কি এটা তোমাকে 4 দিচ্ছে না? এই 4 মানে হচ্ছে কতগুলো হাইব্রিড মানে অরবিটালের নাম্বার কত, তুমি এখান থেকে যে সংখ্যাটা পাবা সেটা অ্যাকচুয়ালি মিন করবে যে তুমি আসলে কতগুলো হাইব্রিড অরবিটাল পাচ্ছ। সো এখানে দেখো 4 আসছে, 4 আসার মানে হচ্ছে তুমি একটা s অরবিটাল পাবা আর 3টা p অরবিটাল পাবা হাইব্রিডাইজড। সো এটার হাইব্রিডাইজেশনটা হবে sp3। এরপর বলছে অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে কারা? আচ্ছা, অন্ত আর আন্ত এই দুইটার পার্থক্য কি তোমরা বুঝো? তোমাদের কলেজে বিভিন্ন কম্পিটিশন হয় না যে আন্ত কলেজ প্রতিযোগিতা, অন্ত কলেজ প্রতিযোগিতা। অন্ত মানে হচ্ছে নিজেদের মধ্যে আর আন্ত মানে হচ্ছে অনেকের মধ্যে। সো অন্ত মানে এখানে তোমাকে মিন করছে যে কোন কম্পাউন্ডগুলো অ্যাকচুয়ালি নিজেরা হচ্ছে হাইড্রোজেন বন্ড করে। তো এখানে অর্থনাইট্রোফেনল আছে, আমি একটু স্ট্রাকচার রাখি দেখো। অর্থ পজিশন কোনটা? তোমরা যারা অর্গানিক কোর্স ওরা জানো। অর্থ পজিশন হচ্ছে যদি এখানে একটা, যেহেতু এটা ফেনল, সো আমি এখানে OH নিলাম। আর অর্থ মানে হচ্ছে এই যে পাশের দুইটা পজিশন আছে OH গ্রুপের, সেই দুইটা পজিশনকে আমরা অর্থ পজিশন বলি। তার মানে আমি ধরো এখানে দিলাম নাইট্রো গ্রুপ এরকম। এখন এখানে হচ্ছে গিয়ে দেখো একটা অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে। সো এই অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ড হইতে পারে। ওকে, সো এখানে যদি হাইড্রোজেন বন্ড হয় তার মানে হ্যাঁ ঠিক আছে, অর্থনাইট্রোফেনল অ্যাকচুয়ালি হাইড্রোজেন বন্ড হয়, বাট অর্থনাইট্রোটলুইনে অ্যাকচুয়ালি হাইড্রোজেন বন্ড হয় না। কেন হয় না? ওইখানে এই নাইট্রো গ্রুপের পরিবর্তে একটা মিথাইল গ্রুপ থাকে, অ্যান্ড মিথাইল গ্রুপে যে কার্বন হাইড্রোজেনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স এটা অনেক কম হওয়ার কারণে ও ইফেক্টিভলি আসলে হাইড্রোজেন ডোনর হইতে পারে না। ওকে, সো ওখানে ইফেক্টিভলি অ্যাকচুয়ালি হয় না। আচ্ছা, আর অর্থ হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, এটার ক্ষেত্রেও সেমভাবে হয়। সো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড তুমি যদি আঁকো CHO থাকবে, বেঞ্জালডিহাইড, আচ্ছা ঠিক আছে তোমাদের জন্য একটু এঁকে দিই। সো হাইড্রোক্সি বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড বললে আমাদের কাছে CHO থাকবে। সো ধরো C++O, আর এদিকে আমি H নিলাম, আর এদিকে OH নিলাম। সো দেখো এখানে কিন্তু হচ্ছে এই ওয়ের H এর মধ্যে হচ্ছে হাইড্রোজেন বন্ড হওয়া পসিবল, কারণ অক্সিজেন হাইড্রোজেন এদের মধ্যে হওয়া পসিবল। ওকে, বা আমি ওই পাশে নিলে আরও বেটার হইতো অ্যাকচুয়ালি। আচ্ছা, এটা ঠিকই আছে, এটা ঠিক রাখি। হাইড্রোক্সি গ্রুপটাকে আমি ওই পাশে দিই, এটা দিলে বেটার হবে। কেন বেটার হবে বলতেছি। আচ্ছা, এখানে সরাসরি অক্সিজেন আর হাইড্রোজেন আছে। আহা, কেন এমন হইতেছে? আচ্ছা, সো এখানে হচ্ছে সরাসরি অক্সিজেন আর হাইড্রোজেনের সাথে হইতেছে, অ্যান্ড অক্সিজেন আর হাইড্রোজেনের সাথে সরাসরি হাইড্রোজেন বন্ড হয়, বাট ওইখানে কার্বনের সাথে হাইড্রোজেন ছিল, জন্য আমি এটাকে অ্যাভয়েড করছি। ওকে, আচ্ছা, সেখানে সঠিক হচ্ছে 1 আর 3 এই দুইজন হচ্ছে কি আমাদের হাইড্রোজেন বন্ড করে অন্ত আণবিক, বাট অর্থনাইট্রোটলুইন যে সে আসলে ঠিকমতো করে না। কেন করে না? কারণ ওই যে কার্বনের সাথে হাইড্রোজেন, ওই হাইড্রোজেনটা আসলে ইফেক্টিভলি হাইড্রোজেন ডোনর না। ওকে, আচ্ছা, এরপর দেখো তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? তড়িৎ ঋণাত্মকতা বলছে, তোমরা তড়িৎ ঋণাত্মকতার ইলেকট্রন আসক্তি এই দুইটার মধ্যে আসলে অনেক গোজামিল করে ফেলো। সো কেয়ারফুল, তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক হচ্ছে ফ্লোরিন। ওকে, যেটার পলিং স্কেলের মান হচ্ছে কত? 4। সো হোপফুলি তোমরা এটা জানো। আচ্ছা, এবং এটার অর্ডারটা হবে প্রথমটাই, ফ্লোরিনের ক্ষেত্রে 4 হয়, অক্সিজেন 3.5 হয়, ক্লোরিন হচ্ছে কি অক্সিজেনের চেয়েও কম হয়। আচ্ছা, সো এইভাবে মনে রাখবা। তারপর হচ্ছে 3টি মৌল P, Q ও R যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 4, 12 এবং 20, তার মানে হচ্ছে গ্রুপ 2 সম্পর্কে বলছে। বেরিলিয়াম, তারপর হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম। আচ্ছা, বলতেছে উদ্দীপক অনুসারে নিচের কোটি সঠিক? P2+, Q2+ শিক্ষা পরীক্ষায় বর্ণ দিতে পারে না, সত্য। এরা হচ্ছে কি বেরিলিয়াম 2+, ম্যাগনেসিয়াম 2+ আয়ন তৈরি করে, কিন্তু এরা শিক্ষা পরীক্ষায় সহজে বর্ণ দেয় না। ফাইন। আচ্ছা, পোলার আয়ন ক্ষমতা বৃদ্ধির ক্রম R2+, আর কোনটা? আচ্ছা, R2+, Q2+, P2+।
পোলার আয়ন ক্ষমতা বৃদ্ধির কম। এটা ভুল। কেন ভুল? কারণ হচ্ছে তোমরা পোলার আয়নের কনসেপ্টে পড়ছো যে ক্যাটায়নের আকার যত ছোট হয় পোলার আয়ন করার ক্ষমতা তত বেশি হয়। তো এখানে ক্যাটায়নের আকার সবচেয়ে ছোট হবে বেরিলিয়ামের, সো ক্ষমতা ওর বেশি হবে। তাহলে অ্যান্সার এটা 2 হবে না, 1 আর 3 হবে, বুঝাই যায়। আচ্ছা, আর বিয়োজন তাপমাত্রা বৃদ্ধির ক্রম, এটা ঠিক আছে। এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম কার্বনেট, তারপর বেরিলিয়াম কার্বনেট। আচ্ছা, তারপর PH4+ আয়নে কী ধরনের বন্ধন বিদ্যমান? দেখো PH4+ গঠন হয় কেমনে? এই PH3 থাকে, এখানে ফসফিনেট হচ্ছে গিয়ে কী থাকে, একটা লোন পেয়ার থাকে। ওকে, সেই লোন পেয়ার দিয়ে সে যেটা করে হাইড্রোজেন আয়নকে টেক আপ করে, এবং এখানে হচ্ছে একটা সন্নিবেশ বন্ধন হয়। সো দেখো PH3-তে ফার্স্ট হচ্ছে সমযোজী বন্ধন আছে ফসফরাস আর হাইড্রোজেনের মধ্যে, তারপর সেটা আবার হচ্ছে হাইড্রোজেনের সাথে বন্ড করছে একটা সন্নিবেশ বন্ধন। ওকে, সো আমরা বলতে পারি এখানে থাকবে সমযোজী ও সন্নিবেশ, এখানে কোনো আয়নিক বন্ধন নাই। আচ্ছা, এরপর বলছে কোনটিতে বন্ধন কোণ সর্বনিম্ন। তো এখানে আমাদের যে কম্পাউন্ডগুলো দিয়েছে আমরা আগে আইডেন্টিফাই করার ট্রাই করি। ফার্স্টে এ হচ্ছে হাইড্রোজেন, সো এর জায়গায় হাইড্রোজেন, তারপর বি, এটা হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 15 পর্যায় 2 পিরিয়ড 2, সো এটা হবে নাইট্রোজেন। তারপরেরটা নিশ্চয়ই তাইলে এল হবে ফসফরাস, এক্স অক্সিজেন, ওয়াই সালফার, আর এম ফ্লোরিন। ওকে, আমরা সবগুলো আইডেন্টিফাই করে ফেলছি। এবার আমাদেরকে বলছে A2Y, সো A2Y এটার মানে হচ্ছে H2S। তারপর বলছে La3 মানে হচ্ছে PH3। দেন আছে Ba3, সো Ba3 মানে হচ্ছে NH3। আর আছে A2X, সো A2X মানে হচ্ছে H2। এবার আমাদেরকে বলছে যে কোনটিতে বন্ধন কোণ সর্বনিম্ন। সো এই ক্ষেত্রে ফসফিনের বন্ধন কোণটা হচ্ছে 94 ডিগ্রি, আর বাকি যে তিনটা আছে, সরি এটার ক্ষেত্রে হচ্ছে আবার আছে 92 ডিগ্রি। অ্যামোনিয়ার ক্ষেত্রে হচ্ছে 160 ডিগ্রি, আর পানির ক্ষেত্রে তোমরা জানো 104.5 ডিগ্রি। আচ্ছা সরি, ওকে। সো এবার তোমরা নিজেরাই দেখতে পাইতেছো যেখানে H2S এর বন্ধন কোণ সর্বনিম্ন। সো আমাদের H2S ছিল A2Y, তার মানে অ্যান্সার হবে A। আচ্ছা, এরপর YM6 যোগের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সো Y ছিল আমাদের সালফার, আর এম হচ্ছে ফ্লোরিন, তাহলে YM6 মানে হচ্ছে SF6। সো SF6 সম্পর্কে কোনটি প্রযোজ্য বলছে? sp3d2 সংকরিত। কেমনে বুঝবা? দেখো ওই যে আমরা ফর্মুলাটা শিখে আসছি ওইটা অ্যাপ্লাই করো। হাফ ইন্টু সালফারের শেষে ইলেকট্রন 6টা, তার সাথে মনোভ্যালেন্ট অ্যাটমযুক্ত 6টা, তাহলে আলটিমেটলি এখানে তুমি 6টা হাইব্রিডেস অরবিটাল পাবা। অ্যান্ড 6টা হাইব্রিডেস অরবিটালের মধ্যে প্রথমে এস অরবিটাল একটা, পি অরবিটাল 3টা, 4টা গেল, তাহলে আর বাকি 2টা হবে ডি অরবিটাল। সো sp3d2 এটা ঠিক আছে। এরপর বলছে এটি অষ্টতলকীয়। হ্যাঁ, এটার স্ট্রাকচারটা আসলে অষ্টতলকীয়। প্রথমে একটা প্লেনে তুমি 4টা নিবা, উপরে একটা নিবা, নিচে একটা নিবা, তারপর ওগুলোকে কানেক্ট করলে একটা অষ্টতলক গঠন হয়। আর এতে বন্ধন কোণ 120, এটা ঠিক না, কারণ এখানে বন্ধন কোণ 2টা হতে পারে, যারা হচ্ছে একই সমতলে আছে, এদিকে একটা, এইদিকে, চারদিকে হচ্ছে 4টা থাকে, ওদের মধ্যে দেখো 360 ডিগ্রির মধ্যে তুমি 4টাকে ওরিয়েন্ট করছো, তাহলে প্রত্যেকটার মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। ওকে, আবার তুমি যদি হচ্ছে উপরেরটার সাথে পাশের একটা চিন্তা করো, এটাও কিন্তু 90 ডিগ্রি, কারণ হচ্ছে ওয়াই এক্সিস আর এক্স এক্সিস। ওকে, সো এটা আসলে 120 হবে না, 90 হবে। অ্যান্সার হবে 1 আর 2। এরপর বললো কোনটি দুর্বল লিগ্যান্ড। লিগ্যান্ডের যে অর্ডার আছে তুমি যদি সেটা খেয়াল করো, তাহলে ওগুলোর মধ্যে অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইড আর সায়ানাইড, এটা হচ্ছে স্ট্রং লিগ্যান্ড। আর যদি তুমি কখনো এই যে হ্যালোজেনগুলোর যে হ্যালাইড আছে, মানে নেগেটিভ চার্জ আছে, ওগুলোকে লিগ্যান্ড হিসেবে পাও, ওগুলো হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড। ওকে, সো হ্যালোজেন মানে হ্যালাইড যেগুলো, হ্যালাইডগুলো হচ্ছে উইক ফিল্ড লিগ্যান্ড, এটা মনে রাখতে হবে। আর স্ট্রং হচ্ছে স্পেসিফিক্যালি এই 3টাই। সো আমাদের অ্যান্সার হবে ফ্লোরাইড। এরপর বললো ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি। দেখো এটা গ্রুপ হচ্ছে 16, মানে অক্সিজেন গ্রুপ যেটা, বা চ্যালকোজেন গ্রুপ অ্যাকচুয়াল নাম। সো এই গ্রুপের ক্ষেত্রে হচ্ছে বলছে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি। এই ক্ষেত্রে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সবার আগে হওয়া উচিত ছিল, কিন্তু অক্সিজেনের যে ইলেকট্রন ডেন্সিটি ওটা অনেক বেশি, যার কারণে তার ইলেকট্রন আসক্তি সবার চেয়ে কম হয়, এবং তাকে হচ্ছে গ্রুপে সবার শেষে রাখা হয়। ঠিক আছে, সো ফার্স্টে আসবে সালফার, তারপর সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম, অক্সিজেন। সো ডি হবে অ্যান্সার। কোনটির পোলারায়ন করার ক্ষমতা বেশি? পোলারায়ন করার ক্ষমতার ক্ষেত্রে 3টা শর্ত ছিল। অ্যানায়নের আকার হইতে হবে বড়, ক্যাটায়নের আকার হইতে হবে ছোট, এবং ডি অরবিটালের প্রেজেন্স থাকতে হবে, আর হচ্ছে গিয়ে চার্জ হচ্ছে যার বেশি তার ক্ষমতা বেশি, পোলারায়ন ক্ষমতা বেশি। এখন খেয়াল করো, চার্জের হিসেবে যদি ফার্স্টে চলে আসি, তাহলে প্রথম 2টা অলরেডি এলিমিনেটেড আছে তোমার কাছে, অ্যালুমিনিয়াম 3+, ফেরাস 3+। এই 2টা খুবই ইন্টারেস্টিং, এবং এটা নিয়ে অ্যাডমিশনও অনেক ক্যাচাল হয়। সো নর্মালি তোমার কাছে মনে হতে পারে যে আচ্ছা 2টাতে প্রেজেন্ট আছে 3+ চার্জ, এবং ফেরাসের ক্ষেত্রে ডি অরবিটাল আছে, তাহলে ও বেশি প্রাধান্য পাওয়া উচিত, কিন্তু সবচেয়ে প্রাধান্য বেশি পাবে এখানে অ্যালুমিনিয়াম। এখন বলতে পারো ভাই কেন হইল? এটার রিজনটা হচ্ছে চার্জ ডেন্সিটি। তুমি যদি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে চাও, তার কিন্তু আকার ছোট আবার চার্জ বেশি। সো সে অনেক বেশি ইফেক্টিভলি একটা অ্যানায়নকে নিজের দিকে টানতে পারে বা ডিস্টর্ট করতে পারে, কিন্তু সেটা আসলে ফেরাস পারে না, কারণ ওর ক্ষেত্রে শিল্ডিং ডিশিল্ডিংয়ের অনেক কাহিনী চলে আসে। সো সহজে তোমরা এটাই মনে রাখবা যে অ্যালুমিনিয়াম আর ফেরাস এই দুজনের ক্ষেত্রে সবচেয়ে বেশি পোলারায়ন ক্ষমতা হচ্ছে অ্যালুমিনিয়ামের। এটা মুখস্থ রাখো, কারণ এটা তুমি অ্যাডমিশনে ফেস করবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। ওকে, তারপর হচ্ছে কোনটি ডায়াম্যাগনেটিক ধাতু। সো যাদের ক্ষেত্রে কোনো কি থাকে না,
অযুগ্ম ইলেকট্রন থাকে না, ওরা হচ্ছে ডায়াম্যাগনেটিক। তো এগুলোর ক্ষেত্রে তুমি সরাসরি জানো জিঙ্কের ডি অরবিটাল ফুলফিল থাকে, 4s2 ফুলফিল থাকে, এই জন্য আমি সরাসরি করে ফেলছি। এখানে মাঝখানে এগুলো আসলে অনেক টাইপের ম্যাগনেটিজম দেখায়, অ্যান্ড ফেরাস, কোবাল্ট, নিকেল, এই তিনটে আসলে ফেরোম্যাগনেটিক, ফেরোচুম্বক, সবচেয়ে স্ট্রং চুম্বক। ওকে, হোপফুলি তোমরা এটা জানো। আচ্ছা, এরপর আরেকটা আসছে কোনটির পোলারায়ন ক্ষমতা বেশি। সো এটা এই সবগুলাই গ্রুপ 2 এর, তার মানে যার আকার সবচেয়ে ছোট হবে তার পোলারায়ন ক্ষমতা বেশি হবে, দ্যাট মিনস অ্যান্সার ম্যাগনেসিয়াম 2+। এরপর কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে, যেটা হচ্ছে এখানে অবস্থান্তর মূল্য হবে এবং ডি অরবিটাল হাফ ফিল থাকবে, বা হাফ ফিল বলতে হচ্ছে গিয়ে অপূর্ণ থাকবে, পূর্ণ থাকবে না, খালিও থাকবে না, ওই রকম একটা হচ্ছে গিয়ে আমাদের রঙিন যৌগ দিবে। সেগুলোর মধ্যে দেখো স্ক্যান্ডিনিয়াম 3+, এখানে কিন্তু 8টা ইলেকট্রন, সরি কি বলতেছি, এখানে হচ্ছে কি আলটিমেটলি ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই, মানে তার ওই 3 যে পি আছে ওই পর্যন্ত ফুলফিল। আর জিঙ্কের ক্ষেত্রে হচ্ছে 3D ফুলফিল, সো এখানে কোনো কাহিনী নাই। নিকেল 2+ এর ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে তার ডি অরবিটাল ফাঁকা আছে, সো সে অবশ্যই কালার কম্পাউন্ড দিবে। সহজ হিন্ট হচ্ছে কি স্ক্যান্ডিনিয়াম আর জিঙ্ক এই দুইটা বাদ দিলে টাইটানিয়ামের ক্ষেত্রে হচ্ছে টাইটানিয়াম 4+ চার্জ যদি না হয় তাইলে ওটাও হচ্ছে গিয়ে আলটিমেটলি তোমার কালার কম্পাউন্ড দিবে। সো স্ক্যান্ডিনিয়াম জিঙ্ক বাদ দিয়ে মোটামুটি সবাই দেয়, ঠিক আছে। টাইটানিয়ামের চার্জ 4 না হইলে, 4 হইলে আবারও দিবে না। উদ্দীপক অনুসারে নিচের কোনটি সঠিক? সাপোজ DX2 একটা আয়নিক যৌগ, আমরা একটু আগে আইডেন্টিফাই করার ট্রাই করি যে কে অ্যাকচুয়ালি কে। সো এখানে n এর ভ্যালু 2 দেওয়া আছে, সেটা অনুযায়ী n+1 মানে 3s2 আছে এখানে। সো 3s2 হইলে এটা ম্যাগনেসিয়াম হবে। তারপর 2s2 2p2 এটা কার্বন হবে, টোটাল 6টা ইলেকট্রন। আচ্ছা, এরপর হচ্ছে 4s2 মানে হচ্ছে, আচ্ছা এটা কার্বন গেল আমাদের, এটা হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম। দেন ইতে বলছে হচ্ছে n+2s2, তার মানে 4s2 হয় ক্যালসিয়াম। আর শেষে হচ্ছে গিয়ে 3s2 3p5, সো 3s2 3p5 এটা হবে আমাদের ক্লোরিন। ওকে, হ্যাঁ, সো আমরা সবগুলো আইডেন্টিফাই করছি। এখন বলছে DX2, সো DX2 এটার মানে হচ্ছে আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ, এটা কথা সত্য। ECO3 এটার মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, ক্যালসিয়াম কার্বনেটের হচ্ছে গিয়ে বিয়োজন মাত্রা উচ্চ তাপমাত্রায় বিয়োজিত হয়, এটাও সত্য। আর এই মৌলটি সমযোজী যৌগ গঠন করে। এই মৌল হচ্ছে কার্বন সমযোজী যৌগ গঠন করে, এটাও সত্য। সেখানে সবগুলাই সত্য, কোনোটাই ভুল না। ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? এস ব্লকে 14টি, তারপর হচ্ছে গিয়ে পি ব্লকে 36টি, ডি ব্লকে 41টি, এ ব্লকে 27টি। সো তোমাকে বলছে ডি ব্লকে সবচেয়ে বেশি থাকে 41। PCl5 যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কী ধরনের সংকরণ ঘটে? আচ্ছা, এটা একটু আবার আমরা এইচ এর ফর্মুলাটা অ্যাপ্লাই করি, তাহলে হাফ ইন্টু দেখো ফসফরাস সেন্ট্রাল অ্যাটম, তার ইলেকট্রন সংখ্যা 5টা যোজ্যতা স্তরে, তার সাথে মনোভ্যালেন্ট ক্লোরিন অ্যাটম আছে 5টা, সো আলটিমেটলি তুমি এখানে পাচ্ছ 5। যখন এই 5 পাবা, এটা হচ্ছে হাইব্রিডাইজড অরবিটালের সংখ্যা 5টা। সো হাইব্রিড অরবিটালের সংখ্যা 5টা হলে ফার্স্টে sp3 আসবে, তারপর ডি আসবে। সো এটা হবে আমাদের অ্যান্সার। কোন অক্সাইডটি সবচেয়ে বেশি অম্লধর্মী হবে? সবচেয়ে বেশি অম্লধর্মী অ্যাকচুয়ালি এখানে ক্লোরিন। এটা আসলে কেমনে জানা যায়? তুমি এগুলোর অ্যাসিডগুলো যদি চিন্তা করো, এদেরকে পানির সাথে রিঅ্যাক্ট করালে এরা অ্যাসিড দেয়। এটা হচ্ছে তোমাকে সালফিউরিক অ্যাসিড দিবে, এটা হচ্ছে গিয়ে পার ক্লোরাস অ্যাসিড দিব, ঠিক আছে। আচ্ছা, তারপর এটা হচ্ছে ফসফরাস অ্যাসিড দিবে, ফসফরিক অ্যাসিড দিবে, আর এটা হচ্ছে সিলিসিক অ্যাসিড দিবে। এখন সবগুলোতে তুমি যদি হচ্ছে গিয়ে অ্যাসিডের স্ট্রেংথ চিন্তা করতে যাও, আমি এরকম একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, তোমরা দেখছো কিনা আমি জানি না, যে কোন টাইপের অ্যাসিডের স্ট্রেংথ অ্যাকচুয়ালি কীভাবে বের করতে হয়। তো এগুলোর ক্ষেত্রে সেন্ট্রাল অ্যাটমের যে অক্সিডেশন নাম্বার আছে সেটা যার ক্ষেত্রে বেশি হয় সে সবচেয়ে বেশি স্ট্রং হয়। তো তুমি এদের ক্ষেত্রে চিন্তা করো যে কার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অক্সিডেশন নাম্বারটা বেশি হবে অ্যাসিড হওয়ার পরে। এখানে হবে হচ্ছে HClO4-, সরি HClO4। সো HClO4 হলে এখানে +7 হয়, সালফিউরিক অ্যাসিডে হয় +6। ওকে, ওর ক্ষেত্রে কত হবে? ওর ক্ষেত্রে যেমন তুমি যদি এখানে H3PO3 নাও, তাহলে দেখো তো কত হয়, -6 +3, তার মানে ফসফরাসের হবে +3। সো এখানে তুমি আসলে ওদের চেয়ে কম পাচ্ছ না, সবচেয়ে বেশি অক্সিডেশন নাম্বারটা অ্যাকচুয়ালি ক্লোরিনের হয়, এই জন্য এটা সবচেয়ে বেশি অম্লধর্মী হবে। ওকে, পাউলিং স্কেলে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান, এটা মুখস্থ ভ্যালু 4। একই গ্রুপে উপর থেকে নিচের দিকে হ্রাস পায় কোনটি? আচ্ছা ঠিক আছে, হ্রাস পাওয়ার কথা বলছে। সো ধাতুর সক্রিয়তা আসলে যত তুমি নিচে যাবা তত বাড়ে। অক্সাইডের ক্ষারীয় প্রকৃতি এটাও আসলে নিচে গেলে বৃদ্ধি পায়, কারণ ধরো লিথিয়াম হাইড্রোক্সাইড নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড নিলাম, পটাশিয়াম হাইড্রোক্সাইড নিলাম, তিনটার মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা বেশি ক্ষারীয়। পরমাণুর আকার এটাও বৃদ্ধি পায়, অধাতব ধর্মটা হ্রাস পায় কারণ ধাতব ধর্ম বৃদ্ধি পায়। ওকে, সবচেয়ে দুর্বল ক্ষার কোনটি? আচ্ছা দেখো, এই যে একটু আগে বলতেছিলাম চলে আসছে এরকম একটা। সো দুর্বল ক্ষার হবে যত উপরের দিকের তুমি ধাতু নিয়ে ক্ষার বানাবা তত বেশি দুর্বল ক্ষার হবে। সো এটা এখানে লিথিয়াম হাইড্রোক্সাইডটা হবে দুর্বল, আর সবচেয়ে স্ট্রং হবে সিজিয়াম হাইড্রোক্সাইড। AlCl4- এর আকৃতি কোনটি? আচ্ছা, আমরা আগে একটু এটার হাইব্রিডাইজেশনটা চেক করতে পারি, কারণ আকৃতিটা আসলে হাইব্রিডাইজেশনের সাথে ওতপ্রোতভাবে সংযুক্ত। সো এখানে তুমি যদি হচ্ছে গিয়ে আগে হাইব্রিডাইজেশনটা বের করো, হাফ ইন্টু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আছে 3টা, তার সাথে মনোভ্যালেন্ট অ্যাটম যুক্ত 4টা, একটা অ্যানায়ন আছে। সো অ্যানায়ন থাকলে আমাদের কি করতে হয়? চার্জটা প্লাস করে দিতে হয়। তাহলে আলটিমেটলি আমাদের 4 হইলো, যেটা আমাদেরকে sp3 দিচ্ছে। একটা s অরবিটাল, 3টা p অরবিটাল হাইব্রিডাইজড। তো sp3 এবং এখানে কি কোনো লোন পেয়ার আছে অ্যালুমিনিয়ামের সেন্ট্রাল অ্যাটমের? নাই কিন্তু। সো এটা sp3 যে অ্যাকচুয়াল শেপটা আছে ওটাই আমাদেরকে দিবে, যেটা হচ্ছে চতুস্থলকীয়। ওকে, যদি লোন পেয়ার না থাকে তাহলে আসলে স্ট্রাকচারে কোনো চেঞ্জ হয় না, আইডিয়ালটাই হয়।
আচ্ছা এরপর বলছে 3d6 4s2, আচ্ছা এটা এক্স মাইনাস না, এক্স এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? সো দেখো তুমি আগে সব কিছু ঠিক রেখে এই পর্যন্ত 18, তারপর হচ্ছে 26, ইন টোটাল 26টি ইলেকট্রন, মানে এটা ফেরাস। সো ফেরাসের ক্ষেত্রে বলছে কোনটি প্রযোজ্য? অবস্থান্তর মৌল সত্য, ফেরোচুম্বকীয় এটাও সত্য, সো প্রভাবক হিসেবে কাজ করে এটাও সত্য, তো সবই সত্য, এখানে আসলে মিথ্যা কিছু নেই, দ্যাট মিনস আনসার হবে ডি। আচ্ছা এরপর কোন যৌগটি আর্দ্র বিশ্লেষিত হয়? আর্দ্র বিশ্লেষিত হওয়া মানে হচ্ছে তুমি এটাকে পানি যোগ করে কি করতে পারবা? ব্রেকডাউন করতে পারবা। এখন এই কোশ্চেনটা একটু ফল্টি। কোন হিসেবে ফল্টি? দেখো তুমি কিন্তু হচ্ছে কেসিএলকে পানিতে দিলেও সেটা আয়নাইজড হবে, এনএসিএলটাও আয়নাইজড হবে, হবে না কে সিসিএল4 হবে না, কারণ ওর কোনো ডি অরবিটাল নাই, কার্বন সেন্ট্রাল অ্যাটম, তার কোনো ডি অরবিটাল নাই। এরা কিন্তু হইতে পারে, ঠিক আছে, ওরা যে ব্রেকডাউন হবে না এমন, ওরা তো পানিতে ব্রেকডাউন হয়। কিন্তু এই কোশ্চেনটা হচ্ছে ওই যে তোমাদের বইতে একটা কমন রাইভালরি আছে যে সিসিএল4 এসএসিএল4 এর মধ্যে কে আয়নিত হয়, সরি কে আর্দ্র বিশ্লেষিত হয় কে হয় না, ওইখান থেকে কোশ্চেনটা করছে। সো আমি অ্যান্সার হিসেবে এটাকে কারেক্ট নিচ্ছি, বাট অ্যাকচুয়ালি কারেক্ট হচ্ছে এবিসি তিনটাই। ওকে আচ্ছা H3O প্লাসের বিদ্যমান বিকর্ষণ বল কোনটি? সো H3O প্লাসের ক্ষেত্রে একটু খেয়াল করো, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে, আর হচ্ছে গিয়ে দুইটা লোন পেয়ার আছে। এই দুইটা লোন পেয়ার মানে পানিতে, এবার এই দুইটা লোন পেয়ারের একটা হচ্ছে একটা H প্লাস ইনটেক করছে, সো এটা হচ্ছে কন্ডিশন। এখন খেয়াল করো ওরা বলছে এলপি বিকর্ষণ আছে, আচ্ছা এখানে তো একটা এলপি অলরেডি বন্ড করেই ফেলছে, তাহলে কি এলপি বিকর্ষণ থাকা পসিবল না? তো সো এলপি বাদ, তাহলে বাকি থাকে কি এলপিবিপি। এই যে এখানে বন্ড পেয়ার ইলেকট্রন আছে, এটা লোন পেয়ার ইলেকট্রন, লোন পেয়ার বন্ড পেয়ার, আবার এখানে বন্ড পেয়ার, এখানেও বন্ড পেয়ার। সো আলটিমেটলি আমাদের কাছে এলপিবিপি আছে, বিপিবিপি আছে, বাট এলপি নেই, সো অ্যান্সার হবে 2, 3। আচ্ছা নিচের কোনটি নিরপেক্ষ অক্সাইড? সো আমরা একটু আইডেন্টিফাই করি, আর একটা হিন্ট বলি দেয়, নিরপেক্ষ অক্সাইড হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় ওখানে অক্সিজেনের সংখ্যা একটা থাকে, হ্যাঁ, সো এটা হচ্ছে একটা শর্টকাট, যেমন কার্বন মনোক্সাইড, তারপর হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O দুইটাই অ্যাকচুয়ালি নিরপেক্ষ অক্সাইড। ওকে, এটা মনে রাখলে তোমাদের জন্য সলভ করাটা সহজ হবে। আচ্ছা তো আমরা একটু দেখি যে এখানে ফার্স্টে বলছে গ্রুপ 14 পর্যায় দ্বিতীয়, তার মানে এখানে এ হবে অ্যাকচুয়ালি কার্বন 15, এটা তাহলে নাইট্রোজেন, কার্বনের পরেরটা ই হবে তাইলে ফার্স্টে অক্সিজেন, আর এক্স হবে ফ্লোরিন, দেন অক্সিজেনের নিচে সালফার, ফ্লোরিনের নিচে ক্লোরিন। ওকে এবার আমরা একটু কম্পাউন্ডগুলো দেখি। AE2 মানে হচ্ছে গিয়ে তাহলে আমাদের CO2, সো কার্বন ডাইঅক্সাইড, দেন হচ্ছে D2E তার মানে হচ্ছে N2O, আর Z2E7 এটা হচ্ছে একটু আগে আমরা যেটা করলাম Cl2O7, আর YE2 তার মানে SO2 সালফার ডাইঅক্সাইড। আচ্ছা এখানে N2O একটা অক্সিজেন আছে, এটা হচ্ছে শর্টকাটে মনে রাখার ওয়ে, এরা হচ্ছে গিয়ে নিরপেক্ষ অক্সাইড হয়। ওকে আর বাকিগুলো হচ্ছে গিয়ে অ্যাসিডিক অক্সাইড, কারণ হচ্ছে সবগুলো অম্লীয়, সো অম্লীয়গুলো হচ্ছে যখন তুমি পানির সাথে রিঅ্যাক্ট করাবা ওরা আলটিমেটলি অ্যাসিড প্রডিউস করবে। উদ্দীপক অনুসারে DX3 আর্দ্র বিশ্লেষিত হয়, সো আমাদের DX3 হচ্ছে NF3। আচ্ছা এরপর হচ্ছে ডি এর আয়নীকরণ বিভব ই অপেক্ষা বেশি, সো ডি এর আয়নীকরণ বিভব, ডি এর আয়নীকরণ বিভব ই অপেক্ষা বেশি। হ্যাঁ এটা তো সত্য, কারণ দেখো আমাদের ডি হচ্ছে নাইট্রোজেন, ই হচ্ছে অক্সিজেন। নাইট্রোজেনের ক্ষেত্রে তার অরবিটাল মানে পি অরবিটালটা হচ্ছে কি আলটিমেটলি কি হাফ ফিল্ড না, সো স্টেবিলিটিটা বেশি হবে ই অরবিটালের চেয়ে, কারণ ইতে হাফ ফিল্ড অ্যাকচুয়ালি না, তার চেয়ে একটা বেশি আছে, সো স্টেবিলিটি বেশি হবে ডি এর ক্ষেত্রে, তার মানে 2 নম্বর অপশন কারেক্ট। YE3 যোগে sp2 সংকরণ ঘটে, সরি, আর YE3 কোনটা? Y হচ্ছে আমাদের সালফার O3। আচ্ছা সেখানে আমাদেরকে বলছে সংকরণ কত হয়? সংকরণ হয় sp2। আমরা একটু দেখি, H is equals to হাফ ইন্টু সালফারের ক্ষেত্রে হচ্ছে ফার্স্টে 6 প্লাস এখানে কোনো মনোভ্যালেন্ট অ্যাটম নাই, সো আলটিমেটলি 0 ইজ ইকুয়ালস টু 3 হলে অ্যাকচুয়ালি sp2 হয়, এটা সত্য। আচ্ছা সো এবার আর বাকি রইল আমাদের NF3 কে আর্দ্র বিশ্লেষিত হয় কিনা। দেখো NF3 তে কিন্তু হচ্ছে কি অলরেডি অনেক পরিমাণে চার্জ মানে নেগেটিভিটি আছে, ইলেকট্রোনেগেটিভিটির যথেষ্ট ডিফারেন্স আছে, সো এটা অবশ্যই আর্দ্র বিশ্লেষিত হবে। কেন হবে? কারণ হচ্ছে গিয়ে চার্জ ডিফারেন্স অনেক বেশি, মানে পোলারিটিটা যথেষ্ট ভালো, খারাপ না। দেখো নাইট্রোজেন হচ্ছে গিয়ে 3, ফ্লোরিন হচ্ছে 4 ইলেকট্রোনেগেটিভিটির মানে, সো ডিফারেন্সটা 1 কিন্তু যথেষ্ট ভালো, যথেষ্ট পোলার, সো পোলার কম্পাউন্ড অবশ্যই আর্দ্র বিশ্লেষিত হতে পারবে, অ্যান্সার হচ্ছে ডি। আচ্ছা এরপর আর্গন দেয়া 3d10 4s0 ইলেকট্রন বিন্যাসটি কার? সো এখানে সবগুলো আয়নিক দেয়া। এখন তুমি চিন্তা করো যে এখানে 4s যদি 2 হইতো তাহলে টোটাল ইলেকট্রন হইতো 30টা। ওকে আর যদি এরকম হইতো ধরো 3d10 4s1 30 হইলে ফার্স্ট অফ অল এটা হইতো জিঙ্ক 2 প্লাস, সরি জিঙ্কের 30 হইলে, আর জিঙ্ক 2 প্লাসের হয়তো 28টা যেটা গিভেন। অ্যান্ড কপারও কিন্তু এরকম থাকে 3d10 থাকে, তোমরা জানো যে কপার আর ক্রোমিয়াম এই দুইটার ক্ষেত্রে হচ্ছে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডের ঘটনাটা ঘটে। ওকে সো এখানে আসলে কপার 2 প্লাসও হতে পারে, জিঙ্ক 2 প্লাসও হতে পারে, বাট নিকেল কি হতে পারবে? নিকেলের ডি অরবিটালে তো ফুল ফিল্ড থাকে না, সো নিকেল এটা এখানে অ্যান্সার হবে না। ওকে আচ্ছা তুমি এভাবে চিন্তা করতে পারো, দেখো এখানে ইলেকট্রন আছে ইন টোটাল কয়টা? আছে ইন টোটাল 28টা। যদি কপার প্লাস হয়, কপার হচ্ছে 29, একটা ইলেকট্রন ছেড়ে দিলে 28টা হয়ে যায়। জিঙ্ক 2 প্লাস, জিঙ্কের নর্মালি 30, দুইটা ছেড়ে দিলে 28টা হয়ে যায়, ফাইন। বাট নিকেলের আছে 28টা, সো 4s 0 থাকবে কেমনে? আগে তো 4s এ ঢুকতে হবে তাই না, সো ওটা হবে না।
আচ্ছা, এরপর হচ্ছে হাইড্রোজেন বন্ধনের শক্তিক্রমের ক্ষেত্রে কোনটি সঠিক? হাইড্রোজেন বন্ধনের শক্তিক্রমের ক্ষেত্রে হচ্ছে এইচএফটা সবচেয়ে শক্তিশালী হবে, কারণ এখানে ডিফারেন্স সবচেয়ে বেশি, ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স, তারপর এইচ তারপর এইচএন। সেটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স কার কত বেশি তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, কোন যৌগটিতে সর্বাধিক পোলারায়ন ঘটে? সর্বাধিক পোলারায়নের ক্ষেত্রে যত ছোট আমরা ক্যাটায়ন পাবো এবং যত বড় অ্যানায়ন পাবো সেটা আমাদেরকে ফেভার করবে। সো এখানে খেয়াল করো, সবচেয়ে ছোট অ্যাকচুয়ালি কে? তোমার এই দুইটাই নিশ্চয়ই ছোট হবে। এখন এই দুইটার মধ্যে কোনটা সবচেয়ে ছোট? দেখো, একটা পর্যায়ে তুমি যত বাম থেকে ডানে যাবা তত কিন্তু আকার ছোট হইতে থাকবে। সো অফকোর্স লিথিয়াম থেকে বেরিলিয়ামের আকার ছোট হবে, তার মানে অ্যান্সার হবে ডি। এবং এটাতে কিন্তু চার্জও বেশি। দেখো, এটা +2 চার্জ, এটা +1 চার্জ। সো অবশ্যই যেটা +2 চার্জ সেটা বেশি হচ্ছে ডিস্টর্ট করতে পারবে। কোন মূলের আয়নীকরণ শক্তি বেশি? বোরন, নাইট্রোজেন, অক্সিজেন আর কার্বন দেওয়া। তো আমরা একটু দেখি কাদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কীরকম। ফার্স্ট অফ অল, বোরনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে 2s2 2p1, কার্বনের ক্ষেত্রে 2s2 2p2, নাইট্রোজেনের ক্ষেত্রে 2s2 2p3 আর অক্সিজেনের ক্ষেত্রে 2s2 2p4। সো এখানে যে দেখো 3 আছে। নর্মালি কি হয়, তুমি যত গ্রুপে ডান থেকে বামে যাবে তত আয়নীকরণ শক্তি বাড়বে। সো নিশ্চয়ই সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল অক্সিজেনের, যেহেতু সে সবার শেষে, কিন্তু বেশি হবে নাইট্রোজেনের। কারণ কি? কারণ হচ্ছে যে তার হাফ ফিল্ড, আচ্ছা, কারণ হচ্ছে তার এই যে হাফ ফিল্ড অরবিটাল। সো হাফ ফিল্ড থাকলে স্টেবিলিটি বেড়ে যায়, সহজে হচ্ছে ইলেকট্রন বের হতে চায় না। অ্যান্সার হবে নাইট্রোজেন। কোনটির বন্ধন কোণ বেশি? ওকে, সো বন্ধন কোণ বেশি ক্ষেত্রে আমাদের আবার হাইব্রিডাইজেশনের কনসেপ্টে যেতে হবে। দেখো, NH3 এটা অলরেডি তোমরা মুখস্থ জানো, এটা 107। পানিটাও তোমরা মুখস্থ জানো, এটা 104.5। আচ্ছা, এই দুটো অলরেডি আমরা আগে পড়ে আসছি, এই কোশ্চেনটাই করে আসছি। ফসফিন ছিল 94, H2S ছিল 92। এটা করে ফেলছি, এটা হচ্ছে এখানে ব্যাখ্যা দরকার নেই। তো সবচেয়ে বেশি হচ্ছে এখানে আমাদের অ্যামোনিয়ার। কোনটি সর্ববহিঃ স্তরে সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান? সর্ববহিঃ স্তরে বলছে, তার মানে ওদের গ্রুপ সংখ্যা কি হবে? একই হবে। নাইট্রোজেন আর ফসফরাসের গ্রুপ সংখ্যা সেম, আমার দেখারই দরকার নেই। পানিতে দ্রাব্যতা সঠিক ক্রম কোনটি? আচ্ছা, দ্রাব্যতা সঠিক ক্রম নিশ্চয়ই তুমি এভাবে হিসেব করবা, যে যত বেশি আয়নিক তার দ্রাব্যতা তত বেশি, কারণ আয়নিক যৌগগুলো সহজে পানিতে আদ্র বিশ্লেষিত হয়ে যায়। ওকে, ওই যে পোলারিটির কারণে ওরা সহজে হচ্ছে ডিসোসিয়েটেড হয়ে যায়। অ্যান্ড এই ক্ষেত্রে দেখো সবচেয়ে বেশি আয়নিক তাহলে কোনটা কোনটা আছে? সোডিয়াম ক্লোরাইড, এটা সবচেয়ে বেশি আয়নিক, তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন। সো এটা হবে অ্যান্সার। সোডিয়ামের একটা গ্রুপের ক্ষেত্রে যত তুমি বামে থাকবা তত ধাতব ধর্ম বেশি। সো ধাতব ধর্ম বেশি মানে ওর যে আয়নিক ক্যারেক্টারিস্টিক্স সেটা সবার চেয়ে বেশি হবে। ওকে, সো অ্যান্সার হবে সোডিয়াম ক্লোরাইডটা আগে। অর্থনাইট্রোফেনলে বিদ্যমান কি? এটা আমরা অলরেডি দেখে আসছি। অর্থনাইট্রোফেনল কি জিনিস ছিল? সো ফেনল কত, ধরো এদিকে হাইড্রোজেন দিলাম, অ্যান্ড এখানে একটা নাইট্রো গ্রুপ থাকবে এরকম। সো এখানে যে হাইড্রোজেন বন্ধন থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে, সন্নিবেশ বন্ধন থাকে, সমযোজী বন্ধন থাকে। অবশ্যই সব পুরো স্ট্রাকচারটাই তো সমযোজী বন্ধন দিয়ে গঠিত। এরপর হচ্ছে এখানে যে দেখো অর্থনাইট্রোফেনলের OH আর নাইট্রো গ্রুপের যে অক্সিজেন, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। আবার এই নাইট্রোজেনের যোজনী কিন্তু নর্মালি হচ্ছে 3, নাইট্রোজেনের যোজনী কি 5 হয়? ক্ষেত্র বিশেষে হয়। কীরকম? এই যে দেখো, সে আসলে তার লোন পেয়ারটা যখন দিয়ে দেয় তখনই আসলে এখানে একটা কোঅর্ডিনেট বন্ড হয় বা সন্নিবেশ বন্ধন হয়, এবং এখানে আসলে তাহলে 3টা বন্ধনই আছে। সো আলটিমেটলি অ্যান্সার হবে ডি। Ap2O3 এর অম্লত্ব কত? এটা মুখস্থ, ডিরেক্ট 6। মুখস্থ বলতে এই সেন্সে যে তুমি এখানে আসলে অম্লত্ব বলতে কি বুঝবা? ফেরিক অক্সাইড, এটাকে তুমি যখন একটা অ্যাসিডের সাথে রিয়াকশন দিবা বা বেজের সাথে রিয়াকশন দিবা তখন দেখতে পাবো কীরকম বিহেভ করে। সো ফেরিক অক্সাইডের অম্লত্ব, এটার মানে হচ্ছে সে কী করবে? একটা অম্লের সাথে রিয়াকশন দেবে। ওকে, সো তুমি যখন এটাকে রিয়াকশন করবা তখন আসলে ধরো তুমি যদি একটা একযোজী অ্যাসিড নাও, মানে তুল্য সংখ্যা 1 এরকম কোনো অ্যাসিড লাইক HCl, তাহলে ও আসলে যে 6টা রিকোয়ার করবে, মানে 6টা HCl লাগবে তার রিয়াকশনটা দিতে। ওকে, সো আমি রিয়াকশনটা দিয়ে দেখাই। দেখো, Fe2O3 প্লাস হচ্ছে HCl, তুমি আগে ব্যালেন্স করো না, আগে হচ্ছে লেখো। সো এখান থেকে কী হবে আলটিমেটলি? FeCl3 হবে, তার সাথে H2O হবে। এবার তুমি ব্যালেন্স করো। ব্যালেন্স করতে গেলে তোমার ফেরাস এখানে ছিল 2টা, তাহলে এখানেও 2টা লাগবে। এখানে 2টা হলে ক্লোরিন হয় 6টা, 6টার জন্য এখানে 6 দিতে হবে। এবার পানি কয়টা? এখানে 3টা অক্সিজেন, সো 3টা H2O হবে। দেখো ব্যালেন্সড হয়ে গেছে। তার মানে ও আসলে 6টা অ্যাসিড লাগছে রিয়াকশন দিতে, এই জন্য ওর অম্লত্ব হচ্ছে 6। ওকে, ভিন্ন আকৃতির যৌগ হলো, আচ্ছা এখানে তার মানে নিশ্চয়ই একটা আছে যেটা বাকিগুলো আছে ভিন্ন, আমাদের কোটা আইডেন্টিফাই করতে বলতেছে। সো PH3, NH3, H3O+, এদের সবার ক্ষেত্রে হাইব্রিডেশনটা sp3। কেমনে বুঝলাম? একটু আগে NH3 আর H3O+, এগুলো আমরা আসলে দেখে আসছি, তাই না? আচ্ছা, কিন্তু এখন হচ্ছে BH3টা আসলে কত? দেখো, বোরনের ক্ষেত্রে ইলেকট্রন শেষে হচ্ছে গিয়ে শেষে 3টা। সো তুমি যদি তার হাইব্রিডেশন করতে যাও তাহলে H হবে 1/2 × 3+, মনোভ্যালেন্ট বা একযোজী পরমাণু সংখ্যাও 3টা, সো 3 আসতেছে, যেটা অ্যাকচুয়ালি মিন করবে আলটিমেটলি sp2, বাট বাকিগুলো হচ্ছে sp3। সো অবশ্যই ডিফারেন্ট স্ট্রাকচার হবে এটার। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে HCF2 মানে জেনন টেট্রাফ্লোরাইড যোগে মুক্ত ইলেকট্রন কত জোড়া? আচ্ছা, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন। দেখো, ফার্স্টে জেনন আছে, সো জেননের সাথে হচ্ছে গিয়ে 4টা ফ্লোরিন বাইন্ড করছে। তার মানে কি? ফার্স্টে হচ্ছে জেননের 4টা ফ্রি থাকতে হবে,
রাইট। এখন জেননের তো শেষে আছে 8টা। সো আমি ফার্স্টে যেটা করব, ধরো জেননের 4টাকে হচ্ছে গিয়ে অ্যাজ ইট ইজ রাখবো, আর যে বাকি 4টা আছে সেই 4টাতে হচ্ছে 4টা ফ্লোরিন অ্যাড করবো। এই যে ফ্লোরিন অ্যাড করলাম, এখানেও ফ্লোরিন অ্যাড করলাম, এখানেও ফ্লোরিন অ্যাড করলাম, এখানেও ফ্লোরিন অ্যাড করলাম। খুবই বাচ্চা ম্যাথ, তারপরও কেন জানি সময় নষ্ট করতেছি। যাই হোক, আচ্ছা সো দেখো জেননের ইটসেলফ নিজের হচ্ছে গিয়ে 2টা মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই এক জোড়া, এই এক জোড়া, প্লাস প্রত্যেকটা ফ্লোরিনের শেষে কিন্তু 7টা করে ইলেকট্রন থাকে, তার মধ্যে একটা দিয়ে সে বন্ড করছে, আরও টোটাল 6টা ইলেকট্রন বাকি আছে। ওই 6টা মানে হচ্ছে 3 জোড়া লোন পেয়ার। সো প্রত্যেকটা 3 জোড়া করে 4টার টোটাল 4 × 3 জোড়া আছে, ইন টোটাল হয় কত? 14। হয়তো ক্যাচ করতে পারে না, দেখো এখানে কিন্তু হচ্ছে ওর আরও কি আছে, 3 জোড়া ইলেকট্রন আছে, এরকমভাবে সবার 3 জোড়া করে আছে। সো যেহেতু টোটাল 4টা, 4 জনের 12টা, তার সাথে জেননের আরও 2টা, 14টা। সো ইন টোটাল 14 জোড়া মুক্ত ইলেকট্রন জোড়া আছে। ওকে, নিচের কোন যৌগটি আদ্র বিশ্লেষিত হয় না? এটা আদ্র বিশ্লেষিত হয় না অ্যাকচুয়ালি ক্যালসিয়াম ক্লোরাইড। এখন বলতে পারো যে ভাই এটা কেন হয় না? অলরেডি তোমরা দেখছো SiCl4 হয়। সো ক্যালসিয়াম ক্লোরাইড এইটা কেন আদ্র বিশ্লেষিত হয় না? ওকে, তো এটা না হওয়ার রিজনটা হচ্ছে তুমি যদি এই কম্পাউন্ডটাকে ভাঙো, এখানে ক্যালসিয়াম আয়ন যথেষ্ট স্টেবল, ক্লোরাইড আয়ন যথেষ্ট স্টেবল। সো এরা যদি যথেষ্ট স্টেবল আয়ন ফর্ম করে, মানে যারা হচ্ছে আর ফার্দার কোনো রিয়াকশন করে না, ওরা হচ্ছে কি আলটিমেটলি আদ্র বিশ্লেষিত হয় না। ঠিক আছে, এটা তুমি কেমনে মনে রাখতে পারবা? ধরো তুমি যদি হচ্ছে একটা রিয়াকশন দেওয়ার পরে এমন আয়ন প্রডিউস হয় যারা যথেষ্ট স্টেবল, ওই স্টেবল আয়নগুলো ফার্দার কোনো রিয়াকশন করে না। এটা তোমরা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়লে বোঝার কথা। সো মনে রাখতে পারো আপাতত, যদি মনে না থাকে। আয়নিক বিভবের ক্ষেত্রে নিচের কোন ক্রমটি সঠিক? সো আয়নিক বিভবের ক্ষেত্রে, আচ্ছা আয়নিক বিভব বলতে এখানে আসলে আয়নিকরণ শক্তির ক্রমটাই বুঝাইছে। কোন ক্রমটি সঠিক আমাদের এটা দেখতে হবে। আচ্ছা, সো ম্যাগনেসিয়াম থেকে শুরু করে আমাদের কাছে সালফার পর্যন্ত আছে, আমরা একটু দেখি। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ফার্স্ট অফ অল 2s2 আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 2s2 2p1। আচ্ছা, তাহলে বুঝতেছো যে এখানে আসলে পেয়ার্ড আছে, জোড়া আছে, বাট এখানে আনপেয়ার্ড আছে। সো নিশ্চয়ই অ্যালুমিনিয়াম হচ্ছে ম্যাগনেসিয়াম, এটা বের করা কঠিন হবে। এরপর আছে হচ্ছে সালফার, ওকে, মাঝখানে সিলিকন নাই, সালফার আর ফসফরাস এই 2টা আছে। সো ফসফরাসের ক্ষেত্রে আবার কি 2s2 2p3, আর সালফারের ক্ষেত্রে 2s2 2p4। তোমরা এটা অলরেডি নাইট্রোজেন আর অক্সিজেনেরটা বুঝলে সালফার আর ফসফরাসটাও বুঝে ফেলার কথা, কারণ ওরা তো একই গ্রুপের, তাই না, উপরে আর নিচে। সো আগে হচ্ছে এই ক্ষেত্রে অক্সিজেনের বেশি হওয়ার কথা ছিল, বাট বেশি হচ্ছে নাইট্রোজেনের। এবারও সেরকম সালফারের চেয়ে ফসফরাসের বেশি হবে। কেন? এই যে দেখো অর্ধপূর্ণ অরবিটাল। ওকে, তো আমি যদি অর্ডার করতে যাই, নর্মালি হওয়ার কথা ছিল এরকম, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়াম বেশি, তার থেকে ফসফরাস বেশি, তার থেকে সালফার বেশি, বাট এটা হবে না। তাহলে হবে কোনটা? অ্যালুমিনিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি হবে, কারণ ম্যাগনেসিয়ামের এই যে পেয়ার্ড আছে। তারপর ফসফরাস আর সালফার হওয়ার কথা, কিন্তু উল্টে যে হবে, সালফারের চেয়ে বেশি ফসফরাস। সো সবার শেষে ফসফরাস আছে কোনটায়? এটা আছে, অ্যালুমিনিয়াম দিয়ে শুরু, ফসফরাস দিয়ে শেষ। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মৃৎক্ষার ধাতু, মানে গ্রুপ 2 এর ধাতুগুলোর কথা বলতেছে। একাধিক আয়ন গঠন করে, এরা একাধিক আয়ন গঠন করে না, এরা +2 চার্জ ফর্ম করে কেবল। ক্ষার ধাতুর অনুরূপ ধর্ম প্রদর্শন করে, পানিতে দ্রবণীয় হাইড্রোক্সাইড গঠন করে, বাকি 2টা ঠিকই আছে। সো 2 আর 3 ঠিক আছে। একাধিক আয়ন গঠন করে, এটা অ্যাকচুয়ালি গ্রুপ 1 2 করে না। তুমি যদি হচ্ছে গিয়ে লাইক সালফারের ক্ষেত্রে যাও, গ্রুপ 16 ওরা অ্যাকচুয়ালি দিতে পারে, গ্রুপ 15 ওরা দেয়, বাট এই মৃৎক্ষার ধাতু অ্যাকচুয়ালি এটা দেয় না। উদ্দীপকের মৌলের 2+ আয়নযুক্ত যৌগের বর্ণ সাধারণত কিরূপ হবে জলীয় দ্রবণে? আচ্ছা, সো এখানে বলছে 2+, আমরা একটু আইডেন্টিফাই করা লাগবে। দেখো, আচ্ছা বোঝা যাচ্ছে না চিত্রটা ভালো মতো, অবস্থা একটি 2+ আয়ন। আচ্ছা হোয়াটএভার, যেটা আমি দেখতেছি যে 2+ আয়ন এবং হচ্ছে ডি অরবিটালের 6টা ইলেকট্রন আছে, এটাই আমাদের জন্য ক্লু। ওকে, সো দেখো একটা আয়ন আছে, ধরো x2+। আচ্ছা, এই x2+ এর ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 3d6 পাচ্ছি, 4s0 পাচ্ছি। ওকে, সো তুমি যদি এটাকে শুধু x হিসেবে চিন্তা করো, তাহলে 2টি ইলেকট্রন যোগ করে দাও, 3d6 4s2, যেটা কার? ফেরাসে, 26টা ইলেকট্রন টোটাল। ওকে, এখন তাহলে আমাদেরকে বলছে যে ফেরাস যদি এই 2+ অবস্থায় থাকে, তাইলে ও কী করবে? আয়নযুক্ত যৌগের বর্ণ সাধারণত কীরূপ হবে জলীয় দ্রবণে? Fe2+ এর যে কম্পাউন্ডগুলো আছে সেগুলো ইউজুয়ালি জলীয় দ্রবণে হচ্ছে গিয়ে ফেরাসের যৌগ। আচ্ছা ঠিক আছে, তো ফেরাসের যৌগগুলো হচ্ছে ইউজুয়ালি সবুজ কালার বর্ণ ফেরাসেরগুলো। ঠিক আছে, এটাকে কিন্তু আয়ন শনাক্তকরণের সাথে মিক্স করো না, আয়ন শনাক্তকরণ আলাদা জিনিস, আর এটাও অ্যাকচুয়ালি খুবই মুখস্থ টাইপের একটা জিনিস আর কি। সো এটা মনে রাখাটা একটু কঠিন আমার কাছে মনে হয়, খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন না, হোয়াটএভার, তাও কি আর করার, মনে রাখবা, চলে আসলে তো আর কিছু করার নেই। বাট আয়ন শনাক্তকরণ আলাদা জিনিস, আয়ন শনাক্তকরণের কালারগুলো কিন্তু ভিন্ন হয়। যেমন তোমরা দেখছো যে এই যে আমরা ওখানে নীল বর্ণ পাই, গাঢ় নীল হয় অথবা হচ্ছে বাদামি হয়, ওগুলো কিন্তু আলাদা। ঠিক আছে, সো ওগুলোর সাথে এটাকে মিক্স করো না, এটা জাস্ট কালার সম্পর্কে বলছে। আচ্ছা, এরপর বলছে উদ্দীপকের অরবিটালের স্প্লিটিংয়ের জন্য কোন শক্তি কাজ করে? সো এই যে হচ্ছে এখানে বলছে অরবিটালটা ফার্স্টে ডিজেনারেট থেকে নন ডিজেনারেট হয়। সো এই কন্ডিশনটা কেন হয়? ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি কী ঘটে? সো এখানে বলছে বিকর্ষণ নাকি আকর্ষণ নাকি স্থানান্তর নাকি ঘূর্ণন। দেখো এই যে স্প্লিটিংটা হইলো, ফার্স্টে কিন্তু ইলেকট্রন সব হচ্ছে একসাথে ছিল, মানে এখানে স্প্লিটিংটা হয় নাই। এই যে ধরো dx²
2y স্কোয়ার dz স্কোয়ার ওরা উপরে, আবার হচ্ছে প্লেনারগুলো x y y z z x নিচে, এটা হয় না। এটা হয়েছে যখন একটা লিগ্যান্ড আসবে এবং ওই লিগ্যান্ড এই ইলেকট্রনগুলোকে রিপালস করা শুরু করবে। সো লিগ্যান্ডগুলো আসে x y z x বরাবর, এসে হচ্ছে রিপালস করার কারণে ওরা সব হচ্ছে ওই x y z এর যে তলগুলো আছে ওগুলোতে চলে আসে, আর এক্সিস বরাবর যেগুলো থাকে ওগুলো আসলে ফ্রি হয়ে যায়, ঠিক আছে। সো লিগ্যান্ড প্লেন বরাবর অ্যাটাক করে, তখন ওই প্লেনারগুলো রিপালশন ফিল করে ওই দিকে চলে যায়, বাকিগুলো ফ্রি হয়। তো এখানে আলটিমেটলি তাইলে রিজনটা হচ্ছে আমাদের বিকর্ষণ। কার বিকর্ষণ? লিগ্যান্ডের বিকর্ষণ। আচ্ছা, এরপর হচ্ছে কোবাল্ট 3+ আয়নে বিজোড় ইলেকট্রনের সংখ্যা কত? কোবাল্ট হচ্ছে নর্মালি ফেরাসের পরে আসে, কোবাল্ট 27। সো আমরা একটু ইলেকট্রন কনফিগারেশনটা দেখার ট্রাই করি বক্স দিয়ে। আচ্ছা, ওকে। সো কোবাল্ট 27 ক্ষেত্রে ফার্স্টে 4s2 আছে, ফাইন। তারপর হচ্ছে এখানে আমরা একটা একটা করে আগে দেই। দেখো এখানে হয় টোটাল 25 পর্যন্ত, মানে 18-র পরে আমি এই যে আরও দুইটা নিলাম, 20, 25, 26, 27। আচ্ছা, এবার তুমি যদি হচ্ছে গিয়ে 3+ আয়ন করো তাহলে ফার্স্টে দুইটা নাই হয়ে যাবে, আর আমাদের তাহলে দেখতে হবে এখানে কয়টা আছে। তো আমাদের কাছে তাইলে এখন আছে হচ্ছে আরও এখান থেকে দুইটা গেল, এখান থেকে একটা গেল। সো একটা পেয়ার থাকবে, বাকি 4টা থাকবে আনপেয়ার্ড। বুঝছো ঘটনা? আরও সহজ করে চিন্তা করলে ভাবে করতে পারো যে কোবাল্ট 3+-এ থাকবে হচ্ছে টোটাল 24টি ইলেকট্রন, এই অরবিটালে কোনো ইলেকট্রন নাই, তার মানে ডিতেই থাকবে। সো আলটিমেটলি 6টি ইলেকট্রন থাকবে ডিতে, মানে 18-র পরে 24 পর্যন্ত 6টি ইলেকট্রন, 6টাই থাকবে ডিতে। তো ডিতে 6টা অরিয়েন্ট করতে হলে ফার্স্টে তুমি একটা একটা করে সবগুলোতে দাও, তারপর আবার একটাকে নিয়ে এখানে ব্যাক দাও। সো 4টা থাকে। কোনটি পোলার অণু? আচ্ছা, যেখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স বেশি সেটা পোলার। এটা তো সরাসরি সমযোজী, সরি এটা তো সরাসরি আয়নিক হয়ে গেছে। HClটা অবশ্যই আমাদের পোলার, এটা নন পোলার, ডিফারেন্সটা অত বেশি না। আর কার্বন ডাইঅক্সাইডটাও আসলে পোলার না, অপোলার। কোন মৌলের ক্ষেত্রে দ্বিতীয় আয়নীকরণ শক্তি সর্বাধিক? আচ্ছা, এইখানে একটু খেয়াল করো, প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি কি? প্রথম আয়নীকরণ শক্তি মানে তুমি একটা ইলেকট্রন রিমুভ করবা, দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে দ্বিতীয় নম্বর ইলেকট্রনটা রিমুভ করবা। ওকে, একসাথে দুইটা না, প্রথমে একটা তারপর একটা। ওকে, এখন দেখো সোডিয়ামের থেকে তুমি যদি একটা ইলেকট্রন ফার্স্টে বের করো তাহলে ওটা সোডিয়াম প্লাস হয়ে যায়, এবং এটা কিন্তু নিয়নের ইলেকট্রন কনফিগারেশন গেইন করে। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম প্লাস হয়, এটা বরং বেশি কষ্ট হয় কারণ ওর কিন্তু অলরেডি এখানে দুইটা ছিল। সো তুমি ওই যে দুইটার যে ডিফারেন্ট স্পিন ছিল ওটা থেকে ব্রেক ডাউন করে তাদেরকে একটা বের করছো, এটা কষ্ট বেশি। তারপরে হচ্ছে Mg2+ হয়, যেটা সহজ, কারণ Mg2+ হলে সে আবার নিয়ন ইলেকট্রন কনফিগারেশন পায়। ক্যালসিয়ামেরটা ম্যাগনেসিয়ামেরটা সেম, পটাশিয়ামেরটা সোডিয়ামেরটা সেম। এখন কথা হচ্ছে তাইলে কোনটার ক্ষেত্রে পরের ইলেকট্রনটা বের করতে বেশি কষ্ট হবে? আচ্ছা দেখো, এদের যখন একটা ইলেকট্রন আমরা বের করি তখন কিন্তু ওরা স্টেবল হয়ে গেছে, নিয়নের বা আর্গনের ইলেকট্রন কনফিগারেশন পেয়ে গেছে। তুমি যদি তখন আরেকটা বের করতে যাও এটা কিন্তু তোমার জন্য কষ্ট হবে। কেন? কারণ ও অলরেডি স্টেবল কনফিগারেশনে আছে, তুমি তার থেকে বের করতে চাচ্ছ। সো এখন আইদার এ অথবা সি, এই দুজনের মধ্যে কেউ একজন হবে। অ্যান্সার হচ্ছে কে হবে? উত্তর হচ্ছে সোডিয়াম হবে। কেন সোডিয়াম হবে? কারণ দেখো সোডিয়াম প্লাসের ক্ষেত্রে হচ্ছে গিয়ে পরমাণুর যে অরবিটাল ওটা কিন্তু ছোট, মানে কক্ষপথটাই ছোট। সো সেন্টার থেকে যে ইলেকট্রনের অ্যাট্রাকশন ওটা বেশি। হয়রাস পটাশিয়াম এটা অধিক ধাতব, সো ওর কিন্তু সেন্টার থেকে সে শেলে যে ইলেকট্রন ওটার প্রতি অ্যাট্রাকশন সোডিয়ামের তুলনায় কম। ওকে, সো সোডিয়াম হচ্ছে গিয়ে বেশি টাইটলি ইলেকট্রনগুলোকে ধরে রাখবে, আকর্ষণ করে রাখবে, যেটা বের করতে তোমার কষ্টটা বেশি হবে। আচ্ছা, এরপর HCF4 অণুর ক্ষেত্রে কি হবে? সো HCF4 এর ক্ষেত্রে হচ্ছে গিয়ে বন্ধন কোণ বলছে 90 ডিগ্রি। আচ্ছা, তারপর বলছে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা এত, আর মুক্তজোড় ইলেকট্রন সংখ্যাটা আমরা একটু আগে বের করছি। হ্যাঁ, HCF4 এর ক্ষেত্রে বের করছি। sp3d2 সংকরণ বিদ্যমান, আমরা একটু হিসাব করি। সো এই যে যখন তুমি বের করবা সেটা হবে হাফ ইন্টু জেননের ক্ষেত্রে যেহেতু গ্রুপ 18 তাহলে শেষে 8টা ইলেকট্রন আর 4টা মনোভ্যালেন্ট অ্যাটম, সেখানে হয় 6 মানে আসলে sp3d2, ঠিক আছে কথা। আচ্ছা, এবার প্রথম শর্ত, বন্ধন কোণ কি 90 ডিগ্রি কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, এটাও সত্য। কারণ জেননের ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম হয়, এই যে এই দিক থেকে একটা ফ্লোরিন লিগ্যান্ড, এই দিক থেকে ফ্লোরিন লিগ্যান্ড, ফ্লোরিন অ্যাকচুয়ালি ফ্লোরাইড। ওকে, সো এরকম একটা স্ট্রাকচার হয়। এন্ড এটাতে আসলে কি হয়, তারা একটা প্লেনেই থাকে। তো একটা প্লেনে তুমি 360 ডিগ্রিকে হচ্ছে 4 ভাগে ভাগ করতেছো, তার মানে আসলে প্রত্যেকটা ভাগের মধ্যে অ্যাঙ্গেল হবে 90 ডিগ্রি। সো এখানে তিনটাই সত্য। আচ্ছা, Al2O3 এর ক্ষারকত্ব কত? সো এটা আসলে Fe2O3 এর মতোই, এবং Al2O3 এর ক্ষেত্রে ক্ষারকত্বটাও 6 হয়। আচ্ছা, এরপর হচ্ছে কোন যৌগটি পাওয়া যাবে না, সো এগুলো একটু অ্যানালাইজ করে দেখতে হবে যে কোন যৌগ অ্যাকচুয়ালি পাওয়া যাবে না। সো ফার্স্ট হচ্ছে আমাদের গ্রুপ 2 পর্যায় 2, এটা হচ্ছে বেরিলিয়াম। আচ্ছা, এল, তাহলে এম হবে অবশ্যই ম্যাগনেসিয়াম। বেরিলিয়ামের পরে এটা হচ্ছে গ্রুপ 15 এর 2, তার মানে এক্সটা হবে আমাদের নাইট্রোজেন, ওয়াইটা হবে আমাদের অক্সিজেন, আর জেডটা হচ্ছে গ্রুপ 17 থার্ড পিরিয়ডের, তার মানে এটা হবে জিঙ্ক। তোমরা হিসাব করে মিলাইও এগুলো মিলছে কিনা। আচ্ছা, কোন যৌগটি বলতে পাওয়া যাবে না? এলওয়াই। সো এলওয়াই হচ্ছে লিথিয়াম অক্সাইড, সরি বেরিলিয়াম অক্সাইড, এটা হবে। N3X2, N3X2 হচ্ছে গিয়ে ম্যাগনেসিয়াম, Mg3N2, এটাও হবে। XZ5 এটা হচ্ছে, ও সরি আমি এটা ভুল লিখছি, এটা জিঙ্ক না, এটা হচ্ছে গিয়ে ক্লোরিন। কি করলাম? আচ্ছা, গ্রুপ 12 মনে করছি, হোয়াট এভার, 4। আচ্ছা যাই হোক, সো XZ5 এটা হচ্ছে গিয়ে NCl5, আর শেষে XZ3 আছে মানে NCl3। এখন NCl5 কিন্তু হয় না,
NCl5 কেন হয় না? কারণ হচ্ছে গিয়ে নাইট্রোজেন তো হচ্ছে গিয়ে ডি অরবিটাল নাই, সো ও তো চাইলে এক্সপ্যান্ড করতে পারবে না, তাই না? সো NCl5 অ্যাকচুয়ালি হবে না। আচ্ছা, তারপর বলছে LZ2 MZ2 এর ক্ষেত্রে প্রযোজ্য। LZ2 MZ2 তার মানে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, কি বলি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আর বেরিলিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড। ওকে, সো এই দুইটার ক্ষেত্রে বলছে LZ2 অপেক্ষা MZ2 এর গলনাঙ্ক বেশি। আচ্ছা দেখো, এই দুইটার মধ্যে সমযোজী ক্যারেক্টারিস্টিক্স বেশি হবে কিন্তু বেরিলিয়াম ক্লোরাইডের, সো ওর গলনাঙ্ক কম হবে স্বাভাবিক। কেন এটা বেশি সমযোজী হবে? ওই যে পোলার আয়নের কনসেপ্টটা, উভয়ের অ্যানায়ন শনাক্তকরণে বেরিলিয়াম নাইট্রেট ব্যবহৃত হয়। আর তারপরে বলছে হচ্ছে গিয়ে MZ2 ডাইমার গঠন না করলেও LZ2 করে। আচ্ছা, LZ2 এটা হচ্ছে আমাদের কোনটা ছিল? LZ2 ছিল হচ্ছে বেরিলিয়াম ক্লোরাইড। ওকে, সো এখানে আসলে ডাইমারটাকে ফর্ম করে। দেখো বেরিলিয়ামের কিন্তু হচ্ছে শেষ শেলটা ফুলফিল না, সো ও ডাইমার ফর্ম করলেও MgCl2 করে না। আর আয়ন শনাক্তকরণ অ্যাকচুয়ালি বেরিলিয়াম নাইট্রেট ব্যবহার করা হয় না। ক্লোরাইড আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে আমরা আসলে সিলভার ব্যবহার করি, সিলভার আয়ন। তখন ওই সিলভার ক্লোরাইডের একটা হচ্ছে সাদা দক্ষে পাওয়া যায়, ওটা দিয়ে শনাক্ত করা হয়। সো এখানে 1 আর 3 হচ্ছে কারেক্ট। আচ্ছা, এরপর হচ্ছে সমযোজী যৌগ প্রধানত কীরকম? হ্যাঁ, সমযোজী যৌগ পোলার আকৃতির হতে পারে প্রধানত বলছে। আচ্ছা, জৈব দ্রাবকে দ্রবণীয় হয়, তাও সত্য। কম স্ফুটনাঙ্ক বিশিষ্ট হয়, এটাও সত্য। সো পোলার প্রকৃতির হয়, কারণ হচ্ছে ম্যাক্সিমাম সমযোজী যৌগ আসলে পোলারও হয়, অপোলারও হয়। এখন কথা হচ্ছে ওরা প্রধানত বলছে। সো প্রধানত বললে আমাদের কিন্তু সমযোজী যৌগের ক্ষেত্রে জাস্ট পোলারিটিকে প্রায়োরিটিটা দেওয়াটা উচিত হবে না, কারণ দেখো ম্যাক্সিমাম যে আমাদের জৈব যৌগগুলো আছে ওগুলো আসলে পোলার না, নন পোলার। এখন কিছু ক্ষেত্রে হয়, কিন্তু প্রধানত বলাতে আমি আসলে এখানে পোলার প্রকৃতির হয় এটাকে প্রধান হিসেবে নিচ্ছি না, প্রধানত ওরা অপোলার হয়। ওকে, তাহলে আমি হচ্ছে 2 আর 3কে নিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে নিচের কোনগুলো আকরিক উৎপাদনকারী মৌল? চ্যালকোজেন গ্রুপকে হচ্ছে আকরিক উৎপাদনকারী গ্রুপ বলে, সো অক্সিজেন এবং সেলেনিয়াম। নিচের কোনটির আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি? আচ্ছা, সো এখানে দেখো এগুলো সবই হচ্ছে গ্রুপ 18-এর, তার মানে ওরা হচ্ছে গ্যাস, ইনার্ট গ্যাস। তো ইনার্ট গ্যাসের ক্ষেত্রে দেখো হিলিয়াম আছে, আর্গন, নিয়ন, ক্রিপ্টন। তুমি যত উপরের দিকে যাবা তত আসলে নিউক্লিয়াসের সাথে ডিস্টেন্স বাড়বে, অ্যাট্রাকশন কমবে। সো সবচেয়ে বেশি শক্তি লাগবে হচ্ছে হিলিয়াম থেকে বের করতে, কারণ হিলিয়ামের নিউক্লিয়াসের অনেক কাছাকাছি থাকে ইলেকট্রন, অ্যাট্রাকশন অনেক বেশি থাকে। সো অ্যাট্রাকশন বলকে ওভারকাম করে তুমি যদি ইলেকট্রন বের করতে চাও, বেশি শক্তি দিতে হবে। PCl5 অণুর গঠন কিরূপ? PCl5 অণুর গঠন হচ্ছে গিয়ে ফসফরাসের ক্ষেত্রে একটা প্লেনে হচ্ছে 3টা ক্লোরিন থাকে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর হচ্ছে 2টা ক্লোরিন উপরে নিচে থাকে। সো এটা তখন হয় হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়। দেখো কেমনে, এই যে এখানে একটা এরকম পিরামিড, ফার্স্টে এরকম একটা হচ্ছে গিয়ে নিচে একটা বেস তৈরি হয় ত্রিকোণাকার, আর তারপর হচ্ছে দ্বিপিরামিড। কেন? এই যে উপরের দিকে একটা পিরামিড হয়, নিচের দিকে আরেকটা পিরামিড হয়। খুব একটা ভালো হয় না চিত্র, হয়তো বুঝতেছো না, সেই জন্য আমি অনেক কিছু স্কিপ করে জাস্ট হচ্ছে ফার্স্ট স্ট্রাকচারটাই রাখি, বোঝানোর জন্য এটা দিছি, বাট এটা আই থিঙ্ক দরকার নাই। ওকে, সো তার মানে হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিডীয় হবে, উপরে একটা পিরামিড, নিচে একটা পিরামিড, এই কারণে এটাকে দ্বিপিরামিডীয় বলে। হাইড্রোজেন বন্ধন গঠনের শর্ত কি? বন্ধনকৃত পরমাণু নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে, হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত অপর পরমাণু তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য এতের মধ্যে হতে হবে, তড়িৎ-ঋণাত্মক মৌলের পরমাণুটিকে আকারে ছোট হতে হবে। আচ্ছা, এখানে আসলে 3টাই সত্য। ফার্স্ট অফ অল নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। হাইড্রোজেন বন্ধন করে কারা? নাইট্রোজেন, অক্সিজেন এবং ফ্লোরিন, 3জনেরই কিন্তু কি আছে? লোন পেয়ার আছে। এদের ডিফারেন্সটাও এই রেঞ্জের মধ্যেই পড়ে, এবং হচ্ছে তড়িৎ-ঋণাত্মক মৌলটিকে অবশ্যই ছোট হতে হবে, কারণ তোমরা দেখছো যে ধরো ক্লোরিনও কিন্তু যথেষ্ট ইলেকট্রোনেগেটিভ অ্যাটম, লোন পেয়ার আছে, বাট স্টিল আকার বড় হওয়ার কারণে তার ওই হাইড্রোজেন বন্ধন করার যে ক্যাপাসিটি সেটা নাই, সেখানে 3টাই হবে। কোন যৌগের আকৃতি সমতলীয় ত্রিকোণাকার? আচ্ছা, সমতলীয় ত্রিকোণাকার হয় হচ্ছে কি sp2 হাইব্রিডাইজেশন। সো আমরা একটু দেখি যে এখানে sp2 কার আছে। ফার্স্টে বলে দিই, sp যদি হয়, sp হলে সরল রৈখিক হয়, আর sp2 হইলে হচ্ছে এরকম সমতলীয় ত্রিকোণাকার, sp3 হইলে আলটিমেটলি চতুস্তলকীয় হয়। ওকে, সো এখানে বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা যদি হাইব্রিডাইজেশন হিসাব করি, আমরা সবগুলোর ক্ষেত্রে একটু লিখি, h = 1/2 × 2 + 2, সেখানে আলটিমেটলি 2 আসতেছে, যেটা sp। সো sp হবে না, a। b এর ক্ষেত্রে h = 1/2 × 3 + 3, সো এখানে আলটিমেটলি 3 আসে। 3 আসলে এটা কি হবে? আচ্ছা, এখানে আমি 2 কি লিখছি, উল্টা হয়ে গেছে, দেখি 2। আচ্ছা, সো এখানে 3 আসে, 3 আসলে sp2, এটাই আমাদের অ্যান্সার, আর চেক করার দরকার নেই। কোন যৌগটি অধিক আয়নিক? আচ্ছা, সো আয়নিক অ্যাকচুয়ালি কে বেশি হবে? এখানে একটু কম্পাউন্ডগুলো খেয়াল করো, ম্যাগনেসিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে। সো আমরা পোলার আয়নে পড়ে আসছি যে হচ্ছে যেই তুমি ধাতুটা নিবা, ওই ধাতুটার ক্ষেত্রে মানে তোমার কাছে যে হচ্ছে ক্যাটায়নটা থাকবে, ক্যাটায়নটা যদি আকারে ছোট হয় তাহলে পোলার আয়ন বেশি হয়, সমযোজী বৈশিষ্ট্য বেশি হয়। সো যেটা আলটিমেটলি তাহলে বড় হবে, ক্যাটায়নটা বড় হবে, সেটার ক্ষেত্রে কি হবে? বৈশিষ্ট্য, আয়নিক বৈশিষ্ট্যটা বেশি দেখা যাবে। সো এবার খেয়াল করো, ম্যাগনেসিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে। তো তোমার কাছে মনে হতে পারে ভাই আকারে সবচেয়ে বড় হচ্ছে এখানে পটাশিয়াম আয়ন হবে, তাই না? সো অবশ্যই ও হওয়া উচিত, অবশ্যই ওই হবে সবচেয়ে বেশি আয়ন। আর ক্যালসিয়ামটা কেন হবে না? তোমার কাছে মনে হতে পারে ভাই ক্যালসিয়াম তো হতে পারে, কিন্তু ক্যালসিয়াম তো ভাইয়া ফার্স্ট অফ অল আকারে পটাশিয়ামের চেয়ে ছোট, কারণ ও আছে ক্যালসিয়াম আছে পটাশিয়ামের পরে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ওর চার্জ বেশি, সো ওর ক্ষেত্রে পোলার আয়নটা আরও বেশি হবে। ওকে, সবচেয়ে বেশি আয়নিক তাহলে হবে আমাদের পটাশিয়াম ক্লোরাইড।
কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি? স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে এগুলোর মধ্যে পানির, কারণ ন্যাচারাল অবস্থায় তিনটাই গ্যাস, এবং পানির ক্ষেত্রে বেশি হওয়ার রিজনটা হচ্ছে ওখানে হাইড্রোজেন বন্ডিংটা অনেক স্ট্রং, এবং এই জন্য কি হয় আলটিমেটলি ওরা হচ্ছে গিয়ে এরকম লিকুইড স্ট্রাকচারে চলে আসে। কোন মৌলটির আয়নীকরণ বিভব কম? আচ্ছা, যেগুলো দিয়েছে দেখো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো দিছে। সেগুলোর মধ্যে সবচেয়ে কম বলছে কোনটা? তো সবচেয়ে কম হবে যেটা সবচেয়ে বেশি ধাতব, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ধাতব হচ্ছে পটাশিয়াম। সো পটাশিয়ামের ক্ষেত্রে আয়নীকরণ বিভব সবচেয়ে কম হবে। কোন তথ্যটি সঠিক? ক্লোরিন সর্বাধিক তড়িৎ আসক্তি সম্পন্ন মৌল, আয়োডিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, দ্রবণে অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধিতে পিকের মান হ্রাস পায়, অনেক কিছু বলছে। আচ্ছা, ফার্স্ট অফ অল তড়িৎ আসক্তি মানে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ মান কিন্তু ফ্লোরিনের না, ইলেকট্রন আসক্তি সর্বোচ্চ মান হচ্ছে ক্লোরিনের, সো এটা অ্যান্সার হবে না। আয়োডিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক, এটা তো এমনিতেই বাদ। দ্রবণে অ্যাসিড যোগ করলে পিএইচ এর মান হ্রাস পায়, ওকে, পিএইচ যত মানে তুমি যত অ্যাসিডিক হবে পিএইচ তত হচ্ছে গিয়ে জিরোর দিকে আসবে, সো এটাও হবে না, অ্যান্সার হচ্ছে এইটা। ওকে, তাপমাত্রা বৃদ্ধিতে পিকের মান হ্রাস পায়। কোন তথ্যটি সঠিক? ক্যাটায়নিক ব্যাসার্ধ থেকে আয়নিক ব্যাসার্ধ বড়, NH3 অণুতে sp2, NH3 তে sp3 ঘটে, এটা হবে না। H2 সমযোজী, যেটা হবে না। ক্লোরিন সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল, এটা ঠিক আছে। আচ্ছা, তড়িৎ ঋণাত্মক, তড়িৎ আসক্তি, না এটা তো অ্যাকচুয়ালি হয় না, সরি, এটা তো তড়িৎ ঋণাত্মক বলছে, তড়িৎ আসক্তি সম্পন্ন বলে নাই, সো এটাও অ্যাকচুয়ালি হবে না। দেখছো অনেক ট্র্যাপ আছে। আচ্ছা, এখন বলছে কোনটা সঠিক, তাহলে তিনটাই তো হয় নাই, হওয়ার কথা এটা, কিন্তু এটাতে একটা ঝামেলা আছে, এখানে আয়নিক ব্যাসার্ধ বলছে আর ক্যাটায়নিক ব্যাসার্ধ বলছে, তো দুইটা তো আসলে মেক সেন্স করে না। এটা ক্যাটায়নিক আর অ্যানায়নিক বললে হয়তো মেক সেন্স করতাম, আমরা একটু দেখি। দেখো, ধরো হচ্ছে আমি একটা কনসিডার করলাম, কথার কথা হচ্ছে আমি একটা পটাশিয়ামকে নিলাম, হ্যাঁ, পটাশিয়ামে আমি জোর করে একটা ইলেকট্রন দিলাম, তাহলে ওটা হবে পটাশিয়াম মাইনাস। সো পটাশিয়াম মাইনাস হলে তার শেল থাকে কয়টা? তার শেল কিন্তু আলটিমেটলি তিনটাই আছে, তিনটা কেন, চারটা আছে, সরি 4s আছে তো, ওকে। আর যদি আমি হচ্ছে পটাশিয়ামকে প্লাস বানাই দিই, তাহলে হচ্ছে গিয়ে এখানে কিন্তু তার 20টা ইলেকট্রন, এখানে হচ্ছে তার 18টা ইলেকট্রন। সো প্লাস বানাই দিলে তার কিন্তু শেল একটা কমে যেতেছে, ওকে। সো যদি কমে যায় তাহলে হচ্ছে গিয়ে তার কিন্তু আকারটা ছোট হয়ে যাবে, ব্যাসার্ধটা কমে যাবে। সো এটা যদি আয়নিক না হয়ে অ্যানায়নিক হইতো, তাহলে আই গেস এটা কারেক্ট অ্যান্সার হইতে পারতো, কারণ বাকি শর্তগুলো এমনিতেই মিলতেছে না, ওগুলো লজিক্যালি এক্সপ্লেন করা যায় না। এখানে মোস্ট প্রবলি আয়নিক না বরং অ্যানায়নিক হওয়ার কথা, ওকে। আচ্ছা, এরপর তোমাকে বলছে অথবা এটা এরকম হতে পারতো যে পারমাণবিক ব্যাসার্ধ, সো তখন আমরা বলতে পারতাম যে হ্যাঁ পারমাণবিক ব্যাসার্ধটাও বড়, কারণ পরমাণুর ক্ষেত্রে শেল একটা বেশি, কিন্তু ক্যাটায়নের ক্ষেত্রে শেল একটা কমে যায়, সেই জন্য আকার ছোট হয়ে যায়। আচ্ছা, সো এরপর আমাদেরকে বলছে পি মৌলের শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে। তো এখানে পি মৌলটা কে? দেখো, সোডিয়াম, তারপর অবশ্যই পটাশিয়াম হবে, তারপর আমাদের সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। আচ্ছা, এরপর এইদিকে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আর হচ্ছে স্ট্রনশিয়াম। আচ্ছা, স্ট্রনশিয়াম, ওকে। এখন তোমাকে বলছে পি মৌলের শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন আছে। সো পি মৌল রুবিডিয়াম শেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটাই, এত কিছু করাই লাগতো না, এটা গ্রুপ 1 এর মৌল, একটা ইলেকট্রন। আচ্ছা, এরপর বলছে শেষ কক্ষপথে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ওয়াই ও কিউ হলো, ওয়াই এবং কিউ আছে দুইটাই গ্রুপ 2, তাহলে মৃৎক্ষার এস ব্লক প্রতিনিধি মৌল, এস ব্লকের মৌলগুলোকে প্রতিনিধি মৌল বলা হয় বা রিপ্রেজেন্টেটিভ এলিমেন্টস বলা হয়। সো এখানে তিনটাই কারেক্ট। আচ্ছা, এরপর বলছে পানিতে যোগের দ্রাব্যতার ক্রমকোটটি। আচ্ছা, পানিতে যোগের দ্রাব্যতা বেশি হবে যার আয়নিক বৈশিষ্ট্য বেশি হবে। তো এগুলোর ক্ষেত্রে দেখো সবগুলোতে আসলে কি আছে, এখানে সবগুলোর ক্ষেত্রে আসলে সিলভার মানে ক্যাটায়নটা সেম, অ্যানায়নের আকার গ্র্যাজুয়ালি হচ্ছে গিয়ে এদিকে বাড়ছে, এদিকে কমছে। এখন অ্যানায়নের আকার যত বড় হয় তত বেশি সমযোজী হয়, তার মানে প্রথম অপশনটা হবে না, কারণ এখানে সমযোজী বৈশিষ্ট্যটা যেটা বেশি ওইটাকে বলছে দ্রাব্যতা বেশি, যেটা ভুল। উল্টা অর্ডার হইলে ঠিক ছিল। সো উল্টা অর্ডার কি আছে? এই যে উল্টা অর্ডার পেয়ে গেছি, তাহলে এটাই অ্যান্সার, বাকি আর দেখার দরকার নেই তো, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে NH4+ আয়নের আকৃতি কোনটি। সো NH4+ আয়নের আকৃতি অ্যাকচুয়ালি চতুস্থলকীয় হবে, কারণ এটার হাইব্রিডাইজেশন যেমন তুমি sp3 পাবা, তার সাথে এটাতে কোনো লোন পেয়ার নেই। লোন পেয়ার থাকলে ডিস্টরশন হয়, আকারটা পরিবর্তন হয়ে যায়। যেমন শুধু যদি NH3 হইতো তাহলে ওটা বিকৃত চতুস্থলকীয় হইতো, বা তুমি এটাকে পিরামিডীয় শেপে পাইতা, কিন্তু যেহেতু এখানে আসলে লোন পেয়ার নাই, সেটা আলটিমেটলি চতুস্থলকীয় হবে, মানে sp3 যে আইডিয়াল হাইব্রিডাইজেশন সেটাই হবে, ওকে। আচ্ছা, তারপর তোমাকে বলছে কোন যৌগের বন্ধন কোণ সবচেয়ে কম। সো বন্ধন কোণের এটা অলরেডি আমরা দেখে আসছি, এখানে ফসফিনের 94 ছিল, এটা 104.5, অ্যামোনিয়ার ক্ষেত্রে ছিল 107, আর মিথেনের ক্ষেত্রে অবশ্যই 109.5, এটা আইডিয়াল CH4 এর। সো অবশ্যই ফসফিন আনসার। আচ্ছা, এরপর বলছে CA3 যৌগ গঠনে কেন্দ্রীয় পরমাণুর সংকরণ অবস্থা কোনটি। ABC তিনটি মৌল যাদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 1, 7, 15। CA3 তাহলে হচ্ছে গিয়ে PH3 কেন্দ্রীয় পরমাণু সংকরণ অবস্থা কোনটি। আচ্ছা ঠিক আছে, আমরা আবার একটু দেখি। সো অনেকবার অলরেডি এটা বলছি তোমাদেরকে, তারপর আবার একটু আসলাম। ফসফরাসের ক্ষেত্রে ফার্স্টে ইলেকট্রন আছে 5টা, একযোজী পরমাণু সংখ্যা আছে 3টা, তাহলে আলটিমেটলি হয় 4, যেটা sp3 দিবে। উদ্দীপকের মৌলগুলোর ক্ষেত্রে বি মৌল সি মৌল অপেক্ষা অধিক তড়িৎ ঋণাত্মক। বি মৌল হচ্ছে 7 আর 15। হ্যাঁ, নাইট্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা ফসফরাসের চেয়ে বেশি, এটা সত্য।
কারণ হচ্ছে চার্জ ডেন্সিটিটা বেশি। তারপর হচ্ছে CA3 অপেক্ষা BA3 অধিক ক্ষারীয়। CA3 হচ্ছে আমাদের NH3, ফার্স্ট অফ অল এটা হচ্ছে নাইট্রোজেন বেশি, ফসফরাস হচ্ছে। দেন বন্ধন কোণের ক্ষেত্রে আচ্ছা ফার্স্টে এখানে হচ্ছে নাইট্রোজেন ফসফরাস হচ্ছে বেশি, সত্য। NH3 এর ক্ষারীয় ধর্ম ফসফিনের চেয়ে বেশি, এটাও সত্য। কারণ হচ্ছে নাইট্রোজেনের যে ইলেকট্রনের ডেন্সিটিটা বেশি, তো সো বেশি নেগেটিভ, সহজে হচ্ছে একটা প্রোটনকে ক্যাপচার করতে পারে। আর বন্ধন কোণের ক্ষেত্রে BA3 CA3 অপেক্ষা বেশি। সো BA3 হচ্ছে কি আমাদের আবারও NH3, হ্যাঁ NH3, আর এটা হচ্ছে CA3। এখন NH3 এর ক্ষেত্রে বন্ধন কোণ 107, আর CA3 এর ক্ষেত্রে বন্ধন কোণ হচ্ছে গিয়ে ফসফিনের ক্ষেত্রে 94। সো বন্ধন কোণের ক্ষেত্রে সবই ঠিক আছে, NH3 বেশি, সবই ঠিক আছে। পি ব্লক মৌল কোনটি? আচ্ছা, সো পি ব্লকের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা দেখছি যে ধরো এস ব্লকের মধ্যে পড়ে কে কে? এস ব্লক হচ্ছে কি জাস্ট গ্রুপ 1 2 আর হচ্ছে কি ওই হিলিয়ামটা পড়ে। ওকে, এরপরে বাকি যদি বাদ দেই স্ক্যান্ডিনিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, যেগুলো এস ব্লক, হিলিয়ামটাও এস ব্লক, নিয়নটা হচ্ছে কি আমাদের পি ব্লক এলিমেন্ট। নিচের কোনটি মৃৎক্ষার মৌল? এগুলো অনেক সহজ হয়ে গেছে, এগুলো তোমরা পারো। সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক, আচ্ছা কম তড়িৎ ধনাত্মক যদি আমরা হিসেব করতে যাই তাহলে আমাদের একটু দেখতে হবে। দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো অ্যান্সার করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে ওই যে তোমাদের একটা তড়িৎ রাসায়নিক সারি আছে, তড়িৎ রাসায়নিক সারিটা মুখস্থ করে রাখা। ওইটা মুখস্থ করে রাখি তোমরা অনেক বেনিফিট পাবা, এগুলো ধূপধাপ অ্যান্সার করতে পারবা। বাট যাই হোক আমি লজিক্যালি অ্যান্সার করি। সো কোনটি সবচেয়ে কম তড়িৎ ধনাত্মক বলছে? দেখো গ্রুপ 1 এর তড়িৎ ধনাত্মকতা গ্রুপ 2 এর চেয়ে বেশি। সো অবশ্যই এখানে কম হিসাব করতে গেলে আমাদের গ্রুপ 2 তে আসতে হবে। এবার গ্রুপ 2 এর ক্ষেত্রে একটা গ্রুপে উপর থেকে যত নিচে যাবা তড়িৎ ধনাত্মকতা তত বাড়বে। সো যত উপরে থাকবা তত তড়িৎ ধনাত্মকতা কম হবে। সো ম্যাগনেসিয়াম হবে অ্যান্সার। কোন মৌল জোড়া পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত? দেখো এটা তো সহজ জিনিস, আর্গন আর রেডন, এরা হচ্ছে গিয়ে গ্রুপ 18। লিথিয়াম সোডিয়াম পর্যায় বলছে, হ্যাঁ সো আমাদেরকে পর্যায় দেখতে হবে, গ্রুপ না। আচ্ছা এই যে ম্যাঙ্গানিজ আর ফেরাস, এটা হচ্ছে একই পর্যায়ভুক্ত, সবাই গ্রুপ পর্যায়ভুক্ত, হ্যাঁ গ্রুপ পর্যায়ে 4 আছে সবাই, গ্রুপ আলাদা। ওকে, আর বাকিগুলো হচ্ছে গিয়ে গ্রুপ সেম কিন্তু পর্যায়ে আলাদা। তারপর বলছে সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলের সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন বিন্যাস কোনটি? সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌলকে ফ্লোরিন। সো ফ্লোরিনের ক্ষেত্রে হচ্ছে কি আলটিমেটলি শেষে 7টা ইলেকট্রন থাকে এবং সেটা হচ্ছে 2s2 2p5। নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম? তড়িৎ ঋণাত্মকতার, আচ্ছা ঠিক আছে। দেখো আমরা বলছি একটা গ্রুপের ক্ষেত্রে যত নিচে যাবা তত তার ধনাত্মকতা বাড়বে, মানে হচ্ছে গিয়ে সে তত বেশি ধাতব ধর্ম দিবে। তো তড়িৎ ঋণাত্মকতা তাইলে হচ্ছে গিয়ে উল্টা ক্রম হবে। সো একটা গ্রুপের উপরে সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মকতা, নিচে সবচেয়ে কম তড়িৎ ঋণাত্মকতা। সো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম সিজিয়াম রুবিডিয়াম, শেষে হবে সিজিয়াম। সো এটা হবে অ্যান্সার, লিথিয়াম পটাশিয়াম সোডিয়াম, হ্যাঁ ঠিক আছে, সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এক্স থেকে তুমি একটা ইলেকট্রনকে বের করতেছো, বলছি বিক্রিয়াটি সংগঠনে কোনটি প্রয়োজন? তুমি যদি ইলেকট্রন বাইর করতে চাও তাহলে আসলে তোমার শক্তি দিয়ে ইলেকট্রনকে বের করতে হবে। এন্ড এই শক্তি দিয়ে বের করার যে প্রসেস সেটাকে আয়নীকরণ শক্তি বলে। তুমি বাইরে থেকে শক্তি দিচ্ছ, দিয়ে হচ্ছে ইলেকট্রনকে বের করতেছো। পি ব্লক মৌল সংখ্যা কয়টি? এটা অলরেডি আগেও ছিল, সো আই থিঙ্ক এখানে টাইম নষ্ট করবো না। বন্ধন কোণ বৃদ্ধির সঠিক ক্রম কোনটি? আচ্ছা অ্যামোনিয়াতে ছিল 104, এখানে কম্পাউন্ডগুলো অলরেডি তোমার নোন, যেগুলো আছে H2S এর ক্ষেত্রে 92 ছিল। সো সবচেয়ে কম হবে H2S। কোথায় H2S কম আছে? এই যে H2S এখানে কম আছে। H2S পানির ক্ষেত্রে 104.5, অ্যামোনিয়া 107, CH4 হচ্ছে 109। আচ্ছা কোন যৌগটি হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করে? সো এগুলোর মধ্যে পানি হাইড্রোজেন বন্ধন গঠন করে, বাকি কোনোটাই করে না। আচ্ছা পর্যায় সারণীতে কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? অধাতু ম্যাক্সিমামই হচ্ছে পি ব্লকের মধ্যে, বলতে গেলে প্রায় সবই। ম্যাঙ্গানিজ পরমাণুতে কয়টি অযুগ্ম ইলেকট্রন আছে? চলো এটা সলভ করি। সো ম্যাঙ্গানিজের ক্ষেত্রে হচ্ছে 25, এন্ড তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো আমার তো ফার্স্ট আর্গনের মতোই থাকবে। তারপর হচ্ছে গিয়ে ডি ব্লকটা একটু দেখি। ওকে, সো শেষ হচ্ছে গিয়ে 2টা, তো আমার 18টা আর্গনের আর 2টা 4s2, 20টা হয়ে গেল। আর আছে 5টা, সো 1 2 3 4 5। ওকে, সো আমার 5 হবে অ্যান্সার। sp2 হাইব্রিডাইজেশনে কয়টি হাইব্রিড অরবিটাল তৈরি হয়? দেখো এখানে টোটাল অরবিটালের সংখ্যা যতগুলো, হাইব্রিড অরবিটাল ততগুলোই। একটা এস 2টা পি, টোটাল 3টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে। আচ্ছা সরি একটু লাইটিং প্রবলেম হইতেছে। আচ্ছা সামনে আগে। সো K4FeCN6 যৌগের কেন্দ্রীয় পরমাণুতে কি ধরনের সংকরণ ঘটে? এখন এই কম্পাউন্ডের ক্ষেত্রে সংকরণটা কিভাবে তুমি বের করবে? এটা বের করতে হলে তোমার আসলে কি করতে হবে, যখন এগুলো আঁকবা তখন আসলে তোমার স্ট্রাকচারের দিকে খেয়াল রাখতে হবে যে স্ট্রাকচারটা আসলে কেমন হচ্ছে। সো দেখো ফেরাসের সাথে অ্যাকচুয়ালি কি করছে, 6টা হচ্ছে গিয়ে সায়ানাইড যুক্ত হয়েছে। 6টা সায়ানাইডের চার্জ হচ্ছে কত? -6। 4টা ফসফরাসের পটাশিয়ামের চার্জ হচ্ছে +4। তাহলে আলটিমেটলি তোমার এখানে ফেরাসের অক্সিডেশন স্টেট কত? +2, মানে Fe2+ আছে। ওকে, সো Fe2+ হলে কি করে, ফেরাস অ্যাকচুয়ালি যে তার 4s থেকে ইলেকট্রন 2টা ছেড়ে দেয়, বাকি ডি এর ইলেকট্রনগুলো কিন্তু আছে। সো আমরা একটু দেখার চেষ্টা করি। ওকে, সো তার
ডি ইলেকট্রন তাহলে আর কয়টা আছে? 6টা ইলেকট্রন আছে। সো 6টি ইলেকট্রন আমি আঁকলাম। ওকে, এবার তারপরে হচ্ছে গিয়ে 4s আছে, 4p আছে, ফাইন। এবার দেখো যখন হচ্ছে সায়ানাইড আসবে, সায়ানাইড কিন্তু স্ট্রং লিগ্যান্ড, তোমাদেরকে কিছুক্ষণ আগে বলে আসছি। সো সে এসে কী করবে, এদেরকে কম্প্রেস করে দিবে। এখন কম্প্রেস করলে তাদের অবস্থা কী হবে? অবস্থা হবে হচ্ছে তারা কম্প্রেস হয়ে এক জায়গায় চলে আসবে। সেই রকম হইলো। এখানে 2টা ফাঁকা, টোটাল 6টা সায়ানাইড দিবে, তাহলে এখানে একটা, এখানে একটা, পরে 4s একটা, পিতে 3টা। তাহলে আলটিমেটলি তুমি কি পাচ্ছ দেখো, D2, এখানে S, P3। সো হাইব্রিডাইজেশন হবে D2sp3। কিন্তু দেখো এখানে ভুল দেয়া আছে, এটা অবশ্যই D2sp3 হবে, কারণ হচ্ছে সায়ানাইড একটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড। তবে কাছাকাছি অ্যান্সার এটা হয়, তুমি এটা দিবা, ঠিক আছে, যেটা এটাতে অরবিটাল সংখ্যা মিলতেছে। বাট মনে রাখবে এটা অবশ্যই হবে D2sp3। যদি এখানে উইক ফিল্ড লিগ্যান্ড হইতো তাইলে sp3d2 হইতো, কারণ ও এসে এদেরকে চাপাইতে পারতো না। কিন্তু যেহেতু সায়ানাইড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, ও এসে বিকর্ষণ করে ইলেকট্রনগুলোকে চাপাই নিয়ে আসবে, তখন এটা ডি অরবিটালেই আগে ঢুকবে। ওকে, আচ্ছা, সো মনে রাখবা উদ্দীপক অনুসারে কোন উক্তিটি সঠিক। আগে একটু আমরা আইডেন্টিফাই করি, এটা নাইট্রোজেন, তারপরে জেড, এটা হচ্ছে ফসফরাস, অক্সিজেন, সালফার। তাহলে ওয়াই এবং কিউ হেক্সাহ্যালাইড যৌগ গঠন করে। কিউ করে সালফার SF6 ফর্ম করে, কিন্তু অক্সিজেন তো হেক্সাহ্যালাইড ফর্ম করতে পারবে না, কারণ অক্সিজেন তো যোজনীয় তো নাই। জেড মৌলটি চ্যালকোজেন নামে পরিচিত। জেড মৌল চ্যালকোজেন না, ওটা নিকটোজেন। গ্রুপ 15কে নিকটোজেন গ্রুপ বলে, চ্যালকোজেন না। কক্ষ তাপমাত্রায় মৌলগুলো দ্বিপরমাণুক, এটাও সত্য না, কারণ ফসফরাসটা হচ্ছে P4 হিসেবে থাকে, সালফার হচ্ছে S8 হিসেবে থাকে। সো দ্বিপরমাণুক সত্য না। ওয়াইয়ের আয়নীকরণ বিভবের মান X অপেক্ষা কম। ওয়াইয়ের আয়নীকরণ বিভবের মান X অপেক্ষা কম, এটা সত্য। অক্সিজেনের চেয়ে নাইট্রোজেনের বেশি, আমরা এটা অনেকবার দেখছি। আচ্ছা, এরপরে বলছে উদ্দীপক মতে X2Y5 যৌগটি অম্লধর্মী। আমরা ফার্স্টে দেখি X2Y5 কে। এখানে X ছিল নাইট্রোজেন, Y ছিল অক্সিজেন, সো X2Y5 হবে N2O5। ওকে, আর তারপর আমাদেরকে বলছে Z2Y5 একটি নিরোধক। সো জেড হচ্ছে আমাদের এখানে ফসফরাস, আর Z2Y5 হলে P2O5। দেন আমাদের কাছে আছে হচ্ছে গিয়ে QY2 এর, আচ্ছা এটা ক্ষারকত্ব, ক্ষারকত্ব হচ্ছে 3। সো QY2 কে, কিউ হচ্ছে সালফার, ওয়াই হচ্ছে অক্সিজেন, সো SO2। আচ্ছা, এখন আমরা একটু জাজ করি যে কোনটা কোনটা সত্য। N2O5 অ্যাসিডিক, এটা সত্য, ও হচ্ছে পানিতে অ্যাসিড তৈরি করবে। P2O5 নিরোধক, এটাও সত্য, ও হচ্ছে পানি শোষণ করে নেয়। আর SO2 এর ক্ষারকত্ব কত? সো এটার জন্য তুমি যেটা করতে পারো, সালফার ডাইঅক্সাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন দিয়ে দেখো। তো এখানে রিয়াকশন দিলে কি হয়? সোডিয়াম সালফেট হয় প্লাস পানি হয়। তো এই রিয়াকশনটা ব্যালেন্স করার জন্য তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের আগে একটা 2 দিতে হয়। দ্যাট মিনস সালফার ডাইঅক্সাইড এক অম্লীয় 2টা ক্ষারের সাথে বিক্রিয়া দিচ্ছে, সো ক্ষারকত্বের ভ্যালু হবে 2। তার মানে এটা ভুল আছে, এখানে অ্যান্সার হবে 1 আর 2। ওকে, আচ্ছা, দেন এরপর হচ্ছে A, B এবং C তিনটি মৌলের তড়িৎক্রিয়াত্মকতা যথাক্রমে এত এত হলে A2B একটি পোলার সমযোজী যৌগ। A2B ভ্যালুগুলো দেখে যেটা আমরা প্রেডিক্ট করতে পারি, A হবে হাইড্রোজেন, B হবে অক্সিজেন, আর এটা হবে ফ্লোরিন। তাহলে তোমাকে বলছে A2B একটি পোলার সমযোজী যৌগ, মানে পানি, হ্যাঁ পানি পোলার সমযোজী। AC ট্রাইমার গঠন করে, HF, হ্যাঁ HF ট্রাইমার গঠন করে, এটাও সত্য। BC2 এর আকৃতি সরলরৈখিক, BC2 মানে OF2 এর আকৃতি কি সরলরৈখিক হবে না? এটা তো সরলরৈখিক হবে না। কেন হবে না? কারণ হচ্ছে এখানে লোন পেয়ার আছে, তো সো রিপালশনের কারণে ওরা সরলরৈখিক থাকতে পারবে না। আচ্ছা, তাহলে অ্যান্সার হবে 1 আর 2। এরপর হাইব্রিডাইজেশন ও বন্ধন কোণ উভয় সঠিক কোনটিতে? H2O তে 104, এই দুইটা ঠিক নাই। PH3 তে 94 হয়, BF3 তে sp2 120, এইটা ঠিক আছে, কারণ এখানে কোনো লোন পেয়ার নাই। সো হাইব্রিডাইজেশন হয় sp2, এবং তুমি হচ্ছে যেহেতু 3টা অরবিটাল 360 ডিগ্রির মধ্যে অরিয়েন্ট করবা, 3 দিয়ে ভাগ করলে 120 হয়, ঠিক আছে এটা। আচ্ছা, এরপর স্ফুটনাঙ্কের ক্রম অনুসারে নিচের কোনটি সঠিক? স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি হচ্ছে পানির, তারপর হচ্ছে অ্যামোনিয়া, তারপর হচ্ছে HF, সো সি হবে অ্যান্সার। আচ্ছা, A2B ও A2C ভৌত অবস্থায় ভিন্নতার কারণ, সো কোনটা কি আমরা একটু দেখি। এন এর মান 2 বলছে, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1s1 যেটা হাইড্রোজেন, আর বলছে 2s2 2p4, তার মানে এটা হচ্ছে অক্সিজেন, টোটাল 8টা ইলেকট্রন। আর সি হচ্ছে গিয়ে 3s2 3p4, সো অক্সিজেনের পর এটা সালফার, পরের গ্রুপ। আচ্ছা, এখন আমাদেরকে বলছে যে A2B ও A2C মানে H2O H2S এই দুইটা। সো H2O এবং H2S এর পার্থক্যের কারণটা আসলে হাইড্রোজেন বন্ধন, কারণ হাইড্রোজেন বন্ধন H2O তে আছে, লিকুইড বানায়, H2S এর নাই, যার জন্য এটা কি হয় আমাদের, ওটা হচ্ছে আমাদের গ্যাসিয়াস থাকে। ও তাক দিন। আচ্ছা, A2B যোগের ক্ষেত্রে, সো A2B হচ্ছে আমাদের পানির ক্ষেত্রে বলছে sp3 সংকরণ, ফাইন, বন্ধন কোনো ঠিক আছে, LPLP বিকর্ষণ বিদ্যমান, সবই আছে, কারণ 2 জোড়া লোন পেয়ার আছে, সো LPLP থাকবে। নিচের মৌলগুলোর প্রথম আয়নীকরণ বিভবের ক্রম কোনটি? সো প্রথম আয়নীকরণ বিভবের ক্রম চাইছে, এগুলো এখন তোমাদের আই হোপ পারা উচিত, আর আমরা অলরেডি এটা সলভও করছি, সো এটা আরও পারবা। দেখো, নাইট্রোজেনের অক্সিজেনের মধ্যে নাইট্রোজেনের বেশি হয়, এটা সত্য, হওয়ার কথা ছিল বেশি অক্সিজেন, বেশি হয় নাইট্রোজেন। বোরন আর বেরিলিয়ামের মধ্যে বেরিলিয়ামের বেশি হয়, বাট হওয়ার কথা ছিল বোরনের, কারণ কি বেরিলিয়ামে পেয়ার থাকে, জোড়া থাকে, অ্যান্সার বি হবে। কোনটি প্রথম অক্সাইড? আচ্ছা, প্রথম অক্সাইড বলতে অ্যাকচুয়ালি কিছু নেই, এটা প্রথম অক্সাইড হবে।
প্রশম অক্সাইড হচ্ছে গিয়ে নাইট্রাস অক্সাইড, যেগুলোর ক্ষেত্রে একটা অক্সিজেন থাকে ওগুলো নিউট্রাল বা প্রশম অক্সাইড আর কি। আচ্ছা, এস ব্লক মৌলের সংখ্যা কতটি? সো এস ব্লক মৌল হচ্ছে আমাদের 14টি, মুখস্থ অ্যান্সার। কোনটি অধিক সমযোজী? যেখানে হচ্ছে বেশি পোলার আয়ন হয়েছে সেটা অধিক সমযোজী। সো পোলার আয়ন বেশি হয়েছে কোন জায়গায়? এখানে সবচেয়ে ছোট অ্যানায়ন, সবচেয়ে ছোট ক্যাটায়ন হচ্ছে আমাদের বেরিলিয়াম। দেখো অ্যানায়ন সবগুলো সেম, সো অ্যানায়ন নিয়ে কোনো চিন্তা নেই, আমরা জাস্ট ক্যাটায়ন দেখবো। সো এখানে সবচেয়ে ছোট বেরিলিয়াম, এটাই হবে অ্যান্সার। বন্ধন কোণের কোন ক্রমটি সঠিক? এটা অলরেডি তোমরা দেখে ফেলছো, এন্ড আই হোপ এবার পারবা। BF3 তে 120 হয়, বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আবার 180 হবে। আচ্ছা, কেমনে 180 হয় দেখো, চেক করে নিই। H is equals to half into বেরিলিয়ামের ক্ষেত্রে নর্মালি শেষে 2টি ইলেকট্রন, তার সাথে মনোভ্যালেন্ট অ্যাটম 2টা, সো আসছে 2 মানে হচ্ছে sp হলে সরলরৈখিক হয়, 180 ডিগ্রি হয়। সো বেরিলিয়াম ক্লোরাইডটা সবচেয়ে বেশি হবে, তারপর BF3, তারপর NH3, তারপর H2, ডি হবে অ্যান্সার। এরপর বলছে কোনটির গঠন ত্রিকোণাকার দ্বিপিরামিডীয়? এটা অলরেডি তোমাদেরকে বলে ফেলছি, PCl5। শঙ্কর অরবিটালগুলোর শক্তি সমান হয়, আকৃতি একই হয়, মধ্যবর্তী কোণ সমান হয়। শক্তি আর আকৃতি ঠিক আছে, বাট মধ্যবর্তী কোণ সবগুলোর ক্ষেত্রে সমান হয় না। যেমন যদি তুমি হচ্ছে গিয়ে PCl5 নাও, তাহলে অক্ষের মধ্যে সবগুলোর ক্ষেত্রে 120 থাকে, কিন্তু হচ্ছে উপরে আর নিচে হিসেবে করলে কিন্তু 90 হয়। সো সবগুলো সমান হয় না, তার মানে অ্যান্সার হবে এ। তাছাড়া হচ্ছে লোন পেয়ার থাকলে ডিফারেন্ট হয়, সো সেম হবে না। কোনটি অবস্থান্তর মৌল? অবস্থান্তর মৌল হচ্ছে এগুলোর মধ্যে কপার যখন হচ্ছে গিয়ে +2 চার্জ থাকবে তখনও অবস্থান্তর হবে, +1 হলে হয় না। নিচের কোনটি অধিক পোলার? আচ্ছা, এখানে সবচেয়ে বেশি পোলার হচ্ছে HF, কারণ কি হাইড্রোজেন আর ফ্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স সবচেয়ে বেশি এই কম্পাউন্ডগুলোর মধ্যে। নিচের কোনটির আকার সবচেয়ে বড়? আচ্ছা, সুন্দর একটা কোশ্চেন। সো এই টাইপের কোশ্চেন 19-এও তোমরা ফেস করছো, এখনও আছে। আকার বড় কেমনে বুঝবা? অ্যান্সার হচ্ছে দেখো, এই সবগুলোর ক্ষেত্রেই হচ্ছে প্রোটনের ইলেকট্রন হিসেব করতে হবে। সো সবগুলোরই ইলেকট্রন হচ্ছে 10, এটা সবারই সেম। প্রোটন হচ্ছে ফার্স্টে এখানে 11টা, এখানে হচ্ছে গিয়ে 12টা, এখানে 8টা, এখানে 9টা। এবার চিন্তা করো, সবার শেষের ইলেকট্রন সংখ্যা একই, সবার শেল সংখ্যাও সেম, কিন্তু তোমাকে বলতেছে কোনটা আকারে বড় হবে। যাদের হচ্ছে প্রোটন সংখ্যা কম আছে ওদের অ্যাট্রাকশনটাও কি কম হবে না ইলেকট্রনের প্রতি, তাইলে ওরা বেশি ছড়ায় ছিটায় থাকতে পারবে। বাট যাদের প্রোটন সংখ্যা বেশি ওরা কি করবে, ইলেকট্রনগুলোকে অনেক বেশি টেনে ধরবে। সো টেনে ধরলে আকারটা ছোট হয়ে যাবে। সো তোমাকে বলছে সবচেয়ে বড় কোনটা, তো বড় হবে সবচেয়ে হচ্ছে গিয়ে সি। অ্যান্ড এটা বোঝার একটা সহজ উপায় আছে, একটা পর্যায়ে তুমি যত বাম থেকে ডানে যাও তত কিন্তু আকারটা ছোট হয়। এখন যখন তুমি এগুলোকে চার্জ বানাই ফেলছো তখন তুমি এইভাবে লিখতে পারতো, দেখো ধরো অক্সিজেন নাইট্রোজেন, অক্সিজেন 2-, তারপর হচ্ছে ফ্লোরিন মাইনাস, তারপর হচ্ছে নিয়ন, তারপর হচ্ছে সোডিয়াম প্লাস, তারপর ম্যাগনেসিয়াম 2+। এখন এইভাবে লিখলে ওই সবগুলোই আসলে কি হয়, মনে হয় যে পিরিয়ড 2-তে আছে, পর্যায় 2-তেই আছে। ওকে, আচ্ছা, সো পর্যায় 2-তেই যদি থাকে তাহলে হচ্ছে কি, এখন তুমি চিন্তা করো যত বামে থাকে তত আকার বড় হয়, সো সবচেয়ে বেশি বড় হবে O2-। আচ্ছা, এরপর C2H4 অণুতে CH বন্ধনগুলো নিচের কোন অরবিটালদের অতিক্রমের ফলে গঠিত হয়? CH বন্ধন কোন অরবিটাল অতিক্রমণ? সিতে হচ্ছে ফার্স্টে C2H4 তুমি দেখো কেমনে হাইব্রিডাইজেশনটা বের করবা, এটা বের করা সহজ হয়ে আছে বলতেছি। এতক্ষণ আমি তোমাদেরকে এটা বলি নাই যে হাইব্রিডাইজেশন বের করার ক্ষেত্রে তুমি এই ফর্মুলাটা ইউজ করো। এটা হচ্ছে কি স্টেরিক নাম্বার। হ্যাঁ, স্টেরিক নাম্বার দিয়ে কেমনে বের করি আমরা, এটা হচ্ছে সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। এই দুইটা হিসেব করে তুমি বলে দিতে পারবে যে একটা কম্পাউন্ডের আসলে হাইব্রিডাইজেশনটা কি। সো স্টেরিক নাম্বারটাই হচ্ছে গিয়ে নাম্বার অফ হাইব্রিডাইজ অরবিটাল। যেমন দেখো এখানে একটা কার্বন যদি আমি চিন্তা করি, ওর ক্ষেত্রে হচ্ছে সিগমা বন্ডের সংখ্যা কয়টা? সিগমা বন্ডের সংখ্যা হচ্ছে 1, 2, 3টা, আর আরেকটা হচ্ছে পাই বন্ড, ওটা আমি কাউন্ট করবো না। সো স্টেরিক নাম্বারটা এই ক্ষেত্রে কার্বনের হবে কত, যে কোনো একটা কার্বনের 2 সিগমা বন্ড, ইন টোটাল 3 সিগমা বন্ড, কোনো লোন পেয়ার নেই। সো আলটিমেটলি sp2 হবে। ওকে, সো কার্বন দুইটারই সেম অবস্থা sp2, এটা আমরা বুঝছি, আর প্রত্যেকটা হাইড্রোজেনই কিন্তু 1s। সো আলটিমেটলি আমাদের sp2 1s, বি হবে অ্যান্সার। কোনটি অম্লধর্মী অক্সাইড? আচ্ছা, সেগুলোর মধ্যে কার্বন মনোক্সাইড, এটা হচ্ছে প্রশম অক্সাইড, বলছিলাম যে একটা থাকলে ওটা ইউজুয়ালি, একটা অক্সিজেন থাকলে প্রশম হয়। জিঙ্ক অক্সাইড, এটা হচ্ছে গিয়ে আলটিমেটলি উভধর্মী, এটা দুইটার সাথে রিঅ্যাকশন করতে পারে। B2O5, এটা হচ্ছে গিয়ে বোরিক অ্যাসিড তৈরি করবে, সো এটা আমাদের হবে অম্লধর্মী অক্সাইড। ওকে, অ্যালুমিনিয়াম, ওটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্ষারধর্মী অক্সাইড। তারপর হচ্ছে আমাদেরকে বলছে ব্যাসার্ধের সঠিক ক্রম, এটা অলরেডি তোমরা পারবে, এটা আমি তোমাদের উপর ছাড়লাম কারণ তোমরা একটু আগে এটা দেখছো। হাইড্রোজেন বন্ধন গঠনকারী যৌগ কোনটি? এগুলোর মধ্যে কোনটা হাইড্রোজেন বন্ধন গঠন করে? অ্যান্সার হচ্ছে ডি। এখানে দেখো কেন গঠন করতেছে, তুমি যদি কম্পাউন্ডের স্ট্রাকচারটা দেখো এরকম স্ট্রাকচার হয়। এবার তুমি যদি এরকম একটা রিভার্স দিক থেকেও চিন্তা করতা, ধরো একটা কার্বন হাইড্রোজেন, তাহলে দেখো এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যে লোন পেয়ার, অক্সিজেন হাইড্রোজেনের মধ্যে হাইড্রোজেন বন্ড হচ্ছে, এখানেও হাইড্রোজেন বন্ড হচ্ছে। সো এইভাবে হচ্ছে গিয়ে ফর্মিক অ্যাসিডটা হাইড্রোজেন বন্ড ফর্ম করতে পারে। অক্সাইডের সংকেত কোনটি? অক্সাইডের সংকেত হচ্ছে এটা। তোমরা বলো না যে ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড বলো, আবার ম্যাগনেসিয়াম অক্সাইড বলো। সো ম্যাগনেসিয়াম অক্সাইডের ক্ষেত্রে কীরকম হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে অক্সিজেনটার স্টেট কিন্তু এরকম O2-, কারণ ম্যাগনেসিয়াম থেকে দুইটা ইলেকট্রন রিসিভ করছে, তাই না? আচ্ছা, তারপর এ ব্লক মৌলগুলোকে কি বলা হয়?
আচ্ছা, এ ব্লক মৌলগুলোকে অন্তঃঅবস্থান্তর বলা হয়, কিন্তু সবগুলো না। যেগুলোতে হচ্ছে কি ওই যে ইলেকট্রনের বিন্যাস তুমি যদি করো, তারপর তুমি তাকে কি করবা, তাদের যে আয়নিক অবস্থাগুলো আছে সেগুলোর দিকে চিন্তা করবা। স্টেবল যে আয়নিক কনফিগারেশন আছে ওগুলোতে যদি এফ অরবিটাল ইলেকট্রন থাকে, তবেই তুমি সেটাকে কি বলবা, তখনই তুমি কেবল সেটাকে বলবো অন্তঃঅবস্থান্তর। সো কেয়ারফুল। কোনটির কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন ভিন্ন? কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে হয় আমরা জানি কত, sp। PH3 এর ক্ষেত্রে হয় sp2। SiO2 NH4+, এদের ক্ষেত্রে কি? আচ্ছা সরি, PH3 এর ক্ষেত্রে তো sp2 না, এটা তো sp3। ওকে, SiO2 এর ক্ষেত্রে কি হবে এটা তোমরা একটু গেস করতে পারবা? এটা ইন্টারেস্টিং। দেখো, দেখে মনে হতে পারে কার্বন ডাইঅক্সাইড যেহেতু sp, সিলিকন ডাইঅক্সাইড sp হবে, বাট হবে না। খুব ইন্টারেস্টিং। দেখো, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে কিরকম, একটা লিনিয়ার মলিকিউল, তাই না? ও কারোর সাথে কোনো অ্যাসোসিয়েশনে থাকে না। বাট সিলিকন ডাইঅক্সাইড যেটা, কিন্তু এরকম জায়ান্ট মলিকিউল ফর্ম করে, তোমাদের মনে আছে কিনা? এরকম। তারপর হচ্ছে আবার এদিকে আরেকটা সিলিকনের সাথে বন্ডেড, অক্সিজেন অক্সিজেন। সো এরকম থাকে। সো এটাতে কিন্তু হচ্ছে কি, দেখো সিলিকনের 4টা সিগমা বন্ড আছে, একটু আগে শিখেছি সিগমা বন্ড প্লাস লোন পেয়ার। এখানে কোনো লোন পেয়ার নেই, বাট 4টা সিগমা বন্ড আছে। সো হাইব্রিডেশন হবে sp3। ওকে, তাহলে ডিফারেন্ট হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। নিচের কোন যৌগে মুক্তজোড় ইলেকট্রন সর্বাধিক? আচ্ছা, মুক্তজোড় ইলেকট্রন সর্বাধিক হিসাব করতে গেলে আমরা একটু দেখি। দেখো, প্রত্যেকটা ফ্লোরিন অ্যাটমে 3টা করে মুক্তজোড় ইলেকট্রন আছে, কারণ 7টা করে ইলেকট্রন, একটা হচ্ছে বাইন্ড করছে, আর বাকি যে ইলেকট্রনগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে মুক্তজোড়। সো এখানে তুমি তাইলে সালফারের কিন্তু কোনো মুক্তজোড় নাই, কারণ সালফারের যে শেষে 6টি ইলেকট্রন, ওই 6টা ফ্লোরিনের সাথে বন্ড করছে। সো ওগুলো বন্ধন জোড়, ওগুলো মুক্তজোড় না। তাহলে সালফারের মুক্তজোড় হচ্ছে গিয়ে 6 × 3, প্রত্যেকটা 3টা করে। এখানেও কিন্তু আয়োডিনে কোনো ফ্রি ইলেকট্রন নাই, মুক্তজোড় নাই, তাহলে এখানে হবে 7 × 3। এখানে হবে, দেখো জেননের নর্মালি 4টা মুক্তজোড়, তার মধ্যে একটা মুক্তজোড় ভেঙে ফ্লোরিনের সাথে বন্ড করছে, তাহলে জেননের আছে 3টা, তার সাথে ফ্লোরিনের হচ্ছে 2টা। সো 2 × 3। আর হাইড্রোজেন পানির ক্ষেত্রে হচ্ছে শুধু 2টা, কারণ হাইড্রোজেনের কোনো মুক্তজোড় নেই, অক্সিজেনের 2টা। সো দেখতেই পাচ্ছি এখানে 21, এটা সবচেয়ে বেশি। উদ্দীপকের মৌলসমূহের মধ্যে এর চেয়ে এক্সের আয়নীকরণ শক্তি বেশি। সো আমরা একটু দেখি কোনটাকে। গ্রুপ 2 3। আচ্ছা, 3-এ হইলে হচ্ছে আমাদের থাকবে, 2-এ হচ্ছে কি আমাদের বেরিলিয়াম, 3-এ ম্যাগনেসিয়াম, তারপরে ক্যালসিয়াম। আর গ্রুপ 13-তে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন গ্রুপ 13-তে কি আছে? বোরন আছে, তার নিচে অ্যালুমিনিয়াম আছে। ও সরি, এটা তো শুরু হয়েছে অ্যালুমিনিয়াম থেকে। আচ্ছা, সব অ্যালুমিনিয়াম রাখলাম। দেখি আমাদের কি বলছে। ওয়াই সম্পর্কে কিছু আমাদের দরকারই নেই। এর চেয়ে এক্সের আয়নীকরণ শক্তি বেশি। এর চেয়ে এক্সের আয়নীকরণ শক্তি, দেখো এই ক্যালসিয়ামটা হচ্ছে কি আলটিমেটলি কি অধিক ধাতব না? সো ধাতব ধর্ম যদি বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। সো প্রথম শর্ত ঠিক আছে। জেডের ক্লোরাইড যৌগের জলীয় দ্রবণ অম্লীয়। সো জেডের ক্লোরাইড যৌগের জলীয় দ্রবণ অম্লীয়, হ্যাঁ এটা সত্য। জেডের ক্লোরাইড দ্রবণ হচ্ছে AlCl3। এটাকে যদি তুমি হচ্ছে গিয়ে পানিতে অ্যাড করো, তাহলে ওটা H+ প্রডিউস করে। এখানে একটা কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম হয় এরকম, AlH2O6, এরকম একটা কম্পাউন্ড হচ্ছে গিয়ে ফর্ম করে, ঠিক আছে। সো চার্জ আছে এখানে, ধরো X+ বলে দিলাম, আপাতত হিসাব করতেছি। সো তার সাথে হচ্ছে গিয়ে ওরা পানির থেকে H+ প্রডিউস করে। সো দরকার নেই তোমাদের হচ্ছে গিয়ে, জাস্ট এটা জানলে হচ্ছে, এত ডিটেলস আমাদের লাগবে না, জাস্ট বলে দিলাম। Z3+ এর পোলারায়ন ক্ষমতা X2+ এর পোলারায়ন ক্ষমতা অপেক্ষা বেশি। আচ্ছা, Z3+ মানে হচ্ছে অ্যালুমিনিয়াম 3+, X2+ হচ্ছে ম্যাগনেসিয়াম 2+। অবশ্যই Z3+ এর বেশি, এটা আমরা দেখছি অলরেডি, যে অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি হয় পোলারায়ন ক্ষমতায়। আচ্ছা, সো 3টাই ঠিক আছে। নিচের কোনটি রঙিন যৌগ? যেটা হচ্ছে কি আলটিমেটলি আমাদেরকে অবস্থান্তর মৌলের যৌগ দিবে, সেটা সবচেয়ে বেশি রঙিন হবে, বাকিগুলো সাদা হবে। সো এটাও হবে না, এটাও হবে না। কপারের ক্ষেত্রে এখানে দেখো, যদি কপারের এখানে চার্জটা দেখে, কিন্তু +1 চার্জ আছে। সো +1 চার্জ থাকলে 3D10 থাকে, শুধু 4s থেকে একটা বের হয়। সো এটা হবে না, তাহলে শুধু কোবাল্টেরটা হবে। কেন্দ্রীয় পরমাণু অষ্টকপূর্ণ হচ্ছে পানির ক্ষেত্রে হচ্ছে NCl3, ক্ষেত্রে হচ্ছে BCl3 হচ্ছে অষ্টক অসম্পূর্ণ। সো 1 আর 3 হবে। আয়নীকরণ বিয়োগের সঠিক ক্রম কোনটি? নাইট্রোজেন অক্সিজেনের চেয়ে বেশি, তার চেয়ে বেশি ক্লোরিন। এটা অলরেডি আমরা দেখছি বেশ কয়েকবার। সহজ কোশ্চেন, দেখছো। PH4+ যোগে বিদ্যমান কি? দেখো ফার্স্টে PH3 তে হচ্ছে কি আছে, কি সমযোজী। তারপর এই PH3 কি করে, একটা লোন পেয়ার দিয়ে হাইড্রোজেন আয়নকে নেয়। সো এখানে হচ্ছে গিয়ে সন্নিবেশ। আচ্ছা, এরপর আবার কি হয়, ক্লোরাইড আয়নের সাথে হচ্ছে এই PH4+ এর রিয়াকশন দেয়। সো PH4+ হলো, তার সাথে ক্লোরাইড আয়ন। সো এখানে হচ্ছে গিয়ে আয়নিক। ওকে, সার্টিফিকেট আমাদের 3টাই হচ্ছে। 3টাই কি লেখা ছিল? আয়নিক সমযোজী সন্নিবেশ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, বরফের একটা অক্সিজেন অণুতে পরমাণুতে কয়টি হাইড্রোজেন বন্ধন বিদ্যমান? একটা অক্সিজেন পরমাণুতে। বেসিক্যালি একটা অক্সিজেন হচ্ছে পানির ক্ষেত্রে কি করে, ফার্স্টে 2টা হাইড্রোজেনের সাথে করে, এখন ও 2 পাশেই করতে পারে, শুধু এক পাশে না, ঠিক আছে। আচ্ছা, শুধু একটা অক্সিজেন বলছে, পানি বলে নাই, সরি। একটা অক্সিজেন আসলে 2টাই করে।
একটা অক্সিজেন করবে দুইটাই, কিন্তু হচ্ছে পুরো পানির মলিকিউলটা করবে 4টা। ওকে, আচ্ছা, তারপর N2 অণুর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? N2, সো আমরা Nটা একটু দেখি। এখানে বলছে NH2NP5 আর তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু হচ্ছে 3। আচ্ছা, NH2NP5 হচ্ছে গিয়ে কি হয়, গ্রুপ 17 হয়, ধরো ফ্লোরিন ক্লোরিনেরা, অ্যান্ড তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু 3 মানে এটা অবশ্যই ক্লোরিন হবে। সো এখন বলছে ক্লোরিন অণুর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অপোলার সমযোজী, এটা প্রযোজ্য, কারণ দুইটাই যদি হচ্ছে একই অ্যাটম হয়, একই অ্যাটমের দিয়ে তুমি যদি একটা মলিকিউল বানাও, সেখানে আসলে কোনো পোলারিটি থাকে না, সো অপোলার সমযোজী। Ln2 এবং Mn2 এর মধ্যে Mn2 অধিক। আচ্ছা, Ln2 হচ্ছে NH2, N এর কোনো ভ্যালু বলে দেয় নাই, বাট আমরা এটা বুঝছিলাম এখান থেকে, যেখানে হচ্ছে এই তড়িৎ ঋণাত্মকতার ভ্যালু থেকে N এর ভ্যালুটা হচ্ছে কি আমাদের 3, সেটা 3s2 হইলে ম্যাগনেসিয়াম, N+1s2 তার মানে ক্যালসিয়াম। ওকে, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে আসছে। সো ক্যালসিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড আমরা একটু দেখি। গলনাঙ্ক বিশিষ্ট বেশিকার Mn2। সো Mn2 কোনটা? Mn2 হচ্ছে ক্যালসিয়াম। ওকে, সো এটা হচ্ছে Mn2। Mn2 অধিক গলনাঙ্ক বিশিষ্ট, পানিতে দ্রবণীয় আর সমযোজী। ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে এটা সমযোজী হবে না, কারণ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইডটা আয়নিক যৌগ, আর ম্যাগনেসিয়ামের গলনাঙ্ক কম, কারণ ওটার ক্ষেত্রে পোলারিটি বেশি, সমযোজী বৈশিষ্ট্য বেশি। সো অ্যান্সার হবে 1 আর 2। আচ্ছা, এরপর হচ্ছে sp2 সংকরণ সংঘটিত হয় কোথায়? sp2, সো কার্বন ডাইঅক্সাইড তো sp, আমরা জানি, সো সহজে হয়ে গেছে, বাকি 2 আর 3 হবে অ্যান্সার। তোমরা অবশ্যই এটা বের করে দেখতে পারো। উদ্দীপকের ক্ষেত্রে QT এর গলনাঙ্ক XT অপেক্ষা বেশি। QT আমরা একটু আইডেন্টিফাই করি, এটা হচ্ছে পর্যায় 2 শ্রেণী 1। আচ্ছা, তাহলে লিথিয়াম, আর এটা হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, সরি গ্রুপ 2 তো, তাহলে বেরিয়াম আর ম্যাগনেসিয়াম, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম। আর গ্রুপ 17 বলছে, সো 17 ক্ষেত্রে হচ্ছে ফ্লোরিন ক্লোরিন। আচ্ছা, এবার আমাদেরকে বলছে QT হচ্ছে গিয়ে সোডিয়াম ক্লোরাইড, এর গলনাঙ্ক XT হচ্ছে লিথিয়াম ক্লোরাইড এর অপেক্ষা বেশি। হ্যাঁ, অবশ্যই বেশি হবে। একটা হচ্ছে আমাদের সোডিয়াম ক্লোরাইড আর আরেকটা হচ্ছে লিথিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড অবশ্যই বেশি হবে, কারণ এটা বেশি আয়নিক। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে T এর ইলেকট্রন আসক্তি Z অপেক্ষা বেশি। T এর ইলেকট্রন আসক্তি Z অপেক্ষা বেশি, এটাও সত্য, কারণ ইলেকট্রন আসক্তি বেশি হয় ক্লোরিনের, কারণ ওর হচ্ছে গিয়ে চার্জ ডেন্সিটি কম। ফ্লোরিনের চার্জ ডেন্সিটি বেশি হওয়ার কারণে ও সহজে ইলেকট্রন নিতে চায় না। আর Y অপেক্ষা আর অধিক তড়িৎ ঋণাত্মক, Y অপেক্ষা আর অধিক তড়িৎ ঋণাত্মক, না এটা ভুল আছে। দেখো, তড়িৎ ঋণাত্মক বেশি কে হয়? যে গ্রুপে উপরের দিকে থাকে সে বেশি তড়িৎ ঋণাত্মক হয়। সেখানে 1 আর 2 হবে কারেক্ট। মানে একটা গ্রুপ উপর থেকে নিচে গেলে তড়িৎ ধনাত্মকতা বাড়ে। ওকে, সো তড়িৎ ঋণাত্মকতা উল্টা হবে। তারপর আচ্ছা সরি, এটা তো হয়েছেই। YX4 Z যুগে কয় ধরনের বন্ধন বিদ্যমান? এখানে Y হচ্ছে গিয়ে N, X তো হচ্ছে হাইড্রোজেন, সো NH4Cl এই যৌগ, এটা সম্পর্কে অলরেডি তোমাদেরকে বলছি, এটা তোমরা নিজেরাই পারবা। YX3 যৌগের ক্ষেত্রে 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে। YX3 কোনটা? YX3 NH3। আচ্ছা, 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নাই, সো 2 আর 3 কারেক্ট। ক্ষার ধর্মী, ঠিক আছে, অ্যামোনিয়া ক্ষার হিসেবে কাজ করে, লিগ্যান্ড হিসেবেও কাজ করে, দুইটাই ঠিক আছে। কোন জোড়ার মধ্যে আকৃতি বৈসাদৃশ্য বিদ্যমান? আকৃতির বৈসাদৃশ্য বিদ্যমান কোথায়? ওটা হচ্ছে আমরা হাইব্রিডেশন থেকে ফাইন্ড আউট করবো। সো এই দুটো অলমোস্ট সিমিলার টাইপেরই আকৃতি, আমরা একটু দেখার চেষ্টা করি। আকৃতি ভিন্ন হচ্ছে ডি, দেখো সরি সালফার ডাইঅক্সাইড, আমি সিলিকন ভাবছিলাম, ওয়েট আমরা একটু চেক করি দাও। তাহলে ফার্স্ট হচ্ছে BF3 এর ক্ষেত্রে একটু হাইব্রিডেশনটা দেখি। BF3 এর ক্ষেত্রে হবে 1/2 × 3 + 3, তাহলে আলটিমেটলি 3ই আসতেছে, যেটা হচ্ছে কি আমাদেরকে sp2 দিচ্ছে। SO3 এর ক্ষেত্রেও সেম একই জিনিস হবে, 1/2 × 6 + 0, এখানেও 3 আসতেছে, sp2ই হবে। ওকে, সো কোনো লোন পেয়ার নাই, তার মানে কোনো ঝামেলাও নেই, সেটা ঠিকই আছে, সাদৃশ্য আছে। H2S এখানেও ঠিক আছে। POCl3 আর BF4- এটার ক্ষেত্রে কি হবে? আচ্ছা, এটা আসলে সহজেই বোঝা যায় SO2 আর CO2 ক্ষেত্রে, কারণ CO2 ক্ষেত্রে সরাসরি sp, কিন্তু SO2 ক্ষেত্রে কিন্তু আলটিমেটলি তুমি এখানে sp2ই পাবা। SO2 এবং SO3 দুইটাই কিন্তু sp2 হাইব্রিডেশন দেয়, সো অবশ্যই তুমি কার্বন ডাইঅক্সাইডকে লিনিয়ার পাবা, কিন্তু SO2টাকে পাবা কি প্লেনার হিসেবে। সো অ্যান্সার আসলে এটাই হবে, এন্ড এটা তুমি ছেলে করে দেখতে পারো, এটা করে দেখতে পারো। সো করে দেখলে আলটিমেটলি কি হবে দেখো, POCl3 যদি বের করো, POCl3 ক্ষেত্রে হবে ফসফরাসের ফার্স্ট অফ অল 5 একাংশে সেন্ট্রাল অ্যাটম, 3টা ক্লোরিন মনোভ্যালেন্ট অ্যাটম, অক্সিজেন তো মনোভ্যালেন্ট না, সো সেই হিসেবে আসবে না। সো এখানে 4 হয়, sp3 হয়, BF4- sp3 হয়, এটা অলরেডি আমরা আগে একটা মেথড করে ফেলছি। আচ্ছা, কোনটিতে হাইড্রোজেন বন্ধন আছে? সো হাইড্রোজেন বন্ধন আছে হচ্ছে অ্যামোনিয়াতে। পানিতে দ্রাবতা সঠিক ক্রম কোনটি? এটাও অলরেডি হয়ে গেছে। এখানে তো একার, সরি ভুল করছি, এই যে তাড়াহুড়া হচ্ছে গিয়ে ভালো মতো চেক না করে শেষে দেখতেছি যে এটা ঠিক। হিরোকো গ্রাফাইট উভয় কার্বন দ্বারা গঠিত, সত্য। উভয়ের কার্বন sp3 না।
হিরোকের ক্ষেত্রে sp3 হয়, কিন্তু গ্রাফাইটের ক্ষেত্রে sp2 হয়। এই কারণে হচ্ছে ওর একটা ফ্রি ইলেকট্রন থাকে, ওই ইলেকট্রনটা আসলে এই মানে গ্রাফাইটের যে প্লেটগুলো আছে ওগুলোর মধ্যে দিয়ে মুভমেন্ট করতে পারে, এই জন্য ওরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, হিট কন্ডাক্ট করতে পারে। সো উভয়ের বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন, অবশ্যই ভিন্ন। তো 1 আর 3 হবে অ্যান্সার। গ্রাফাইট পরিবহন করে কিন্তু হিরোক আসলে পরিবহন করেই না। কোনটি সবচেয়ে বেশি আয়নিক? সবচেয়ে বেশি আয়নিক হবে, এটা আমাদের আবার পোলার আয়নের কনসেপ্টে যেতে হবে। দেখো এখানে হচ্ছে আমাদের কাছে সবগুলা ক্যাটায়ন সেম, শুধু অ্যানায়নটা পার্থক্য আছে। তো অ্যানায়নের ক্ষেত্রে আমরা কি জানি, আকার যত বড় হয় তত বেশি সমযোজী হয়, পোলার আয়ন বেশি হয় সমযোজী হয়, তার মানে আকার যত ছোট হবে তত বেশি আয়নিক হবে। তো সবচেয়ে ছোট আকার হচ্ছে ফ্লোরাইডের ক্ষেত্রে। কোন যোগে আয়নিক সমযোজী সন্নিবেশ সমযোজী বন্ধন বিদ্যমান? ওকে, তো আয়নিক আছে, এটা হচ্ছে গিয়ে KBF4 মাইনাস, সরি KBF4। আমি কেমনে বলছিলাম, দেখো ফার্স্টে BF3 হয় যেখানে হচ্ছে সমযোজী আছে, তারপর BF4 মাইনাস হয়। কেমনে হয়? এটা হচ্ছে গিয়ে বোরনটা লোন পেয়ার নেয়, বোরনটা লোন পেয়ার নেওয়ার মাধ্যমে হয়। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে আবার কি হয়, না এখানে হচ্ছে BF4 তো অ্যাকচুয়ালি বোরনের তো লোন পেয়ার নাই, এটা তো হবে না, সরি একটু ভুল হয়েছে, তাড়াহুড়া করলে যা হয়। ওকে, সো আমরা যদি হচ্ছে গিয়ে KBF4 এর ক্ষেত্রে দেখি, এখানে এই সেন্সে সত্য যে দেখো তুমি আলটিমেটলি এখানে আয়নিকটা পাবা। আমি জাস্ট এক্সপ্লেনেশনটাকে আরেকটু মডিফাই করতেছি। BF4 এর ক্ষেত্রে তুমি আলটিমেটলি BF4টা একটা স্টেবল চার্জ, তুমি এটা দেখে আসছো অলরেডি অনেকবার। সো এখানে আলটিমেটলি সমযোজী বন্ধনও আছে, চার্জও আছে। সো তুমি অবশ্যই বুঝে ফেলছো যে সমযোজী চার্জ যেহেতু আছে, পটাশিয়াম প্লাসের সাথে রিঅ্যাক্ট করতে হলে আয়নিকটাও দিবে। এন্ড সন্নিবেশ সমযোজীটাও আসলে এটা ইনহেরেন্টলি, মানে যখন BF3 থেকে তুমি BF4 মাইনাস ফর্ম করবা তখন এটা আলটিমেটলি সন্নিবেশ সমযোজী বন্ধন দিবে। ওকে, বাকি কোনোটাই দেখো এখানে কোনো আসলে ধাতব মেটালই নেই, তুমি এটা সহজে বুঝতে পারবে যে এখানে আসলে কোনো মেটাল নাই। সো আলটিমেটলি তোমার কাছে এখানে কোনো আয়নিক বন্ধন হওয়ার চান্সই নেই। আচ্ছা, M3N2 প্লাস H2O, এই টাইপের স্ট্রাকচার দেখলে বুঝবে এগুলো গ্রুপ 2 এর কী বলে নাইট্রোজেনের সাথে কম্পাউন্ড। সো গ্রুপটা কী হতে পারে? হতে পারে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম কিছু একটা। বি এর জন্য প্রযোজ্য কোনটি? খাদ্যমিতা প্রদর্শন করে। বি এখানে কি হবে আমরা একটু দেখি। দেখো M3N2 তার সাথে H2, সো রিঅ্যাক্ট করলে আলটিমেটলি এই কিছু একটা হবে, দরকার নাই গ্যাস কি হবে সেটা দেখো। এখানে নাইট্রোজেন আছে, সো নাইট্রোজেন পানির সাথে রিঅ্যাক্ট করলে অ্যামোনিয়া গ্যাস প্রডিউস করবে। সেখানে তোমার মেইন কোশ্চেনটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস নিয়ে। ওকে, আর বাকি পার্টটা হচ্ছে ওই ক্ষারের অক্সাইড হবে আর কি, এখানে সরি একটা ক্ষার হবে। সো ক্ষারটা কার? গ্রুপ 2 এর যে মেটাল আছে ওর ক্ষার। আচ্ছা, তো এখন আমাদেরকে অ্যামোনিয়া সম্পর্কে বলছে ক্ষারমধ্যমিতা প্রদর্শন করে, ঠিক আছে। ত্রিকোণাকার পিরামিডীয়, এটাও ঠিক আছে, সন্নিবেশ বন্ধন গঠন করে। হ্যাঁ, নাইট্রোজেনের তো লোন পেয়ার আছে, সো চাইলে সন্নিবেশ বন্ধন গঠন করতে পারে। নিচের কোনটি মিশ্র অ্যানহাইড্রেট? মিশ্র অ্যানহাইড্রেট হচ্ছে N2O5। মিশ্র অ্যানহাইড্রেট মানে হচ্ছে কি যেটা আসলে একাধিক অ্যাসিড থেকে প্রডিউসড হয়, ওটাকে মিশ্র অ্যানহাইড্রেট বলে। এরপর হচ্ছে M2 প্লাস, এত হলে N=4 হলে M মোলের বৈশিষ্ট্য হলো, দেখো 2 প্লাস হিসেবে আছে 6টা, সো শুধু M হবে 3D6 4s2, যেটা আসলে ফেরাসের। সো ফেরাস প্রভাবক হিসেবে কাজ করে, দুটি হ্যালাইড যৌগ FeCl2 আর FeCl3 গঠন করে, ডায়াম্যাগনেটিক ধর্ম প্রদর্শন করে, ফেরোম্যাগনেট প্রদর্শন করে। আচ্ছা, নিচের কোনটি অধিক সমযোজী বৈশিষ্ট্য প্রদর্শন করে? সবগুলার ক্যাটায়ন সেম, সো অধিক সমযোজী হবে যেটাতে অ্যানায়নের আকার বড় হবে। আচ্ছা, তারপর হচ্ছে পানি তরল হওয়ার জন্য নিচের কোন বন্ধন দায়ী? পানি তরল হওয়ার জন্য হাইড্রোজেন বন্ধন দায়ী। SF6 অণুটির আকৃতি কীরকম? অষ্টতলকীয়। কেন? সালফারের সাথে অ্যাকচুয়ালি 4টা ফ্লোরিন ফার্স্টে একটা প্লেনে কানেক্টেড থাকে, একটা তল, আর উপরে একটা ফ্লোরিন থাকে, নিচে একটা ফ্লোরিন থাকে। সো এটা হচ্ছে একটা এরকম তল ফর্ম করলো, তারপর হচ্ছে গিয়ে উপরের দিকে এরকম একটা, নিচের দিকে এরকম একটা। খুব একটা ভালো হবে না, এই জন্য আঁকতেছি না, সো দরকার নেই, তোমরা বুঝে নাও কী হইতে যাইতেছে। সো উদ্দীপকে UB এবং W মূলের ক্ষেত্রে ইউ এর ক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয়, সো এটা হচ্ছে কার্বন। তো ইউ এর ক্লোরাইড আদ্র বিশ্লেষিত হয় না, অ্যান্সার হবে 2 আর 3, কারণ কার্বন CCl4 তো আদ্র বিশ্লেষণ হয় না, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে XOY মূল দ্বারা গঠিত যৌগটি কোনটি? X হচ্ছে এখানে 3, গ্রুপ 3 এর 13, তার মানে হচ্ছে আলটিমেটলি অ্যালুমিনিয়াম, আর Y হচ্ছে গিয়ে আমাদের ক্লোরিন। সো বলছে AlCl3 ডাইমার গঠন করে, এটা সত্য, AlCl3 ডাইমার গঠন করে। কেন করে জানো? ওই যে অ্যালুমিনিয়ামের হচ্ছে অষ্টক সংকুচিত থাকে, তো ওটাকে অষ্টকে নিয়ে যাওয়ার জন্য অ্যাকচুয়ালি তারা ডাইমার ফর্ম করে। তাপপ্রয়োগ ঊর্ধ্বপাতিত হয়, এটাও সত্য। ফার্স্ট হচ্ছে ওরা যদি সলিড থাকে, তুমি হালকা তাপ দিলে ওরা লিকুইড হবে না, সরাসরি হচ্ছে সলিড হয়ে যাবে, সরি গ্যাস হয়ে যাবে। আর জলীয় দ্রবণে অম্লধর্মী, এটা সম্পর্ক বলছি, 3টাই হয়। রঙিন যৌগ কোনটি? রঙিন যৌগ হবে এখানে যে কম্পাউন্ডটার ক্ষেত্রে তুমি আসলে কি পাবা? অবস্থান্তর মূল্য পাবা, সো MnO2 হবে। কারণ দেখো বাকি জিঙ্কও হবে না, স্ক্যান্ডিনিয়ামও হবে না, টাইটানিয়ামের ক্ষেত্রে এখানে +4, সো ডি অরবিটালে কোনো ইলেকট্রন নাই। চ্যালকোজেন গ্রুপ হচ্ছে গ্রুপ 16। কপার সালফেট 5H2O যৌগে কয় ধরনের বন্ধন বিদ্যমান? এটা অনেক ইন্টারেস্টিং। দেখো ফার্স্ট অফ অল সালফেটের মধ্যে হচ্ছে গিয়ে কি আছে? সমযোজী। কপার সালফেটের মধ্যে কি আছে? আয়নিক, কারণ কপার 2 প্লাস SO4 2 মাইনাস, সো এখানে আয়নিক আছে।
দেন সাথে হচ্ছে 5H2 আছে। সো 5H2টার মধ্যে আবার কি আছে, সমযোজী আছে, এবং তার সাথে হচ্ছে হাইড্রোজেন বন্ড আছে। ওকে, সো এইচ বন্ড আছে হচ্ছে পানিগুলোর মধ্যে, মানে ওরা যখন ওরিয়েন্ট হয় তখন পানিগুলোর মধ্যে এইচ বন্ড থাকে। এখন কত হচ্ছে, তাহলে কি তিনটাই? একটু SO4টার দিকে খেয়াল করো। SO4টা গঠিত হওয়ার সময় কিন্তু এখানে কি হয়, সবগুলো কিন্তু সংযোজী বন্ধন হয় না, এখানে কিন্তু সন্নিবেশ বন্ধন আছে। ওকে, সো আলটিমেটলি তুমি এটাও চিন্তা করতে পারো যে এই পানির সাথে আবার কপারের হচ্ছে সন্নিবেশ বন্ধন দিয়ে কানেকশন আছে। এটা বইতে একটা স্ট্রাকচার আছে, তোমরা যদি স্ট্রাকচারটা দেখো তাহলে ভালো বুঝতে পারবে। এটা মাঝে মধ্যে 2 মার্কের জন্য চলে আসে। সো আলটিমেটলি এখানে 4 টাইপের বন্ধন আছে, সমযোজী আছে, আয়নিক আছে, এইচ বন্ড আছে, আবার এই পানি হচ্ছে গিয়ে কপার যে আয়ন আছে, কপার আয়নের সাথে সন্নিবেশ বন্ধন করে। আচ্ছা, অ্যাসিটিলিন অণুতে কোন বন্ধন সমূহ রয়েছে? অ্যাসিটিলিন কোনটা? CH, ট্রিপল বন্ড CH। সো এখানে হচ্ছে গিয়ে পাই বন্ড আছে দুইটা পাই কোন কই আছে? দুইটা পাই আছে 2 জায়গায়। এবার সিগমা কয়টা আছে? হাইড্রোজেনের সাথে কার্বন একটা, হাইড্রোজেনের সাথে কার্বন একটা, কার্বন কার্বন একটা, টোটাল 3টা সিগমা, 2টা পাই। সর্বাপেক্ষা শক্তিশালী ক্ষার কোনটি? যত তুমি গ্রুপে নিচে যাবা তত ক্ষারের স্ট্রেংথ বাড়বে। সো সিজিয়াম হাইড্রোক্সাইড সবচেয়ে শক্তিশালী। সালফার ডাইঅক্সাইড কোন ধরনের অক্সাইড? অম্লধর্মী অক্সাইড। ইলেকট্রনের শক্তি যে সকল নিয়ামক দ্বারা প্রভাবিত হয়, পারমাণবিক ভরের সাথে ইলেকট্রনের শক্তির কোনো সম্পর্ক নাই, পরমাণুর আকার আছে, কার্যকর নিউক্লিয়ার চার্জ আছে। ওকে, তারপর হচ্ছে সারণীতে XY ও Z মৌল 3টি, XYZ, সোডিয়াম, পটাশিয়াম, আর তাহলে এটা নিশ্চয়ই রুবিডিয়াম, সিজিয়াম। ওকে, ঠিক আছে। মৃৎক্ষার ধাতু না, এরা তো মৃৎক্ষার না, এরা তো হচ্ছে গ্রুপ 1, সো 2 আর 3 হবে। ওকে, এরপর আমরা H2S অণুর বন্ধন কোণ, এটা 92, আগে আলোচনা হয়ে গেছে। কেন্দ্রীয় মৌলটির পর্যায় সারণীতে অবস্থান, কেন্দ্রীয় মৌল হচ্ছে ফসফরাস থাকে পর্যায়ে 3-এ আর গ্রুপ 15, সো তৃতীয় পর্যায়ে 15 নং গ্রুপ। আচ্ছা, চিত্র দুটির ক্ষেত্রে প্রথম চিত্রে sp2 সংকরণ ঘটেছে, এখানে PCl3, যদিও খুবই পিক্সেলেটেড লাগতেছে। তো এখানে সংকরণটা বের করতে গেলে কি হবে? হাফ ইন্টু ফসফরাসের হচ্ছে শেষ হলে 5টা ইলেকট্রন, ক্লোরিনের 3টা, সেখানে sp3 হয়েছে। ওরা কত বলছে? ওরা sp2 বলছে, তাহলে প্রথমটাই বাদ, 2 আর 3 হবে অ্যান্সার। দ্বিতীয় চিত্রে sp3d, ঠিক আছে। প্রথম চিত্রে বন্ধন কোণের মান অভিন্ন হলে দ্বিতীয় চিত্রে বন্ধন কোণের মান ভিন্ন। হ্যাঁ, এই যে উপরে নিচে এক্সিস বরাবর, এগুলো হচ্ছে গিয়ে 90 আর এগুলো হচ্ছে 120, সো ভিন্ন। ক্লোরিন পরমাণু মুক্ত জোড় ইলেকট্রন কত জোড়া? 3 জোড়া। আচ্ছা, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতে যে শক্তির প্রয়োজন হয়, ত্যাগ করে বলছে। সো ত্যাগ করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে যে শক্তি তুমি বাইরে থেকে দিবা ওইটাকে আমরা আয়নীকরণ শক্তি বলি, ঠিক আছে। তুমি ইলেকট্রন বাইর করে ওটাকে আয়ন বানাবা। ওকে, তারপর হচ্ছে গিয়ে সঞ্চরণশীল ইলেকট্রন আছে কোথায়? প্রোপিনে সঞ্চরণশীল নাই। সঞ্চরণশীল মানে হচ্ছে যেটা এক জায়গায় লোকালাইজড না, বরং ওটা ঘুরতেছে, ডিলোকালাইজড। কিন্তু প্রোপিনের ক্ষেত্রে যেটা হয়, ধরো যদি এখানে ডাবল বন্ড থাকে, বন্ডটা কিন্তু এখানেই ফিক্স থাকে, ওটা কিন্তু এখানে আসতে পারে না। বাট তুমি যদি গ্রাফাইটের কথা চিন্তা করো, গ্রাফাইটের ভিতরে ইলেকট্রনগুলো মুভ করে দেখে ইলেকট্রিসিটি কন্ডাকশন করে। আর বেনজিনের ক্ষেত্রে তো হচ্ছে গিয়ে ডিলোকালাইজ ইলেকট্রন ভিতরে ঘুরতে থাকে। সো এটা অ্যান্সার হবে 2 এবং 3। তারপর 3H2+N2P, এটা তো অ্যামোনিয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় মৌলের সংকরণ ঠিক আছে। কেসি এর একক, আকৃতি চতুষ্ফলকীয়, ওইটাও ঠিক আছে। কেসি এর এককটা একটু দেখি চলো। সো তুমি যদি কেসি বের করতে চাও, উপরে হচ্ছে প্রোডাক্টের, এগুলো সবই তো গ্যাস, তাই না? আচ্ছা, আর তারপর হচ্ছে গিয়ে তুমি যদি কেসি বের করতে চাও তাহলে ঘনমাত্রা নিবা। সো অ্যামোনিয়া হবে হচ্ছে 2NH3 এখানে। তো প্রত্যেকটার ঘনমাত্রার ইউনিট মোল পার লিটার, উপরে হবে স্কোয়ার আর নিচে হবে মোল পার লিটার। হাইড্রোজেনের জন্য কিউব হবে, নাইট্রোজেনের জন্য 1 হবে, সো ইন টোটাল 4। তাহলে মোল পার লিটার স্কোয়ার থাকতেছে, যেটাকে উল্টাভাবে তুমি ইনভার্স 2 থাকতেছে, যেটাকে তুমি লিটার স্কোয়ার পার মোল ইনভার্স 2 লিখতে পারবা। দেখো নিচে 4 উপরে 2, সো -2 থাকে। আচ্ছা, আর আকৃতি চতুষ্ফলকীয়, এটা আমরা অলরেডি দেখছি। নিচের কোনটি বন্ধন কোণ সবচেয়ে বড়? বন্ধন কোণ সবচেয়ে বড় হবে যেখানে হাইব্রিডাইজেশন অরবিটাল সবচেয়ে কম থাকবে। সো BCl3 এর ক্ষেত্রে এই দেখো এটা তিনটা কিন্তু sp3, আর এটা হচ্ছে শুধু sp2, সেটার ক্ষেত্রে 120 ডিগ্রি, এটা সবচেয়ে বড়। কোনটির থেকে একটি ইলেকট্রন সরাতে সবচেয়ে বেশি শক্তি লাগে? আচ্ছা, এগুলোর মধ্যে দেখো, যেখানে এটা অলরেডি আলোচনা করছি এরকম একটা, যেখানে প্রোটনের সংখ্যা বেশি থাকবে, যেহেতু ইলেকট্রন সংখ্যা সেম, প্রোটনের সংখ্যা যেখানে বেশি ওইখানে ইলেকট্রন সরাতে শক্তিও বেশি, কারণ ওই প্রোটনগুলো কি করে, ওকে, এক্সট্রিমলি সরি। সো যেখানে হচ্ছে গিয়ে প্রোটন সংখ্যা বেশি, ওগুলো কি করবে, ইলেকট্রনগুলোকে বেশি শক্তি দিয়ে টেনে ধরে রাখবে, সো ছড়াইতে বেশি শক্তি লাগবে। এগুলি সব ঠিকঠাক আছে, ঠিক আছে। আচ্ছা, সো এরপর হচ্ছে পর্যায় সারণীতে কপারের অবস্থান কোন শ্রেণীতে? কপার হচ্ছে মুদ্রা ধাতু, গ্রুপ 11। নিচের কোনটি AB অণু? সো চিত্রটা ভালো মতো বোঝা যাইতেছেন, যতদূর বুঝতেছি এখানে 3P সামথিং একটা আছে আর 1S আছে, তার মানে এটা হচ্ছে হাইড্রোজেন আর B, 3P ইনক্লুডেড। আচ্ছা, এখানে দেখো থার্ড কোনটা আছে, থার্ড পিরিয়ডে আছে হচ্ছে ক্লোরিন, সেটা অবশ্যই HCl হবে। আর AB অণু, আচ্ছা XY দিয়ে কিছু একটা বুঝাইছে, বাট ফিগারটা ভালো মতো আসলে ক্লিয়ার না। X অংশটি অতিক্রমণ, আচ্ছা মোস্ট প্রবলি এই অতিক্রমণ অংশটাকে বুঝাইছে। সো ঠিক আছে, X অংশ অতিক্রমণ ধরলাম। Y অংশটি পরস্পর বিপরীত দিয়ে ঘূর্ণনরত ইলেকট্রন,
এটা আসলে আমি ভালো মতো ক্লিয়ারলি বুঝতেছি না এখানে যে ওয়াই অ্যাকচুয়ালি কোনটা, সো ইটস নট ক্লিয়ার, সেজন্য আমি এটা আন্দাজে বলতে পারতেছি না। এবি বন্ধনটি সিগমা বন্ধন, এটাও ঠিক আছে, বাট এটা আমি শিওর না, বলতে পারতেছি না যে এটা অ্যাকচুয়ালি কোনটাকে ইন্ডিকেট করছে, ওইটা আমি বুঝি নাই, সো এটা আমি স্কিপ করলাম। পানি গ্যাসের সংকেত, পানি গ্যাস হচ্ছে হাইড্রোজেনের সাথে কার্বন মনোক্সাইড নিলে এটাকে পানি গ্যাস বলে। আচ্ছা, A2M এবং A2N যৌগদ্বয়ের ক্ষেত্রে A2M, সো এখানে M হচ্ছে গিয়ে অক্সিজেন আর A তো হাইড্রোজেন, A2N, সো N হচ্ছে সালফার। ওকে, তার মানে H2S আর H2O এই দুইটা সংকরণ অভিন্ন, দুইটা সংকরণই আলটিমেটলি সেম, কিন্তু হচ্ছে বন্ধন কোণের মান কি সমান? বন্ধন কোণের মান হচ্ছে একটার ক্ষেত্রে 104.5, একটার ক্ষেত্রে 92, সো সমান না, তাহলে 1 আর 3 হবে অ্যান্সার। আচ্ছা, তারপর কোন যৌগটিতে অধিক পোলারায়ন ঘটে? সো এই যৌগগুলোর মধ্যে দেখো সবচেয়ে বেশি চার্জ, মানে পজিটিভ চার্জ হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়ামে আছে, সো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে পোলারায়নটা সবচেয়ে বেশি হবে। পর্যায় সারণী কোন শ্রেণীর মৌলসমূহ মুদ্রাধাতু নামে পরিচিত? 11। H2S অণুর আকৃতি কৌণিক হওয়ার কারণ কি? হাইড্রোজেন বন্ধন হয়, সালফারের দুইটি মুক্তজোড় ইলেকট্রন থাকে, বন্ধন কোণ 180 ডিগ্রির চেয়ে কম। এটার মেইন রিজন হচ্ছে পরের দুইটা। হাইড্রোজেন বন্ধন যেটা করে সেটা হচ্ছে গিয়ে অণুর এই যে ধরো ফিজিক্যাল স্টেটটা কীরকম হবে, গ্যাস হবে নাকি কঠিন হবে নাকি লিকুইড হবে, ওইটা ডিফাইন করে। ওকে, সো আমাদের রিজন হচ্ছে 2 এবং 3। কোনটি জ্যামিতিক আকৃতি সরলরৈখিক? কার্বন ডাইঅক্সাইড সরলরৈখিক। আচ্ছা, কোন মৌলটির তড়িৎ ঋণাত্মকতা বেশি? তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি হচ্ছে ফ্লোরিনের, তারপর অক্সিজেনের। পানির অণুতে HOH এর মান কত? 104.5 মুখস্থ। HCl প্লাস PH3Z, এখান থেকে জেড যোগে বন্ধন আছে। আচ্ছা, সমযোজী, আয়নিক, সন্নিবেশ। আচ্ছা ঠিক আছে, এখানে একটু দেখো, ফার্স্ট হচ্ছে PH3, তার লোন পেয়ার দিয়ে হাইড্রোজেনকে নিয়ে PH4 প্লাস হবে, সো এটা PH4 প্লাস হলো, তার সাথে Cl মাইনাস মিললে আলটিমেটলি PCl4 Cl হইল। সো এই যৌগ সম্পর্কে অলরেডি তোমাদেরকে বলা হয়ে গেছে, হোপফুলি তোমরা এটা পারবো। আচ্ছা, তাও দাগে দিই, ট্রাই করবা, ঠিক আছে। কিন্তু দেখো ফার্স্ট হচ্ছে PH3-তে সমযোজী আছে, তারপরে যে একটা আয়নিক ইন্টারঅ্যাকশন হয়েছে, PH3 হচ্ছে যখন একটা H প্লাসকে নিছে তখন সন্নিবেশ বন্ধন করছে। Fe2 প্লাস Fe3 প্লাস আয়ন দুটির ক্ষেত্রে Fe2 প্লাস কম সুস্থিত, Fe3 প্লাস অধিক সুস্থিত, উভয় আয়ন রঙিন। আচ্ছা, এইটা ঠিক আছে। সো আমরা একটু এই দুইটা নিয়ে চিন্তা করি। এখন এটা যদি জাস্ট MCQ সলভের স্ট্র্যাটেজি দিয়ে চিন্তা করতে যাও, আমি বলবো দেখো, যদি Fe2 প্লাস কম সুস্থিত হয় তাহলে Fe3 প্লাস অবশ্যই অধিক সুস্থিত হবে। মানে এটা হচ্ছে গিয়ে একটা এটা হইলে আরেকটা এটা হবে, জাস্ট দুইটা পয়েন্ট উল্টা হবে বলতে, বাট একই জিনিস। সো একটা সত্য হইতে হলে দুইটাই সত্য হবে, অ্যান্ড তৃতীয়টাও সত্য, সো অবশ্যই অ্যান্সার 3 মানে ডি হবে, তিনটাই হবে। কিন্তু আমরা একটু বোঝার চেষ্টা করি কেন কম সুস্থিত কেন বেশি সুস্থিত। সো আমরা যদি তাদের ইলেকট্রন কনফিগারেশনটা দেখি, Fe2 প্লাসের ক্ষেত্রে কি থাকে? শেষে 6টি ইলেকট্রন থাকে ডি অরবিটাল, সো 6টার মধ্যে এরকম থাকে। আর Fe3 প্লাসের ক্ষেত্রে ওই যে একটা ইলেকট্রন বাড়তি আছে এখনো, এটাও চলে যায়, সো এটা চলে গেলে আলটিমেটলি ডি অরবিটালে 5টা আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, সো এটা অধিক সুস্থিত, ঠিকই আছে। ওকে, কোনটি বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ধন গঠন করে? পানি বেশি সংখ্যক হাইড্রোজেন বন্ধন গঠন করে। অ্যামোনিয়া অণুতে কতটি সিগমা ইলেকট্রন জোড় আছে? অ্যামোনিয়া অণুতে সিগমা ইলেকট্রন জোড়, দেখো নাইট্রোজেন, এখানে সিগমা বন্ধনই হচ্ছে 3টা, তাহলে সিগমা ইলেকট্রন জোড় তো 3টার বেশি হওয়ার কোনো সুযোগ নেই। সো সিগমা ইলেকট্রন জোড় অ্যামোনিয়া অণুতে কতটি? ইলেকট্রন জোড় চিন্তা করলে দেখো, জোড় চিন্তা করলে এখানে 3টাই আছে, ওরা মনে হয় ইলেকট্রন বুঝাইছে। এটা যদি ইলেকট্রন জোড় হয়, অ্যামোনিয়া অণুতে ইলেকট্রন জোড় সিগমা 3টাই আছে, কারণ বন্ধন 3টাই সিগমা বন্ধন। সো আলটিমেটলি এটা যদি ওরা ইলেকট্রনকে মিন করে তাহলে 6 হবে, বাট জোড় চিন্তা করলে 3 হবে। ওকে, আচ্ছা, কোনটির ইলেকট্রন আসক্তি সর্বনিম্ন? সো এগুলোর মধ্যে সবচেয়ে পজিটিভিটি বেশি কার, সেটা হচ্ছে আমাদের চিন্তা করতে হবে। এদের মধ্যে সবচেয়ে বেশি পজিটিভিটি হচ্ছে ফসফরাস। সো ফসফরাস ইলেকট্রন শক্তি সর্বনিম্ন 2.1, মানে হাইড্রোজেনের সমান। আচ্ছা, উদ্দীপকে 17A 13D 8O এর আলোকে পরবর্তী দুটি সত্য দাও। উদ্দীপক কই? আচ্ছা, উদ্দীপক নেই, মোস্ট প্রবলি হচ্ছে গিয়ে 17 বলতে ক্লোরিন, যেটা দেয় আর কি, অ্যালুমিনিয়াম, অক্সিজেন। ডি ও ওয়াই দিয়ে গঠিত যোগের ক্ষেত্রে সাধারণ অবস্থায় তরল Al2O3 অ্যালুমিনা। আয়নিক ধর্ম বিদ্যমান, আয়নিক ধর্ম নাই। উভধর্মী, হ্যাঁ 1 আর 3 ঠিক আছে এখানে। আচ্ছা সরি, ক্রসটা এখানে না, ক্রসটা ভুল জায়গায় দিয়ে দিচ্ছি। ডি ও এ দ্বারা গঠিত যৌগে ডিএ কি ধরনের সংকরায়ন ঘটে? ডি ও এ দ্বারা গঠিত যৌগে ডি এবং এ দিয়ে হচ্ছে AlCl3, সো AlCl3 এর ক্ষেত্রে কি ধরনের সংকরণ ঘটে? আমরা যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই, যদি এটা মুখোমুখি করে ফেলা যায়, বলতেছি কেমনে করবা। 3 প্লাস হচ্ছে গিয়ে 3, আলটিমেটলি 3 হয়, sp2 হয়। এবার দেখো, তোমাদেরকে স্টেরিক নাম্বার দিয়ে করতে বলছি না, যে স্টেরিক নাম্বার দিয়ে তুমি হিসাব করবা কয়টা সিগমা বন্ড আছে, কয়টা লোন পেয়ার আছে। তো এখানে সিগমা বন্ডের সংখ্যাটা হচ্ছে কি আলটিমেটলি তোমার কাছে 3টা, সো আলটিমেটলি এটা sp2 হাইব্রিডাইজড হবে, কোনো লোন পেয়ার কিন্তু নাই। কোনটির আয়নীকরণ শক্তি বেশি? আচ্ছা, আয়নীকরণ শক্তির ক্ষেত্রে এগুলোতে হচ্ছে বোরনের চেয়ে বেরিলিয়ামের বেশি হয়, আর ওগুলো তো আরও কম, কারণ যত গ্রুপে নিচের দিকে যাবো তত ধাতব ধর্ম বাড়বে। সো বেরিলিয়ামের সবচেয়ে বেশি হবে, তারপর বোরন হবে, তারপর হচ্ছে গিয়ে অ্যালুমিনিয়াম হবে, তারপর ম্যাগনেসিয়াম হবে।
ওকে, সো সবচেয়ে কম হচ্ছে শক্তি বেশি, বেশি বলছে, বেশি বললে তাইলে সবচেয়ে বেশি হবে কার? আচ্ছা সরি, এটা তো গ্রুপ তো ডিফারেন্ট। সো গ্রুপ ডিফারেন্ট হলে ওদের চেয়ে ওরা আলাদাভাবে হিসাব করতে হবে। আলাদাভাবে হচ্ছে অ্যালুমিনিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি হবে, কিন্তু গ্রুপ ওয়াইজ হিসাব করতে গেলে বেরিলিয়ামের অবশ্যই ম্যাগনেসিয়ামের চেয়ে বেশি। ওকে, সো আলটিমেটলি অ্যান্সার হবে বেরিলিয়াম। কোনটি পানিতে অধিক দ্রবণীয়? যেটা বেশি হচ্ছে গিয়ে আয়নিক, সেটা অধিক দ্রবণীয়। সবচেয়ে বেশি আয়নিক এখানে পটাশিয়াম ক্লোরাইড। আচ্ছা, কেন হয় চিন্তা করো, আমি অনেকবার বলছি। এখানে জিঙ্কের সংকরায়ন কোনটি? সো জিঙ্কের সংকরায়ন চিন্তা করতে গেলে দেখো, জিঙ্ক হচ্ছে এখানে আলটিমেটলি কী করছে, অ্যামোনিয়ার থেকে হচ্ছে 4টা নিছে। জিঙ্কের এখানে মানে হাইড্রেশন স্টেট, বা তুমি যদি চিন্তা করো যে তার আগে অক্সিডেশন নাম্বারটা কত, এখানে অক্সিডেশন নাম্বার হচ্ছে গিয়ে তার +2। সো ওই যে 4s2 থেকে 2 ইলেকট্রন চলে গেছে। সো 4s2 এটা ফাঁকা, তারপর হচ্ছে 4p আছে, তারপর 4d। সো এখন 4টা অ্যামোনিয়া হচ্ছে গিয়ে 4s ইলেকট্রন দিবে, 3p তে ইলেকট্রন দিবে, তারপরে কি আর দেওয়ার জায়গা আছে? 4টা তো দিয়েই দিছে। সো আলটিমেটলি হাইব্রিডাইজেশনটা হবে sp3, ডি অরবিটাল ইনক্লুডেড হয় নাই। আকারের ক্ষেত্রে কোনটি সঠিক? বেরিলিয়াম, বোরন, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম থেকে অ্যালুমিনিয়াম বড়, ফ্লোরিন নিয়নের চেয়ে বড়। এটা ঠিক আছে, কারণ পর্যায়ে আগে আছে ফ্লোরিন, পরে হচ্ছে নিয়ন, সো ফ্লোরিন বড়। কোনটির আয়নিক ব্যাসার্ধ বড়? আচ্ছা, এগুলোর ক্ষেত্রে খেয়াল করো যে পটাশিয়াম আর ক্যালসিয়াম এদের ক্ষেত্রে একটা স্তর বেশি আছে। সো স্তর বেশি হওয়ার পর পটাশিয়ামটা আসে আগে, তারপরে আসে ক্যালসিয়াম। সো পটাশিয়ামের আকার হবে বড়। কোনটির প্রথম আয়নীকরণ বিভব অধিক? প্রথম আয়নীকরণ বিভবের ক্ষেত্রে এখানে নাইট্রোজেনের হচ্ছে গিয়ে 3টা আছে আনপেয়ার্ড। ওকে, আর কার্বনের ক্ষেত্রে আরেকটা কম আছে, বেরিলিয়ামের ক্ষেত্রে জাস্ট একটা আছে, অক্সিজেনের ক্ষেত্রে আরেকটা বেশি আছে। সো নাইট্রোজেনের ক্ষেত্রে হচ্ছে অর্ধপূর্ণ থাকায় সবচেয়ে অধিক আয়নীকরণ শক্তি হবে। HCF2 যৌগে জেননের কোন ধরনের সংকরণ ঘটে? আচ্ছা, HCF2 তে আমরা যদি বের করার চেষ্টা করি, দেখো সিগমা বন্ড প্লাস লোন পেয়ার দিয়ে বের করলে এখানে কিন্তু জেননের এখনো 3টা লোন পেয়ার আছে। ওকে, সো 3টা লোন পেয়ার আছে প্লাস 2টা সিগমা বন্ড আছে। সো আলটিমেটলি হবে sp3d, টোটাল 5টা। স্টেরিক নাম্বার হচ্ছে 5। কক্ষ তাপমাত্রায় কোনটি তরল? কক্ষ তাপমাত্রায় ব্রোমিন তরল হ্যালোজেনগুলোর মধ্যে। হাইড্রোজেন বন্ধনের উপস্থিতির কারণে H2O তরল হয়, ইথানল পানিতে দ্রবীভূত হয়, ইথানোয়িক অ্যাসিড ডাইমার ফর্ম করে। এখানে কোনোটাই ভুল না, সবগুলোই সত্য। ইথানল নর্মালি হওয়ার কথা কি? নর্মালি হওয়ার কথা হচ্ছে গিয়ে ধরো অর্গানিক কম্পাউন্ড হিসেবে হচ্ছে এটাকে আমরা নন পোলার ক্যাটাগরিতে রাখার কথা, কিন্তু হাইড্রোজেন বন্ডিংটা এটাকে ফ্যাসিলিটেট করে, সেটা দ্রবীভূত হয়। কোনটি সাধারণ তাপমাত্রার অস্তিত্ব বিদ্যমান? আচ্ছা, D2 হচ্ছে N2। হ্যাঁ, এটা তো অস্তিত্ব আছে, সো এটাই তো কারেক্ট। এফ এর আয়নীকরণ বিভব ই অপেক্ষা বেশি। এখানে এফ হচ্ছে আমাদের ক্লোরিন 17 আর ই হচ্ছে ফসফরাস। সো এফ এর আয়নীকরণ বিভব ই অপেক্ষা বেশি। হ্যাঁ, এটা সত্য, ঠিক আছে। তারপর DF5 গঠন করে DF5, মানে NCl5 গঠিত হয় না। সো NCl5 যেহেতু হয় না, তাহলে 1 আর 3 হবে অ্যান্সার, 1 আর 3। আচ্ছা, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী কোশ্চেন উত্তর দাও। এখানে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস সলিউশনে নিছে। আচ্ছা ঠিক আছে, অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়েছে বেসিক্যালি। এর জন্য প্রযোজ্য কোনটি? নেসলা দ্রবণের সাথে বাদামি পদক্ষেপ দেয়, আর আকৃতি চতুস্থলকীয়, এর মধ্যে সমযোজী সন্নিবেশ ও আয়নিক বন্ধন বিদ্যমান। আকৃতি চতুস্থলকীয়, এটা ঠিক আছে। সমযোজী আছে, সন্নিবেশ আছে, NH4+ আয়নিক বন্ধন নাই। সো আয়নিক বন্ধন যেহেতু নাই, তার মানে এটা হবে না, শুধু 1 আর 2 হবে। যদিও প্রথম পার্টটা আলটিমেটলি তোমাদের ওই দ্বিতীয় চ্যাপ্টারের গুণগত রসায়নের, যদি আয়ন শনাক্তকরণ পড়ে থাকো তাহলে তোমাদের মনে থাকার কথা যে হ্যাঁ, এখানে আসলে একটা বাদামি পদক্ষেপ আসে। আচ্ছা, কোনটিতে সমযোজী বন্ধন অনুপস্থিত? সমযোজী বন্ধন অনুপস্থিত কোনটাতে? তার মানে কোনটাতে আছে কি? আয়নিক। সো এখানে আয়নিক, সবচেয়ে বেশি আয়নিক হবে ক্যালসিয়াম ফ্লোরাইড। ওকে, তারপর আয়নিকীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? সঠিক ক্রম হচ্ছে বিভবের সঠিক ক্রম, এটা কিন্তু ভুল, কারণ হচ্ছে নাইট্রোজেন অক্সিজেনের চেয়ে বেশি, কিন্তু ফ্লোরিনের কিন্তু আবার নাইট্রোজেনের চেয়েও বেশি। ওকে, সেটা হয় নাই। তারপর হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, না, এটা উল্টা অর্ডার আছে। পটাশিয়াম, নাইট্রোজেন, লিথিয়াম। আচ্ছা, নাইট্রোজেন থেকে আসার কথা, এগুলো সব গ্রুপ ওয়াইজ, সেটা সোডিয়াম হওয়ার কথা, এটা ক্যালসিয়াম হওয়ার কথা, ইফ আই এম নট রং, এটাই হওয়ার কথা। সো ওই হিসেবে চিন্তা করলে, গ্রুপ ওয়াইজ চিন্তা করলে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি? আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি এটাও সত্য হয়, তাহলে এটাও সত্য হয়। আমি যেভাবে চিন্তা করছি সেভাবে ধরলে, বাট কোশ্চেনটা অ্যাকচুয়ালি কীভাবে দেওয়া ছিল এটা আমার এক্স্যাক্টলি জানা নেই। সো সিকোয়েন্সটা আসলে ঝামেলা আছে। আর পটাশিয়ামের চেয়ে নাইট্রোজেনের বেশি হবে নর্মাল, নাইট্রোজেনের চেয়ে লিথিয়ামের তো কোনোভাবেই বেশি হবে না, নাইট্রোজেনেরই বেশি হবে, সো এটাও ফেভারেবল না। তারপর কার্বনের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি হবে, ম্যাগনেসিয়ামের চেয়ে বেরিলিয়ামের বেশি হবে, বেরিলিয়ামের চেয়ে ম্যাগনেসিয়ামের বেশি, এটা সত্য, এই পার্ট সত্য। বাট ওই পরের পার্টটা তুমি কেমনে কার্বন দিয়ে চিন্তা করবা? লাইক কার্বন হচ্ছে পিরিয়ড 2-তে, ম্যাগনেসিয়াম পিরিয়ড 3-তে, সো এরকম লিনিয়ার কোনো আসলে সম্পর্ক পাওয়া যাবে না, ওরা একই গ্রুপেরও না, একই পিরিয়ডেরও না। আচ্ছা, বাট স্টিল এই জিনিসটা সবচেয়ে বেশি এখানে মিলছে। ওকে, অ্যান্ড আই প্রেডিক্ট যে এটা আসলে ক্যালসিয়াম ছিল।
কোনটির ইলেকট্রন আসক্তি বেশি? সবচেয়ে বেশি ইলেকট্রন আসক্তি হচ্ছে ক্লোরিনের। আচ্ছা, sp সংকরিত হলে অনুর আকৃতি কি হবে? সরলরৈখিক হবে। sp সংকরিত কেসে কোনটি অপোলার দ্রাবক? CCl4 হচ্ছে অপোলার দ্রাবক। আর নিচের কোন মৌলটির প্রথম আয়নীকরণ শক্তি সর্বনিম্ন? যেটা যত বেশি মানে ধাতব ধর্ম যার সবচেয়ে বেশি তার আয়নীকরণ শক্তি হবে সর্বনিম্ন। সবচেয়ে বেশি হচ্ছে রুবিডিয়ামের। নিচের কোন বন্ধনটি সবচেয়ে বেশি শক্তিশালী? সবচেয়ে বেশি শক্তিশালী হচ্ছে কি আমাদের সিগমা বন্ধন। ওকে, তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম কোনটি? তড়িৎ ঋণাত্মকতা। সো ঋণাত্মকতার ক্ষেত্রে হচ্ছে আচ্ছা, ঋণাত্মকতার ক্ষেত্রে তো মান আমরা জানি। ফ্লোরিনের ক্ষেত্রে 4, 3.53, এটাই ঠিক আছে। চতুস্থলকীয় আকৃতির আয়ন কোনটি? চতুস্থলকীয় আকৃতির এখানে তো কোনোটার ক্ষেত্রে আলটিমেটলি আর লোন পেয়ার থাকতেছে না, সবগুলোই চতুস্থলকীয় আকৃতি। মানে দেখো কেমনে চিন্তা করলাম, সবগুলোর ক্ষেত্রে দেখবা হাইব্রিডাইজেশন তুমি যদি বের করো তাহলে আলটিমেটলি কি হয়? বোরন এখানেও আসলে sp3, NH4 প্লাস sp3, এটাও sp3, কোনোটারই লোন পেয়ার নাই। সো লোন পেয়ার না থাকার কারণে সবাই আসলে sp3 যে আইডিয়াল মডেল আছে সেটা ফলো করবে। অষ্টক অসম্পূর্ণ যৌগ কোনটি? অসম্পূর্ণ BF3। হ্যাঁ, অসম্পূর্ণ হচ্ছে BF3। আর এটা হচ্ছে অষ্টক সম্প্রসারিত PCl5। ওকে, নাইট্রোজেন ও অক্সিজেনের ক্ষেত্রে কোন পর্যাবৃত্ত ধর্মের ব্যতিক্রম দেখা যায়? পর্যাবৃত্ত ধর্মের ব্যতিক্রম কোনটায় হয়? এটা হচ্ছে আয়নীকরণ শক্তিতে হয়, কারণ অক্সিজেনে বেশি হওয়ার কথা কিন্তু বেশি হয় নাইট্রোজেনের। নিচের কোন যৌগটির গলনাঙ্ক সবচেয়ে বেশি? গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে যেটা সবচেয়ে বেশি আয়নিক। তো সবচেয়ে বেশি আয়নিক এখানে ক্যালসিয়াম ফ্লোরাইড, কারণ ক্যাটায়ন সব সেম, অ্যানায়ন সবচেয়ে ছোট ফ্লোরিন, এজন্য সবচেয়ে বেশি আয়নিক ক্যালসিয়াম ফ্লোরাইড। Fe2+ আয়নের ইলেকট্রন বিন্যাসে বিজোড় ইলেকট্রন সংখ্যা কতটি? আচ্ছা, এটা আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে Fe2+ করলে 6টি ইলেকট্রন থাকে, আর 6টি ইলেকট্রনকে তুমি যখন অরিয়েন্ট করো তখন এখানে 2টা থাকে আর বাকিগুলো একটা থাকে। সো এটা হবে 4টি। আচ্ছা, এরপর HCF2 এর কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কয়টি? কেন্দ্রীয় পরমাণু বলছে। সো কেন্দ্রীয় পরমাণুতে বাকি আছে 3টা নিঃসঙ্গ জোড়। 3টা নিঃসঙ্গ জোড় বাকি আছে। উদ্দীপক নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্ন উত্তর দাও। MX5 থেকে MX3 হয়েছে আর X2 হয়েছে। আচ্ছা, এই স্লাইড তোমরা অনেক পরিচিত একটা ইকুয়েশন জানো যে PCl5 থেকে PCl3 আর Cl2 হয়। উদ্দীপকে M এর পারমাণবিক সংখ্যা 15 হলে বিক্রিয়ক যৌগটির আকৃতি, আচ্ছা M এর পারমাণবিক সংখ্যা তো হলে বিক্রিয়ক যৌগ বলছে, এই যৌগের কথা বলছে। আকৃতি ত্রিকোণাকার দ্বিপিরামিড, এটা ঠিক আছে। সংকরণ sp3, এটাও ঠিক আছে। সিগমা বন্ধন 5টি। সো হ্যাঁ, এটাও ঠিক আছে। সে 5টা সিগমা বন্ধন দিয়ে আসলে কানেক্টেড হয়। সবচেয়ে দুর্বল বন্ধন কোনটি? এগুলোর মধ্যে সিগমা আছে, পাই আছে, আয়নিক আছে, সবচেয়ে দুর্বল হাইড্রোজেন। আচ্ছা, তারপর হচ্ছে নিম্নের কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল সবচেয়ে বেশি? ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বেশি হয় যদি আয়নিক আকার বড় হয়। ওকে, নিম্নের কোনটি বৃহদাকার অণু গঠন করে? আচ্ছা, বৃহদাকার অণু গঠন করে যেখানে হাইড্রোজেন বন্ড থাকে। সো এই চাপে হাইড্রোজেন বন্ড আছে যেহেতু, সো ওটা হচ্ছে বৃহদাকার অণু গঠন করবে। বেরিয়াম কার্বাইড HCl এর সাথে বিক্রিয়া করে A আর B হয়। আচ্ছা, বেরিয়াম কার্বাইড মানে হচ্ছে BaC2, তার সাথে হচ্ছে HCl, রিঅ্যাকশন দিয়ে তৈরি হবে কি? বেরিয়াম ক্লোরাইড প্লাস C2H2। তো C2H2 হচ্ছে ইথাইন গ্যাস। ওকে, এখন ইথাইন গ্যাসের সংকরণ কি? sp বলছে। আচ্ছা, আমরা দেখি কার্বন কার্বন হাইড্রোজেন হাইড্রোজেন। দেখো স্টেরিক নাম্বার দিয়ে চিন্তা করো। এই কার্বনের কথা চিন্তা করো। এই কার্বন হচ্ছে আলটিমেটলি সিগমা বন্ড কয়টা? 2টা, কোনো লোন পেয়ার নেই। সো sp সংকরণ ঠিক আছে। হাইড্রোজেন বন্ধন করে না, এরা হাইড্রোজেন বন্ধন দেয় না। আর S ব্লক মৌল, S ব্লক এই সেন্সে বলা যায় যেখানে একটা হাইড্রোজেন আছে ওইটা S ব্লক, বাট ওরা হাইড্রোজেন বন্ধন তো দিবে না। সো আমি ওই সেন্সে 1 আর 3কে নিতে পারি, বাট 2 তো ডেফিনেটলি ভুল। ওকে, চ্যালকোজেন মৌল কোন ব্লকের অন্তর্ভুক্ত? P। চ্যালকোজেন হচ্ছে গিয়ে গ্রুপ 16, সো 16 হচ্ছে P ব্লকে। A2 K4FeCN6 খয়েরি বর্ণের অধক্ষেপ সৃষ্টি হয়। A2 এর ক্ষেত্রে প্রযোজ্য কোনটি? সো খয়েরি বর্ণের অধক্ষেপ, আচ্ছা এটা হচ্ছে গিয়ে আমাদের খয়েরি বর্ণ কে দেয়? দেখো ফেরাসের গুলো হচ্ছে গিয়ে এটাকে খয়েরি বলা যায়, আবার হচ্ছে গিয়ে কিছুটা গাঢ় বাদামি বলা যায়। সো গাঢ় বাদামি কালারটা অ্যাকচুয়ালি খয়েরি হিসেবে যদি কনসিডার করো তাহলে ওটা হচ্ছে ফেরাস। সো এখন Fe2+ যদি হচ্ছে এখানে রিঅ্যাকশন দেয় তাহলে আলটিমেটলি Fe অবস্থান্তর মূল ফাইন, জটিল আয়ন গঠন করে তাও সত্য, আর ডায়াচুম্বকীয় না, ওটা হচ্ছে ফেরোচুম্বকীয়, তাহলে 1 আর 2 হবে। আচ্ছা, এরপর পারমাণবিক সংখ্যার ক্রম অনুসারে প্রথম অবস্থান্তর মূলক কোনটি? সো সংখ্যার ক্রম অনুসারে প্রথম অবস্থান্তর এখানে তুমি দেখতেছো এই 4টার মধ্যে বলতে বলছে তোমাকে, ঠিক আছে? এখন 4টার মধ্যে প্রথম নাকি অ্যাকচুয়ালি প্রথম? অ্যাকচুয়ালি প্রথম বললে টাইটানিয়াম যদি কখনো +2 চার্জ হিসেবে থাকে তাহলে ওটা প্রথম হবে। ওকে, সো আলটিমেটলি আমরা এটাকে নিতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে আমরা ম্যাক্সিমাম যে স্টেবল কম্পাউন্ডগুলো দেখি, আমাদের কিন্তু একটা কন্ডিশন ছিল যে তুমি যদি স্টেবল আয়নের সুস্থিত আয়ন নাও, ওই সুস্থিত আয়নের ক্ষেত্রে ডি অরবিটাল ইলেকট্রন থাকে, তাহলে সেটাকে আমরা হচ্ছে কনসিডার করি। এই ক্ষেত্রে ভ্যানাডিয়ামের B5 হয়ে যায়, মানে 5টা ছেড়ে দেয়। টাইটানিয়াম 4টা ছেড়ে দেয়, কিন্তু ক্রোমিয়াম ছাড়ে না। সো ক্রোমিয়ামটা হচ্ছে এখানে আমাদের প্রথম অবস্থান্তর মূল হিসেবে কনসিডার্ড হবে।
অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন গঠন করে কারা? এটা মনে হয় অলরেডি বলছি, 1 আর 3 হবে, শুরুর দিকে ছিল, মনে করে দেখো। নিচের কোন যৌগে পাই বন্ধন আছে? আচ্ছা, পাই বন্ধন কার্বন ডাইঅক্সাইডে আছে, এটা জানা কথা। NH4+ আয়নের সংকরণ কোনটি? এটাও sp3। কোনটিতে মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব সবচেয়ে বেশি? মুক্তজোড় ইলেকট্রনের প্রভাব সবচেয়ে বেশি কোনটাতে? যেটাতে সবচেয়ে বেশি ইলেকট্রনকে ডিস্টর্ট করবে। সো যেটার বন্ধন কোণ সবচেয়ে কম, ওইটাতে মুক্তজোড়ের প্রভাব সবচেয়ে বেশি। সবচেয়ে কম বন্ধন কোণ হচ্ছে পানিতে। কোনটি পারমাণবিক ব্যাসার্ধ বেশি? সো এখানে সবচেয়ে বড় অ্যাটমকে দেখো, সবাই যেহেতু একই পর্যায়ে, তাহলে সবচেয়ে বামে যে আছে তার আকার সবচেয়ে বড়। একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পেলে তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়, অধাতব ধর্ম বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বাড়লে তড়িৎ ঋণাত্মকতা বাড়ে, সত্য। অধাতব ধর্ম বাড়ে, এটাও সত্য। আয়নীকরণ শক্তিও বাড়ে, সবই ঠিক আছে। কোনটি ফেরোম্যাগনেটিক? আচ্ছা, ফেরোম্যাগনেটিক হচ্ছে ফেরাস, কোবাল্ট আর নিকেল। সো এই তিনটার মধ্যে এখানে কোবাল্ট আছে। এম এর সাথে ডেল্টা এইচ যোগ করছো, ইলেকট্রন বের করছো। ইলেকট্রন বের করতে হলে আয়নীকরণ শক্তি দিতে হয়। নিচের কোনটি অভিজাত গ্যাস? আচ্ছা, অভিজাত গ্যাস হচ্ছে গিয়ে যারা আলটিমেটলি গ্রুপ 18 মানে ইনার্ট গ্যাস, ওরাই হচ্ছে অভিজাত গ্যাস। সো জেনন। কার্বন ডাইঅক্সাইড যৌগের কেন্দ্রীয় মৌলের সংকরণ কি? কার্বন ডাইঅক্সাইডের কেন্দ্রীয় মৌলের সংকরণ sp। ইলেকট্রন আসক্তি নির্ভর করে কার উপর? এটা অলরেডি ছিল 2 আর 3। কোন আয়নটি আকারে বড়? সো এটাও অলরেডি তোমাদের ছিল। এখন তোমরা এগুলো নিজেরাই করতে পারবা, আমার দেখা দিতে হবে না। শরীরের মেটাবলিজম অংশগ্রহণ করে কোন বন্ধন? হাইড্রোজেন বন্ধন। এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে পারো, কারণ এটা হয়তো তোমরা জানো না। NX4 অণুর আকৃতি, সেখানে N হচ্ছে কি আমাদের কার্বন, আর X হচ্ছে আমাদের ক্লোরিন। ওকে, সো NX4 মানে CCl4। নাও CCl4 এর আকৃতি কি হবে? এটা কিন্তু আইডিয়াল হাইব্রিডাইজেশন হয়েছে, দ্যাট মিনস এটা চতুস্তলকীয় হবে। আচ্ছা, এরপর হচ্ছে উদ্দীপকের যৌগসমূহ LX2 ও MX3 এর মধ্যে MX3 এর সংযোজ্য বৈশিষ্ট্য বেশি। MX3 কোনটা? অ্যালুমিনিয়াম। MX3 মানে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, আর NX2 হচ্ছে LX2, L হচ্ছে ম্যাগনেসিয়াম। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড। MgCl2 আর হচ্ছে AlCl3। ওকে, সো হ্যাঁ, এটা প্রথমটা ঠিক আছে, সংযোজ্য বৈশিষ্ট্য AlCl3 বেশি। KX2 যোগে sp সংকরণ ঘটে। KX2, K হচ্ছে আমাদের এখানে বেরিলিয়াম, আর X হচ্ছে ক্লোরিন। সো বেরিলিয়াম ক্লোরাইড। বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কী ঘটে আমরা একটু দেখি। কোনো লোন পেয়ার নাই, শুধু 2টা সিগমা বন্ড আছে, সো sp হবে, ঠিক আছে। আচ্ছা, MX3 যৌগটি ডাইমার গঠন করতে পারে, এটাও তো ঠিক আছে, এটা আমরা দেখে আসছি। কোনটি রঙিন যৌগ? দেখো কোনটাতে হচ্ছে গিয়ে আলটিমেটলি ডি অরবিটাল অপূর্ণ বা একদম ফাঁকা, মানে কি বলবো, লাইক পুরো পূর্ণ নেই, একদম ফাঁকাও নেই, এরকম কোনটা আছে? নিকেল সালফেট আছে। আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক? সো আকারের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যদি আমরা সোডিয়াম আর পটাশিয়ামের ক্ষেত্রে সোডিয়াম আর সোডিয়াম প্লাসের কথা চিন্তা করি, দেখো সোডিয়াম প্লাস হচ্ছে গিয়ে একটা অরবিটাল, একটা শেল কক্ষপথ হারায়, বাট সোডিয়াম কিন্তু হারায় না। সোডিয়ামের 3টা, সোডিয়াম প্লাসের 2টা, সো এটাই ঠিক আছে। এ মৌলে অযুগ্ম ইলেকট্রন কয়টি? এ মৌল মানে হচ্ছে আমাদের কি? নাইট্রোজেন। সো নাইট্রোজেনের অযুগ্ম ইলেকট্রনের সংখ্যা 3টা। আচ্ছা, এটা যদিও মৌল না বলে পরমাণু বলাটা আছে, সমস্যা নেই, একই। উদ্দীপকের মৌলসমূহের ক্ষেত্রে এর হাইড্রেট চতুস্তলকীয়। এর হাইড্রেট, সো এর হাইড্রেট মানে হচ্ছে গিয়ে আলটিমেটলি NH3 চতুস্তলকীয় না, বিকৃত চতুস্তলকীয়। CD5 যোগে কার্বনের অষ্টক সম্প্রসারণ ঘটে। CD5 কি ফর্ম হয়? CK-D5, হ্যাঁ এটা ঠিক আছে, অষ্টক সম্প্রসারণ হয়েছে। এটা হচ্ছে PCl5, আর এটা হচ্ছে NH3। বি অপেক্ষা ডি এর ইলেকট্রন শক্তি বেশি। বি অপেক্ষা ডি এর ইলেকট্রন শক্তি, হ্যাঁ ফ্লোরিনের চেয়ে ক্লোরিনের ইলেকট্রন শক্তি বেশি। সো এটা হচ্ছে ক্লোরিন গ্রেটার দ্যান ফ্লোরিন, তাহলে 2 আর 3 হবে। নিচের কোন যৌগে তুলনামূলক সবল হাইড্রোজেন বন্ধন উপস্থিত? পানিতে সবচেয়ে বেশি স্ট্রং যতগুলো আছে। ওকে, নিচের কোন যৌগের ক্ষারীয় মূলকের ডি অরবিটালে ইলেকট্রন আছে? ক্ষারীয় মূলকের ডি অরবিটালে, ক্ষারীয় মূলকগুলো হচ্ছে এখানে ডি অরবিটাল। আচ্ছা, সবগুলোই যেহেতু ক্ষারীয় মূলক, এটা ডিতে নাই, এটা ডিতে নাই, ক্যালসিয়াম তো ডি নাই, সো সি হবে অ্যান্সার। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অধিক সমযোজী, সত্য কথা। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের গলনাঙ্ক বেশি, এটাও সত্য। অপেক্ষা অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দুর্বল, খারাপ, এটাও সত্য, সবই সত্য। আচ্ছা, কোন যৌগটি বন্ধন কোণ সর্বোচ্চ? বন্ধন করে অ্যামোনিয়া হচ্ছে 107, C2H4 আর C2H2। দেখো এটা হচ্ছে sp, কার্বনের হাইব্রিডাইজেশন। এখানে হচ্ছে sp2, এটা হচ্ছে sp3, পরেরটাও sp3, বাট sp এর ক্ষেত্রে 180 হয়, সো সবচেয়ে বেশি হবে এখানে। এটাতে 120 হয়। ওকে, সো এটা হবে অ্যান্সার। নিচের কোন আয়নীকরণে সবচেয়ে কম শক্তি লাগে? আচ্ছা, এটা তুমি কেমনে বুঝবে? এটা বোঝার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে কে রেডিলি ইলেকট্রন ছেড়ে দিতে চায় সেটা বোঝা। সো এদের মধ্যে পটাশিয়াম সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক, তাই সে সবচেয়ে দ্রুত ইলেকট্রন ছেড়ে দিবে, শক্তি সবচেয়ে কম লাগবে। sp3 সংকরণ ঘটে CH4 NH3H2 সবগুলাতেই। নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী দুটি প্রশ্ন উত্তর দাও। এ এবং বি মৌল দুটি যথাক্রমে উচ্চতর তড়িৎ ধনাত্মক এবং তড়িৎ ঋণাত্মক। এই বি যৌগটি এ ও বি মৌল দ্বারা গঠিত। আচ্ছা, যথাক্রমে উচ্চতর তড়িৎ ধনাত্মক
এবং তড়িৎ ঋণাত্মক। এবি যৌগটি এ ও বি মৌল দ্বারা গঠিত। আচ্ছা, মানে অনেক তড়িৎ ধনাত্মক একটা মৌল নিছো, অনেক তড়িৎ ঋণাত্মক একটা মৌল নিছো, অ্যান্ড তারপর ওদের মধ্যে যৌগ গঠিত হয়েছে। আচ্ছা, যৌগটির প্রকৃতি কীরকম হবে? অবশ্যই আয়নিক হবে, তাই না? কারণ হচ্ছে যখন তড়িৎ ধনাত্মক তড়িৎ ঋণাত্মক নিচে অনেক বেশি, তখন ওরা আয়নিকই হয়। এবি যৌগটি জৈব যৌগে দ্রবীভূত হয় না, জৈব যৌগে আয়নিক যৌগে দ্রবীভূত হয় না, কারণ জৈব যৌগগুলোতে হচ্ছে গিয়ে কোনো পোলারিটি নাই। ইউজুয়ালি জৈব দ্রাবকগুলোতে বিদ্যুৎ পরিবহন করে উচ্চ স্ফুটনাঙ্কের যৌগ 2 এবং 3, ঠিক আছে। আচ্ছা, নিচের কোন অরবিটালটি পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে? পাই বন্ধন গঠন করে পি অরবিটাল। নিচের কোনটি তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম? তড়িৎ ঋণাত্মকতা কম, তার মানে ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি নাই, ইলেকট্রনের প্রতি হিলিয়ামের কোনো অ্যাফিনিটি নেই। H3N থেকে BF3 এ যে বন্ধনগুলো বর্তমান, আচ্ছা এখানে হচ্ছে বেসিক্যালি নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে, ওই লোন পেয়ার দিয়ে BF3 এর সাথে বন্ড করতেছে। সো এখানে আয়নিক আছে না, আয়নিক নেই, সমযোজী আছে, সন্নিবেশ সমযোজী আছে 2 এবং 3। XY যৌগটির প্রকৃতি কীরকম হবে? সো এখানে N=2 হইলে এটা কার্বন আর Y হচ্ছে অক্সিজেন। তো XY যৌগটির প্রকৃতি, XY মানে হচ্ছে কার্বন মনোক্সাইড। আচ্ছা, কার্বন মনোক্সাইড আলটিমেটলি হচ্ছে এটা পোলার সমযোজী হবে, কারণ এদের মধ্যে ডিফারেন্স আছে। দেখো, যদি এটা XY2 দিত, মানে কার্বন ডাইঅক্সাইড দিত, তাহলে কিন্তু এটা নন পোলার। কেন? কারণ হচ্ছে দেখো, এই দিকে একটা পোলারিটি এক্সিস্ট করে, ওই দিকে একটা পোলারিটি এক্সিস্ট করে, যদি এটার ভ্যালু সমান, সো আলটিমেটলি নালিফাই হয়ে 0 হয়। কিন্তু এখানে পোলারিটি এক্সিস্ট করে, ওকে, এই ডিরেকশনে পোলারিটি এক্সিস্ট করে। আচ্ছা, LY অপেক্ষা M2Y এর, এখানে LY এটা 2 যেহেতু 2s2, তাহলে 2s2 হলে হচ্ছে বেরিলিয়াম আর 3s1 সোডিয়াম। ওকে, সো আমাদেরকে বলছে LY হচ্ছে আমাদেরকে বেরিলিয়াম অক্সাইড, সো বেরিলিয়াম অক্সাইড। আর M2Y হচ্ছে সোডিয়াম অক্সাইড। ওকে, বলছে কি যে LY অপেক্ষা M2Y এর গলনাঙ্ক বেশি। দেখো, এটা মোর আয়নিক কম্পাউন্ড, সো গলনাঙ্ক বেশি, পানিতে দ্রাব্যতাও বেশি হবে, সমযোজীর ধর্ম কম হবে, ঠিকই আছে। বেরিলিয়াম ক্লোরাইডের অনুরাকৃতি কীরকম? বেরিলিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমরা স্টেরিক নাম্বার দিয়ে চিন্তা করলে কি আসে? স্টেরিক নাম্বার দিয়ে চিন্তা করলে 2 আসে, 2 আসলে SP, সো SP এর ক্ষেত্রে সরলরৈখিক হবে। এখন বুঝাই যায়, দেখো বেরিলিয়াম, এদিকে একটা ক্লোরিন, এদিকে একটা ক্লোরিন। NH4+ আয়নে বন্ধন কোণ কত ডিগ্রি? NH4+ এর ক্ষেত্রে 109.5 হবে। এটা আমি বলবো একটু ইম্পর্টেন্ট, কারণ তোমরা এটা অ্যামোনিয়ার সাথে মিক্স আপ করে ফেলো। এখানে কিন্তু হচ্ছে আইডিয়াল sp3 যে হাইব্রিডাইজেশন সেটা ফলো করা হয়েছে, এই জন্য এটা 109.5 চলে গেছে। ওকে, আচ্ছা, কোন যৌগের জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবাহিতা বেশি? যেটা সবচেয়ে বেশি আয়নিক সেটার বিদ্যুৎ পরিবাহিতা সবচেয়ে বেশি আয়নিক এখানে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, কোন যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ? সো মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা এখানে সর্বোচ্চ কোন যৌগে? অক্সিজেনের এখানে 2টা আছে, নাইট্রোজেনের 1টা আছে, ক্লোরিনের 3টা আছে, সালফারের 2টা আছে। সো সবচেয়ে বেশি হচ্ছে HCl এর। SO3 যৌগে উপস্থিত কি? সমযোজী বন্ধন আছে, সন্নিবেশ বন্ধন আছে, পাই বন্ধন আছে। আচ্ছা দেখো, ফার্স্ট হচ্ছে সালফারের ক্ষেত্রে তার 6টা লোন পেয়ার, 6টা ইলেকট্রন। এখন তুমি কি করবা? অক্সিজেনের সাথে বন্ড করবা। সো ধরো করলা, এইদিকে করলা অক্সিজেন, এইদিকে করলা অক্সিজেন, এইদিকে করলা অক্সিজেন। সো তুমি করতেই পারো। সো আলটিমেটলি তুমি কি পাচ্ছ? আলটিমেটলি তুমি হচ্ছে গিয়ে সমযোজী বন্ধন তো পাচ্ছ, এগুলো সবই সমযোজী বন্ধন, অ্যান্ড পাই বন্ধন পাচ্ছ, এই যে পাই বন্ধন। সো ইউজুয়ালি হচ্ছে গিয়ে তুমি এই ক্ষেত্রে যদি চিন্তা করো, সালফার কিন্তু ডিরেক্টলি এইভাবে রিয়াকশনটা করে না। তো আমি যদি আরেকটু এক্সপান্ড করি, সালফারের ফার্স্টে হচ্ছে গিয়ে 16টা ইলেকট্রন থাকে, তার ইলেকট্রন দরকার কয়টা? 2টা না? সো 2টা ইলেকট্রনের জন্য সে কীভাবে রিয়াক্ট করবে, কীভাবে বন্ড করবে? সেই 2টি ইলেকট্রনের জন্য ধরো 2টা লোন পেয়ার রেখে দিল ফ্রি, আর ওই বাকি 2টা যে ইলেকট্রন তার দরকার সেটা অক্সিজেনের সাথে শেয়ার করলো। এবার এগুলো দিয়ে সে কী করবে? অক্সিজেনের সাথে আসলে সন্নিবেশ বন্ধন করবে, ঠিক আছে? কারণ এগুলো তো পেয়ার হিসেবে আছে, পেয়ার তো ব্রেকডাউন হবে না। সো মডেল অ্যাকচুয়ালি এটা না, মডেলটা হবে এইটা। এখন এখানে একটা সমযোজী বন্ধন আছে, তারপর হচ্ছে গিয়ে পাই বন্ধন আছে, কারণ এই 2টার মধ্যে একটা পাই একটা সমযোজী, আর সন্নিবেশ তো আছেই। সো 3টাই হবে অ্যান্সার। ওকে, ক্লোরিন 17 কোন ব্লকের? পি ব্লকের। নিচের কোনটিতে অক্সিজেনের জারণ সংখ্যা -1/2? সুপার অক্সাইডের ক্ষেত্রে -1/2 হয়। সুপার অক্সাইড হচ্ছে KO2। কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে মোলের অধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়, হ্যাঁ ধাতব বৈশিষ্ট্য বাড়ে, ধাতু সক্রিয়তা বাড়ে, ঠিক আছে, আয়নীকরণ শক্তি হ্রাস পায়, সবই ঠিক আছে। পানিতে নিচের কোন পদার্থটির দ্রাব্যতা বেশি? পানিতে দ্রাব্যতা বেশি যেটা সবচেয়ে বেশি আয়নিক, সবচেয়ে বেশি আয়নিক NaCl। ওকে, আয়নিক বৈশিষ্ট্যের ক্রমের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আয়নিক বৈশিষ্ট্যের ক্রমের ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখতে হবে, দেখো এখানে হচ্ছে গিয়ে চার্জ সবচেয়ে বেশি, সো পোলার আয়ন বেশি, এখানে পোলার আয়ন সবচেয়ে কম, সো অ্যান্সার হবে সি। যেখানে পোলার আয়ন কম সেখানে আয়নিক বৈশিষ্ট্য বেশি থাকবে। ওকে, নিচের আয়নগুলোর মধ্যে কোনটির আকার সবচেয়ে ছোট? আচ্ছা, এটা তোমাদের উপর ছাড়লাম। কোন যৌগের বন্ধন কোণ বড়? এটাও এখন তোমরা পারবা, সমস্যা হওয়ার কথা না। BeCl2 যৌগে বন্ধন কোণ কত? 180। আচ্ছা, কোনটি আয়নিক ব্যাসার্ধ সর্বনিম্ন? এটাও তোমরা পারবা।
এটা হয়ে গেছে, মানে এই জন্য আমি আবার বলতেছি যে আর করতেছি না। A2B ও A2X এর ভৌত অবস্থার ভিন্নতার কারণ এটাও আই গেস হয়ে গেছে। আমার যত মনে পড়ে এটা H2 এবং H2S দিয়ে একটা ম্যাচ ছিল। A2B, সো এখানে হচ্ছে গিয়ে হাইড্রোজেন, যেহেতু এর ভ্যালু 2, এটা অক্সিজেন, এটা সালফার, সো H2O আর H2S, তার মানে হাইড্রোজেন বন্ধন। আচ্ছা, A2X যোগের ক্ষেত্রে A2X কোনটা? A2X মানে H2S। সো H2S এর ক্ষেত্রে ঠিক আছে, বন্ধন কোণ 104.5 না, বন্ধন কোণ হচ্ছে 92। সো ইফ আই এম নট রং, আমি আবার চেক করি। X এন এর ভ্যালু 3 হইলে হ্যাঁ ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের হবে 1 আর 3। তারপর A ও B এর তড়িৎ-ঋণাত্মকতার মান যথাক্রমে এত হলে 2.1 2.5 হলে গঠিত যৌগটি, আচ্ছা দেখো এখানে ডিফারেন্স কিন্তু 0.4, সো 0.4 এর চেয়ে বেশি হইতে হয় পোলার হইতে হলে 0.5 থেকে 1.9 এর মধ্যে, তো এটা পোলার হবে না, অপোলার হবে, সমযোজী হবে। আচ্ছা, এরপর কোনটি অবস্থান্তর মূল্য নয়? অবস্থান্তর মূল্য নয় হচ্ছে এখানে জিঙ্ক। আচ্ছা দেখো, টু সাম এক্সটেন্ট ভ্যানাডিয়াম কিন্তু অবস্থান্তর হতে পারে, কারণ ওদের পরিবর্তনশীল জারণ অবস্থা আছে, ঠিক আছে। আচ্ছা, আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি ও তড়িৎ-ঋণাত্মকতার উপর প্রভাব বিস্তারকারী নিয়ামকসমূহ কোনগুলো? আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতার উপর। বহিস্থ ইলেকট্রন বিন্যাস এটা করে। পারমাণবিক সংখ্যার চেয়ে বেশি করে হচ্ছে আচ্ছাদন প্রভাব। আচ্ছাদন প্রভাব মানে হচ্ছে শিল্ডিং ইফেক্ট, তোমরা এটা শুনে থাকতে পারো। আচ্ছা, পারমাণবিক সংখ্যা এই সেন্সে বলা যেতে পারে যে পারমাণবিক সংখ্যার সাথে বহিস্থ ইলেকট্রন বিন্যাসের একটা কানেকশন আছে, সো ওই সেন্সে বলা যেতে পারে, বাট আমার কাছে সবচেয়ে প্রেফারেবল এই দুইটা। ওকে, আচ্ছা, তারপর কোন যৌগটি বেশি আয়নিক? বেশি আয়নিক কোনটা হবে? রুবিডিয়াম ক্লোরাইড হবে, কারণ হচ্ছে গিয়ে কি এখানে ক্যাটায়নের আকারটা ছোট, সবচেয়ে বড়, সো বেশি আয়নিক হবে। এখানে ক্যাটায়নের আকার ছোট, এই জন্য হচ্ছে সবচেয়ে বেশি সমযোজী হবে। কোন অক্সাইডটি ক্ষারধর্মী? ক্ষারধর্মী অক্সাইড এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। ম্যাগনেসিয়ামটা ধাতু, হাইড্রোজেন বন্ধনের কারণে যৌগের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়, পানিতে দ্রাব্যতা বৃদ্ধি পায়, ডাইমার গঠন সম্ভব হয়, সবই ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে A5 ও B7 মূলক ক্লোরাইডের ক্ষেত্রে মানে হচ্ছে গিয়ে তাহলে BCl3 আর NCl3 কি বলতেছি, BCl3 অপেক্ষা ACl3 এর বন্ধন কোণ বড়? ACl3 এর ক্ষেত্রে 120 ডিগ্রি, আর NCl3 এর ক্ষেত্রে কত? 160 ডিগ্রি, সো বড়, ঠিক আছে। উভয়ের কেন্দ্রীয় পরমাণু সংকরণ একই না, এটা হচ্ছে গিয়ে sp2 এটা sp3, সো এটা সেম না, তাহলে আচ্ছা এখানে তো আরও ঝামেলা আছে, অপশন দেখে মনে হলো। উভয়ের জ্যামিতিক আকৃতি একই, জ্যামিতিক আকৃতিটাও একই না, কারণ এটা হচ্ছে বিকৃত চতুস্তলক, বা তুমি বলতে পারো এটা পিরামিড শেপ, আর BCl3 এটা হচ্ছে সমতলীয় প্ল্যানার, ঠিক আছে। সো শুধু অ্যান্সার হবে 1। আচ্ছা, তারপর ক্যালসিয়াম নাইট্রেটের সাথে হচ্ছে কি আমরা রিয়াকশন দিচ্ছি, রিয়াকশন দিলাম পানির, তারপর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হইলো, X হইলো। এবার বলছে X যৌগটি কি? আচ্ছা ঠিক আছে, এখানে একটু খেয়াল করো, তুমি H2O নিছো, ক্যালসিয়াম নিছো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়েছে আর X আছে, সো কি হইতে পারে রিয়াকশন? CaN2 এর সাথে H2O যোগ করো, সো আলটিমেটলি হইলো কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তার সাথে কি বাকি আছে? এখানে H2O2 লাগলে H2 দুইটা লাগছে, অক্সিজেন আরও লাগছে, বেসিক্যালি ব্যালেন্স হয়নি, এটা হচ্ছে মেইন কথা। সো নাইট্রোজেন তো আছে, অ্যান্ড নাইট্রোজেনের সাথে আর কি তৈরি হবে? ওকে, সো বেসিক্যালি এখানে আসলে আচ্ছা আমরা একটু ব্যালেন্স করার ট্রাই করি। সো আমরা যদি এখানে দুইটা অক্সিজেন মিলাইতে চাই, এখানে আমাদের 2 দিতে হবে, অ্যান্ড 2 দিলে দেখো দুইটা হাইড্রোজেন চলে গেছে, আর এখানে দুইটা হাইড্রোজেন আছে, সো দুইটা হাইড্রোজেন আলটিমেটলি নাইট্রোজেনের সাথে কি অ্যামোনিয়া দিতে পারবে না, বাট এখানে আসলে নিউমেরাস নাম্বার অফ হাইড্রোজেন প্রেজেন্ট থাকবে, জাস্ট যে একটা হাইড্রোজেন হবে এমন কোনো কথা নেই। সো ও হাইড্রোজেন নিয়ে NH3 হবে, কারণ এখানে তো আসলে হাইড্রোজেন একটা হবে না, অসংখ্য হাইড্রোজেন আছে, তাই না, পানি ব্রেকডাউন হইলে। ওকে, সো প্লাস H2, আচ্ছা ঠিক আছে, সো NH3 হবে। তারপর কোন মূলটি সর্বোচ্চ জারণ সংখ্যা দেখায়? সর্বোচ্চ জারণ সংখ্যা দেখায় হচ্ছে ম্যাঙ্গানেজ, +7 হতে পারে। ফসফরাস ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু যোজিত স্তরে মুক্ত বন্ধন ইলেকট্রন জোড় কয়টি? ফসফরাস ট্রাইক্লোরাইডের কেন্দ্রীয় পরমাণু যোজিত স্তরে মুক্ত বন্ধন জোড়, আচ্ছা ট্রাইক্লোরাইড মানে হচ্ছে PCl3, বন্ধন জোড় তো তিনটা ক্লোরিনের সাথে 3টা বন্ধন জোড় করছে, আর মুক্ত জোড় আছে একটা। সো ফার্স্টে বলছে মুক্ত একটা বন্ধন 3টা, হ্যাঁ 1 আর 3 তো দুইবার দিছে, সো দুইটাই অ্যান্সার। কোনটি বিয়োজন তাপমাত্রা সবচেয়ে কম? বিয়োজন তাপমাত্রা কম হবে যেটাতে পোলার আয়ন সবচেয়ে বেশি, সো পোলার আয়ন এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটায়? ম্যাগনেসিয়াম কার্বনেটে। ওকে, কোন যৌগটি আয়নিক হাইড্রেট? আয়নিক হাইড্রেট মানে হচ্ছে যদি কোনো ধাতুর সাথে হাইড্রোজেন অ্যাড হয় তখন সেটাকে আয়নিক হাইড্রেট বলে। আচ্ছা, এরপর এখানে বলছে ক্রোমিয়ামের জারণ মান কত? আচ্ছা, ক্রোমিয়ামের জারণ মান হিসাব করতে এখানে যে চার্জগুলো আছে ওগুলোর কথা চিন্তা করো। পানির কোনো চার্জ নাই, 0, ক্লোরিনে -2, ব্রোমিনে -1, সো টোটাল নেগেটিভ চার্জ আছে -3, ওইটাকে ব্যালেন্স করছে ক্রোমিয়ামের +3। ওকে, সেখানে +3 হবে। এরপর কোন মূলে সর্বাধিক সংখ্যক অযুগ্ম ইলেকট্রন আছে? সর্বাধিক সংখ্যক অযুগ্ম থাকে ক্রোমিয়ামে, কারণ ক্রোমিয়াম হচ্ছে গিয়ে নিজের ফার্স্টে থাকে হচ্ছে 4টা, 4s এ থাকে 2টা, সো 4s থেকে একটা নিয়ে আসে, তখন তার হইলো টোটাল কয়টা? ডি অরবিটালে হয়ে গেল 5টা, এস অরবিটালে একটা, সো 6টা আনপেয়ার্ড ইলেকট্রন আছে। ওকে, আচ্ছা, এরপর উদ্দীপক মতে কিউ অবস্থান্তর মূল্য, কিউ হচ্ছে ND10, সো D10 ফিল থাকলে ওটা অবস্থান্তর হবে না, তাহলে অ্যান্সার হবে 2 আর 3। ওকে,
ও আচ্ছা, এটাই শেষ ছিল। সো এই পর্যন্তই ছিল হচ্ছে আমাদের চ্যাপ্টার 3 এর মানে মূলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই চ্যাপ্টারের আমাদের যে এমসিকিউ পার্টটা, সেটা আমি হয়তো কিছু ক্ষেত্রে অনেক ফাস্ট গেছি, কারণ অনেকগুলো বারবার বলা হয়েছে, এই জন্য ওগুলোতে টাইম নষ্ট করি নাই। সো তোমাদের কাজটা হচ্ছে একটু ভালো মতো বুঝে সলভ করার ট্রাই করা অ্যান্ড নিজেরা প্র্যাকটিস করা বেশি বেশি। যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি ভালো হবে পরীক্ষা। সো এই তো নেক্সট ইনশাল্লাহ তোমরা বাকি চ্যাপ্টারগুলো পাবা। তোমাদের পরীক্ষা ভালো হোক এই দোয়া করি। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।